বিশেষ উৎসবের সেটা আমরা বলবো গিফট বা সুন্দর, এবং আগামী দিনে শুধু এটা নয়, প্রতিটা ক্ষেত্রে রাজ্যবাসী আমরা চাই রাজ্যের মানুষ ভালো থাকুক, স্বাচ্ছন্দ্যে থাকুক, এবং প্রতিটা ক্ষেত্রে যেন আমরা পরিষেবা আরও ভালোভাবে দিতে পারি, তার জন্য আমাদের নজর থাকবে। দেখুন, আমাদের যা দাবি ছিল, ত্রিপুরা রাজ্যের মানুষ আগরতলা থেকে যেন সরাসরি মুম্বাই যেতে পারে, কারণ এয়ারপোর্টে বিমানের মাধ্যমে ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি পায় মাঝে মাঝে। তাই রেলের মাধ্যমে যাতে মানুষ সেই সুবিধা নিতে পারে মুম্বাই পর্যন্ত, কারণ প্রতিনিয়ত চিকিৎসা পরিষেবা বলুন, পড়াশোনা বলুন, ব্যবসা বাণিজ্য বলুন, ভ্রমণ বলুন, রাজ্যের সঙ্গে মুম্বাইয়ের একটা যোগাযোগ রয়েছে। তো কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে আমি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুজনেই আমরা দাবি করেছিলাম, এবং মাননীয় কেন্দ্রীয় রেল দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি গত প্রায় সপ্তাহখানেক আগে ঘোষণা দিয়েছেন, আমাদের কাছে সার্কুলার এসছে যে আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস যা মুম্বাই সরাসরি যাবে 2 ঘন্টা 2 দিন 7 ঘন্টা, অর্থাৎ 55 ঘন্টা সময় লাগবে। এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা, রাজ্যবাসীর কাছে একটা বাড়তি পাওনা, যেটা আমরা দাবি করেছিলাম সেটা আমাদের পূরণ হয়েছে। তার বাইরে আমরা আরও কিছু দাবি করেছি, যেটা আগামী দিনে আমরা আশা করি সফল করবেন মাননীয় রেলমন্ত্রী। তো তারই পরিপ্রেক্ষিতে যেটা ঘোষণা হয়েছে, আগামী 15 অক্টোবর আমাদের রাজ্য থেকে অফিসিয়ালি এই লোকমান্য তিলক এক্সপ্রেস মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে, সেটা সরকারিভাবে চলাচল শুরু করবে। যেটা বলে গেছেন আমাদের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের যিনি জেনারেল ম্যানেজার, উনি গত পরশুদিন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার সঙ্গে দেখা করেছেন মহাকরণে, এবং উনি সেটা আমাদেরকে বলে গেছেন। আগামী 15 তারিখ আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস মুম্বাইয়ের উদ্দেশ্যে সেটা অফিসিয়ালি তার যাত্রা শুরু করবে। মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবে এবং কেন্দ্রীয় মন্ত্রী ভার্চুয়ালি সেটা উদ্বোধনে সেখানে করবে। আমরা আশা করব আগামী দিনে পরিবহন ব্যবস্থা, আমাদের যে হীরা মডেল আমরা বলে থাকি, সেই পরিবহন ব্যবস্থা, এই ট্রেন পরিষেবা আগামী দিনে উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে, এবং প্রতিটি ক্ষেত্রে রাজ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে আমাদের লক্ষ্যমাত্রা, সেটা আমরা ধীরে ধীরে পূরণ হবে। দুর্গাপূজার আগে এটা কি রাজ্যবাসীর একটা উপহার বলে? নিশ্চয়ই, কারণ ঘোষণা হয়েছে তার 1 সপ্তাহের মধ্যে বা 10 দিনের মধ্যে চলাচল শুরু হয়ে যাবে। এটা রাজ্যবাসীর কাছে দুর্গাপূজার প্রাক্কালে একটা বিশেষ উৎসবের সেটা আমরা বলবো গিফট বা সুন্দর, এবং আগামী দিনে শুধু এটা নয়, প্রতিটা ক্ষেত্রে রাজ্যবাসী আমরা চাই রাজ্যের মানুষ ভালো থাকুক, স্বাচ্ছন্দ্যে থাকুক, এবং প্রতিটা ক্ষেত্রে যেন আমরা পরিষেবা আরও ভালোভাবে দিতে পারি, তার জন্য আমাদের নজর থাকবে। দেখুন, আমাদের যা দাবি ছিল, ত্রিপুরা রাজ্যের মানুষ আগরতলা থেকে যেন সরাসরি মুম্বাই যেতে পারে, কারণ এয়ারপোর্টে বিমানের মাধ্যমে ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি পায় মাঝে মাঝে। তাই রেলের মাধ্যমে যাতে মানুষ সেই সুবিধা নিতে পারে মুম্বাই পর্যন্ত, কারণ প্রতিনিয়ত চিকিৎসা পরিষেবা বলুন, পড়াশোনা বলুন, ব্যবসা বাণিজ্য বলুন, ভ্রমণ বলুন, রাজ্যের সঙ্গে মুম্বাইয়ের একটা যোগাযোগ রয়েছে। তো কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে আমি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুজনেই আমরা দাবি করেছিলাম, এবং মাননীয় কেন্দ্রীয় রেল দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি গত প্রায় সপ্তাহখানেক আগে ঘোষণা দিয়েছেন, আমাদের কাছে সার্কুলার এসছে যে আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস যা মুম্বাই সরাসরি যাবে 2 ঘন্টা 2 দিন 7 ঘন্টা, অর্থাৎ 55 ঘন্টা সময় লাগবে। এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা, রাজ্যবাসীর কাছে একটা বাড়তি পাওনা, যেটা আমরা দাবি করেছিলাম সেটা আমাদের পূরণ হয়েছে। তার বাইরে আমরা আরও কিছু দাবি করেছি, যেটা আগামী দিনে আমরা আশা করি সফল করবেন মাননীয় রেলমন্ত্রী। তো তারই পরিপ্রেক্ষিতে যেটা ঘোষণা হয়েছে, আগামী 15 অক্টোবর আমাদের রাজ্য থেকে অফিসিয়ালি এই লোকমান্য তিলক এক্সপ্রেস মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে, সেটা সরকারিভাবে চলাচল শুরু করবে। যেটা বলে গেছেন আমাদের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের যিনি জেনারেল ম্যানেজার, উনি গত পরশুদিন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার সঙ্গে দেখা করেছেন মহাকরণে, এবং উনি সেটা আমাদেরকে বলে গেছেন। আগামী 15 তারিখ আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস মুম্বাইয়ের উদ্দেশ্যে সেটা অফিসিয়ালি তার যাত্রা শুরু করবে। মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবে এবং কেন্দ্রীয় মন্ত্রী ভার্চুয়ালি সেটা উদ্বোধনে সেখানে করবে। আমরা আশা করব আগামী দিনে পরিবহন ব্যবস্থা, আমাদের যে হীরা মডেল আমরা বলে থাকি, সেই পরিবহন ব্যবস্থা, এই ট্রেন পরিষেবা আগামী দিনে উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে, এবং প্রতিটি ক্ষেত্রে রাজ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে আমাদের লক্ষ্যমাত্রা, সেটা আমরা ধীরে ধীরে। ত্রিপুরা রাজ্যের মানুষ আগরতলা থেকে যেন সরাসরি মুম্বাই যেতে পারে, কারণ এয়ারপোর্টে বিমানের মাধ্যমে ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি পায় মাঝে মাঝে। তাই রেলের মাধ্যমে
যাতে মানুষ সেই সুবিধা নিতে পারে মুম্বাই পর্যন্ত। কারণ প্রতিনিয়ত চিকিৎসা পরিষেবা বলুন, পড়াশোনা বলুন, ব্যবসা বাণিজ্য বলুন, ভ্রমণ বলুন, রাজ্যের সঙ্গে মুম্বাইয়ের একটা যোগাযোগ রয়েছে। তো কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে আমি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুজনেই আমরা দাবি করেছিলাম এবং মাননীয় কেন্দ্রীয় রেল দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি গত প্রায় সপ্তাহখানেক আগে ঘোষণা দিয়েছেন, আমাদের কাছে সার্কুলার এসছে যে আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস যা মুম্বাই সরাসরি যাবে 2 ঘন্টা 2 দিন 7 ঘন্টা, অর্থাৎ 55 ঘন্টা সময় লাগবে। এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা, রাজ্যবাসীর কাছে একটা বাড়তি পাওনা, যেটা আমরা দাবি করেছিলাম সেটা আমাদের পূরণ হয়েছে। তার বাইরে আমরা আরও কিছু দাবি করেছি যেটা আগামী দিনে আমরা আশা করি সফল করবেন মাননীয় রেলমন্ত্রী। তো তারই পরিপ্রেক্ষিতে যেটা ঘোষণা হয়েছে, আগামী 15 অক্টোবর আমাদের রাজ্য থেকে অফিসিয়ালি এই লোকমান্য তিলক এক্সপ্রেস মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে, সেটা সরকারিভাবে চলাচল শুরু করবে। যেটা বলে গেছেন আমাদের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের যিনি জেনারেল ম্যানেজার, উনি গত পরশুদিন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার সঙ্গে দেখা করেছেন মহাকরণে, এবং উনি সেটা আমাদেরকে বলে গেছেন। আগামী 15 তারিখ আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস মুম্বাইয়ের উদ্দেশ্যে সেটা অফিসিয়ালি তার যাত্রা শুরু করবে। মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবে এবং কেন্দ্রীয় মন্ত্রী ভার্চুয়ালি সেটা উদ্বোধনে সেখানে করবে। আমরা আশা করব আগামী দিনে পরিবহন ব্যবস্থা, আমাদের যে হীরা মডেল আমরা বলে থাকি, সেই পরিবহন ব্যবস্থা, এই ট্রেন পরিষেবা আগামী দিনে উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে এবং প্রতিটি ক্ষেত্রে রাজ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে আমাদের লক্ষ্যমাত্রা, সেটা আমরা ধীরে ধীরে পূরণ হবে। দুর্গাপূজার আগে এটা কি মানে রাজ্যবাসীর একটা উপহার বলে? নিশ্চয়ই, কারণ ঘোষণা হয়েছে তার 1 সপ্তাহের মধ্যে বা 10 দিনের মধ্যে চলাচল শুরু হয়ে যাবে। এটা রাজ্যবাসীর কাছে দুর্গাপূজার প্রাক্কালে একটা বিশেষ উৎসবের, সেটা আমরা বলবো গিফট বা সুন্দর। এবং আগামী দিনে শুধু এটা নয়, প্রতিটা ক্ষেত্রে রাজ্যবাসী আমরা চাই রাজ্যের মানুষ ভালো থাকুক, স্বাচ্ছন্দ্যে থাকুক এবং প্রতিটা ক্ষেত্রে যেন আমরা পরিষেবা আরও ভালোভাবে দিতে পারি, তার জন্য আমাদের নজর থাকবে। দেখুন, আমাদের যা দাবি ছিল, ত্রিপুরা রাজ্যের মানুষ আগরতলা থেকে যেন সরাসরি মুম্বাই যেতে পারে, কারণ এয়ারপোর্টে বিমানের মাধ্যমে ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি পায় মাঝে মাঝে। তাই রেলের মাধ্যমে যাতে মানুষ সেই সুবিধা নিতে পারে মুম্বাই পর্যন্ত। কারণ প্রতিনিয়ত চিকিৎসা পরিষেবা বলুন, পড়াশোনা বলুন, ব্যবসা বাণিজ্য বলুন, ভ্রমণ বলুন, রাজ্যের সঙ্গে মুম্বাইয়ের একটা যোগাযোগ রয়েছে। তো কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে আমি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুজনেই আমরা দাবি করেছিলাম এবং মাননীয় কেন্দ্রীয় রেল দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি গত প্রায় ত্রিপুরা রাজ্যের মানুষ আগরতলা থেকে যেন সরাসরি মুম্বাই যেতে পারে, কারণ এয়ারপোর্টে বিমানের মাধ্যমে ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি পায় মাঝে মাঝে। তাই রেলের মাধ্যমে যাতে মানুষ সেই সুবিধা নিতে পারে মুম্বাই পর্যন্ত। কারণ প্রতিনিয়ত চিকিৎসা পরিষেবা বলুন, পড়াশোনা বলুন, ব্যবসা বাণিজ্য বলুন, ভ্রমণ বলুন, রাজ্যের সঙ্গে মুম্বাইয়ের একটা যোগাযোগ রয়েছে। তো কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে আমি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুজনেই আমরা দাবি করেছিলাম এবং মাননীয় কেন্দ্রীয় রেল দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি গত প্রায় সপ্তাহখানেক আগে ঘোষণা দিয়েছেন, আমাদের কাছে সার্কুলার এসছে যে আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস যা মুম্বাই সরাসরি যাবে 2 ঘন্টা 2 দিন 7 ঘন্টা, অর্থাৎ 55 ঘন্টা সময় লাগবে। এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা, রাজ্যবাসীর কাছে একটা বাড়তি পাওনা, যেটা আমরা দাবি করেছিলাম সেটা আমাদের পূরণ হয়েছে। তার বাইরে আমরা আরও কিছু দাবি করেছি যেটা আগামী দিনে আমরা আশা করি সফল করবেন মাননীয় রেলমন্ত্রী। তো তারই পরিপ্রেক্ষিতে যেটা ঘোষণা হয়েছে, আগামী 15 অক্টোবর আমাদের রাজ্য থেকে অফিসিয়ালি এই লোকমান্য তিলক এক্সপ্রেস মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে, সেটা সরকারিভাবে চলাচল শুরু করবে। যেটা বলে গেছেন আমাদের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের যিনি জেনারেল ম্যানেজার, উনি গত পরশুদিন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার সঙ্গে দেখা করেছেন মহাকরণে, এবং উনি সেটা আমাদেরকে বলে গেছেন। আগামী 15 তারিখ আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস মুম্বাইয়ের উদ্দেশ্যে সেটা অফিসিয়ালি তার যাত্রা শুরু করবে। মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবে এবং কেন্দ্রীয় মন্ত্রী ভার্চুয়ালি সেটা উদ্বোধনে সেখানে করবে। আমরা আশা করব আগামী দিনে পরিবহন ব্যবস্থা, আমাদের যে হীরা মডেল আমরা বলে থাকি, সেই পরিবহন ব্যবস্থা, এই ট্রেন পরিষেবা আগামী দিনে উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে এবং প্রতিটি ক্ষেত্রে রাজ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে আমাদের লক্ষ্যমাত্রা, সেটা আমরা ধীরে ধীরে পূরণ হবে। দুর্গাপূজার আগে এটা কি মানে রাজ্যবাসীর একটা উপহার বলে? নিশ্চয়ই, কারণ
ঘোষণা হয়েছে তার এক সপ্তাহের মধ্যে বা 10 দিনের মধ্যে চলাচল শুরু হয়ে যাবে, এটা রাজ্যবাসীর কাছে দুর্গাপূজার প্রাক্কালে একটা বিশেষ উৎসবের, সেটা আমরা বলবো গিফট বা সুন্দর। এবং আগামী দিনে শুধু এটা নয়, প্রতিটা ক্ষেত্রে রাজ্যবাসী আমরা চাই রাজ্যের মানুষ ভালো থাকুক, স্বাচ্ছন্দ্যে থাকুক, এবং প্রতিটা ক্ষেত্রে যেন আমরা পরিষেবা আরও ভালোভাবে দিতে পারি, তার জন্য আমাদের নজর রাখবো। দেখুন, আমাদের যা দাবি ছিল, ত্রিপুরা রাজ্যের মানুষ আগরতলা থেকে যেন সরাসরি মুম্বাই যেতে পারে, কারণ এয়ারপোর্টের বিমানের মাধ্যমে ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি পায় মাঝে মাঝে। তাই রেলের মাধ্যমে যাতে মানুষ সেই সুবিধা নিতে পারে মুম্বাই পর্যন্ত, কারণ প্রতিনিয়ত চিকিৎসা পরিষেবা বলুন, পড়াশোনা বলুন, ব্যবসা বাণিজ্য বলুন, ভ্রমণ বলুন, রাজ্যের সঙ্গে মুম্বাইয়ের একটা যোগাযোগ রয়েছে। তো কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে আমি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুজনেই আমরা দাবি করেছিলাম, এবং মাননীয় কেন্দ্রীয় রেল দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি গত প্রায় সপ্তাহ ত্রিপুরা রাজ্যের মানুষ আগরতলা থেকে যেন সরাসরি মুম্বাই যেতে পারে, কারণ এয়ারপোর্টের বিমানের মাধ্যমে ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি পায় মাঝে মাঝে। তাই রেলের মাধ্যমে যাতে মানুষ সেই সুবিধা নিতে পারে মুম্বাই পর্যন্ত, কারণ প্রতিনিয়ত চিকিৎসা পরিষেবা বলুন, পড়াশোনা বলুন, ব্যবসা বাণিজ্য বলুন, ভ্রমণ বলুন, রাজ্যের সঙ্গে মুম্বাইয়ের একটা যোগাযোগ রয়েছে। তো কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে আমি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুজনেই আমরা দাবি করেছিলাম, এবং মাননীয় কেন্দ্রীয় রেল দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি গত প্রায় সপ্তাহখানেক আগে ঘোষণা দিয়েছেন, আমাদের কাছে সার্কুলার এসছে যে আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস যা মুম্বাই সরাসরি যাবে 2 ঘন্টা 2 দিন 7 ঘন্টা, অর্থাৎ 55 ঘন্টা সময় লাগবে। এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা, রাজ্যবাসীর কাছে একটা বাড়তি পাওনা, যেটা আমরা দাবি করেছিলাম সেটা আমাদের পূরণ হয়েছে। তার বাইরে আমরা আরও কিছু দাবি করেছি, যেটা আগামী দিনে আমরা আশা করি সফল করবেন মাননীয় রেলমন্ত্রী। তারই পরিপ্রেক্ষিতে যেটা ঘোষণা হয়েছে, আগামী 15 অক্টোবর আমাদের রাজ্য থেকে অফিসিয়ালি এই লোকমান্য তিলক এক্সপ্রেস মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে, সেটা সরকারিভাবে চলাচল শুরু করবে। যেটা বলে গেছেন আমাদের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের যিনি জেনারেল ম্যানেজার, উনি গত পরশুদিন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার সঙ্গে দেখা করেছিলেন মহাকরণে, এবং উনি সেটা আমাদেরকে বলে গেছেন। আগামী 15 তারিখ আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস মুম্বাইয়ের উদ্দেশ্যে সেটা অফিসিয়ালি তার যাত্রা শুরু করবে। মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবে এবং কেন্দ্রীয় মন্ত্রী ভার্চুয়ালি সেটা উদ্বোধনে সেখানে করবে। আমরা আশা করব আগামী দিনে পরিবহন ব্যবস্থা, আমাদের যে হীরা মডেল আমরা বলে থাকি, সেই পরিবহন ব্যবস্থা, এই ট্রেন পরিষেবা আগামী দিনে উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে, এবং প্রতিটি ক্ষেত্রে রাজ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে আমাদের লক্ষ্যমাত্রা, সেটা আমরা ধীরে ধীরে পূরণ হবে। দুর্গাপূজার আগে এটা কি রাজ্যবাসীর একটা উপহার বলে? নিশ্চয়ই, কারণ ঘোষণা হয়েছে তার এক সপ্তাহের মধ্যে বা 10 দিনের মধ্যে চলাচল শুরু হয়ে যাবে, এটা রাজ্যবাসীর কাছে দুর্গাপূজার প্রাক্কালে একটা বিশেষ উৎসবের, সেটা আমরা বলবো গিফট বা সুন্দর। এবং আগামী দিনে শুধু এটা নয়, প্রতিটা ক্ষেত্রে রাজ্যবাসী আমরা চাই রাজ্যের মানুষ ভালো থাকুক, স্বাচ্ছন্দ্যে থাকুক, এবং প্রতিটা ক্ষেত্রে যেন আমরা পরিষেবা আরও ভালোভাবে দিতে পারি, তার জন্য আমাদের নজর রাখবো। দেখুন, আমাদের যা দাবি ছিল, ত্রিপুরা রাজ্যের মানুষ আগরতলা থেকে যেন সরাসরি মুম্বাই যেতে পারে, কারণ এয়ারপোর্টের বিমানের মাধ্যমে ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি পায় মাঝে মাঝে। তাই রেলের মাধ্যমে যাতে মানুষ সেই সুবিধা নিতে পারে মুম্বাই পর্যন্ত, কারণ প্রতিনিয়ত চিকিৎসা পরিষেবা বলুন, পড়াশোনা বলুন, ব্যবসা বাণিজ্য বলুন, ভ্রমণ বলুন, রাজ্যের সঙ্গে মুম্বাইয়ের একটা যোগাযোগ রয়েছে। তো কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে আমি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুজনেই আমরা দাবি করেছিলাম, এবং মাননীয় কেন্দ্রীয় রেল দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি গত প্রায় সপ্তাহ, আমার এখনো মনে আছে যে পরিবহন দপ্তরের দায়িত্ব গ্রহণ করার পর প্রায়ই খবরের কাগজে দেখতাম যে এয়ারপোর্টের যে প্রিপেড অটো সার্ভিস, সেটা মুখ থুবড়ে পড়ে আছে, এবং বাইরে থেকে যারা ত্রিপুরা রাজ্যে আসেন, রাজ্যের মানুষ বলুন, টুরিস্ট বলুন, বিভিন্ন অফিসার বলুন, প্রতিটা ক্ষেত্রে ফ্লাইট যখন ল্যান্ড করে এয়ারপোর্টের ভেতরে যখন আসেন, একটা ইমপ্রেশন হয়
যে সুন্দর এয়ারপোর্ট, নতুন এয়ারপোর্ট, কিন্তু এয়ারপোর্ট থেকে যখন বাইরে বেরোন তখনই একটা ক্রিটিসিজম বা একটা সমালোচনা প্রায়ই খবরের কাগজের মধ্যে বা মানুষের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পেতাম। কেউ বলছে যে দাদা এটা একটু নজর দিন, সংবাদপত্র সেটাকে ক্রিটিসিজম করছে, অফিসারদের মধ্যে আলোচনা হচ্ছে যে আগরতলা 520 কোটি টাকা ব্যয় করে কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সেরা এয়ারপোর্ট আমাদেরকে উপহার দিয়েছে, অথচ এয়ারপোর্টের বাইরে আমার এখনো মনে আছে যে পরিবহন দপ্তরের দায়িত্ব গ্রহণ করার পর প্রায়ই খবরের কাগজে দেখতাম যে এয়ারপোর্টের যে প্রিপেড অটো সার্ভিস সেটা মুখ থুবড়ে পড়ে আছে, এবং বাইরে থেকে যারা ত্রিপুরা রাজ্যে আসেন, রাজ্যের মানুষ বলুন, টুরিস্ট বলুন, বিভিন্ন অফিসার বলুন, প্রতিটা ক্ষেত্রে ফ্লাইট যখন ল্যান্ড করে এয়ারপোর্টের ভেতরে যখন আসেন একটা ইমপ্রেশন হয় যে সুন্দর এয়ারপোর্ট, নতুন এয়ারপোর্ট, কিন্তু এয়ারপোর্ট থেকে যখন বাইরে বেরোন তখনই একটা ক্রিটিসিজম বা একটা সমালোচনা প্রায়ই খবরের কাগজের মধ্যে বা মানুষের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পেতাম। কেউ বলছে যে দাদা এটা একটু নজর দিন, সংবাদপত্র সেটাকে ক্রিটিসিজম করছে, অফিসারদের মধ্যে আলোচনা হচ্ছে যে আগরতলা 520 কোটি টাকা ব্যয় করে কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সেরা এয়ারপোর্ট আমাদেরকে উপহার দিয়েছে, অথচ এয়ারপোর্টের বাইরের যে সিস্টেমটা সেটা রাজ্য সরকার সামাল দিতে পারছে না বা মানুষকে সুন্দরভাবে পরিষেবা দিতে পারছে না। আমি সেক্রেটারি এবং কমিশনার সাহেবকে ডেকে যখন জানতে চাইলাম, আমাকে ব্রিফ করা হলো যে 2022 সালে এই অটো পরিষেবা চালু হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে সেটাকে আমরা কন্টিনিউ করতে পারিনি সঠিকভাবে। সেক্রেটারি সাহেব এবং কমিশনার সাহেবকে যখন বললাম যে আপনারা আবার মিটিং করুন, অসুবিধাটা কোন জায়গায় সেটা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একের পর এক মিটিং সংগঠিত হচ্ছিল কিন্তু কোনো সুরাহা হচ্ছিল না। মিটিংয়ে এসে কথা দিয়ে যাচ্ছে যে না এখন থেকে আমরা সঠিকভাবে করব, কিন্তু 3 দিন বাদে, 4 দিন বাদে, 5 দিন বাদে আবার দেখা যায় সংবাদপত্রে সেই নেগেটিভ ক্রিটিসিজম, সেই জিনিসগুলো আবার বেশি উঠছে। তারপর আমি নিজের উদ্যোগী হয়ে সেক্রেটারি এবং কমিশনারকে ডেকে যে আমি তাদের মিটিংয়ে থাকবো, তাদের প্রতিনিধিমূলক একটা মিটিং আয়োজন করুন এবং সেটা এয়ারপোর্টের ভেতরেই হবে। আমরা মিটিংয়ে বসলাম, আলোচনা হলো, সম্মতি প্রকাশ করলেন অটো ভাইয়েরা যে আমরা এখন থেকে সুন্দরভাবে সিস্টেম মেনে করব। তাদের কিছু দাবি দেওয়াও সেখানে ছিল বা আছে। আমরা খুশি হলাম এবং পরবর্তী সময়ে আবার একটা সুন্দরভাবে আমরা শুরু করার জন্য আগ্রহ প্রকাশ করলাম। কিন্তু তারপরেও আমাদের আশানুরূপ হচ্ছিল বা যে সমালোচনাটা আমরা বন্ধ করতে চাইছিলাম সেই জিনিসটা বন্ধ হচ্ছিল। আবার সংবাদপত্রে 2 দিন 3 দিন বাদে বাদে সেখানে সে ক্রিটিসিজম বা সমালোচনা হচ্ছিল। তো স্বাভাবিকভাবেই এটা দপ্তরের মন্ত্রী হিসাবে বা দপ্তরের যিনি সেক্রেটারি রয়েছেন, কমিশনার রয়েছেন, তাদের পক্ষে এটা শুভকর না। এবং রাজ্যের একজন বড় আমলা আমাকে যখন একদিন বললেন যে স্যার आप इसको थोड़ा देखिए,
क्योंकि मैं एक दिन अपने एक रिलेटिव को छोड़ने के लिए गया था एयरपोर्ट में। मैं देखा रास्ते में बहुत सारे लोग बैग लेके आके खड़े हैं। मैंने जब पूछा इन लोगों से, अपना परिचय ना देते हुए इन लोगों ने मुझे काफी ऑटो ड्राइवर के खिलाफ काफी जाके बातें बोली। आप थोड़ा देखिए, आप इनिशिएटिव लीजिए, क्योंकि सरकार नाम का कोई चीज हमारे स्टेट में है, ऐसे नहीं चलेगा। আমি এটাকে ব্যক্তিগতভাবে নিলাম। জিনিসটা বেরিয়ে চলছিল দিনের পর দিন, এত সুন্দরভাবে কথা হলো, আলোচনা হলো, মিটিং হলো, কিন্তু তারপরেও তাদের তরফ থেকে কোনো সুরাহার কোনো মানসিকতা নেই, সেটা করতে দেওয়া যাবে না। এবং আজকে যারা আপনারা এখানে উপস্থিত আছেন, আপনাদের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা যখন দ্বিতীয়বার মিটিংয়ে বসলাম একই জায়গায়, সেই মিটিংয়ে একটা সুরাহা বা ফলাফল সেখান থেকে বেরিয়ে এলো। আপনারাও রাজি হলেন যে না, এখন আমরা সরকারের কথা মেনে, সরকারের গাইডলাইন মেনে আমরা কাজ করব। আপনাদেরও দাবি দেওয়া ছিল এবং আমাদের থেকে অনেকগুলো প্রস্তাব আমরা দিয়েছি। আমাদের প্রথম প্রস্তাব যেটা ছিল বা আপনাদের থেকে যা ছিল, যে এয়ারপোর্টের আমাদের প্রিপেড যে কাউন্টার, সেখান থেকে মাইকিং সহযোগে আমাদের অটো চালক যারা আছেন বা অটো যারা আছেন তাদের মধ্যে স্টিকার লাগানো হবে এবং মাইকিং সহযোগে অ্যানাউন্সমেন্ট করা হবে আমাদের ভলান্টিয়ার নিয়োগ করে। আমরা ভলান্টিয়ার নিয়োগ করলাম 6 জনকে, তাদেরকে আমরা বেতন দেব। আমরা এই 6 জন ভলান্টিয়ার, প্যাসেঞ্জার আসবে, তাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলবে, তাদেরকে অটো পর্যন্ত নিয়ে যাবে। আপনাদের দায়িত্ব হচ্ছে অটো চালিয়ে আপনাদের তার গন্তব্যস্থলে ওই প্যাসেঞ্জারকে পৌঁছে দেওয়া। টানা হেঁচড়া করা নয়, ধাক্কা দিয়ে গাড়িতে বসিয়ে দিলাম সেটা নয়, মারপিট করা নয়, এটা শোভা পায় না। কারণ আমাদের এটা আগামী কিছুদিনের মধ্যে আন্তর্জাতিক এয়ারপোর্ট হিসাবে সেখানে পরিণত হবে। আমার এখনো মনে আছে যে পরিবহন দপ্তরের দায়িত্ব গ্রহণ করার পর প্রায়ই খবরের কাগজে দেখতাম যে এয়ারপোর্টের যে প্রিপেড অটো সার্ভিস সেটা মুখ থুবড়ে পড়ে আছে এবং বাইরে থেকে যারা ত্রিপুরা রাজ্যে আসেন, রাজ্যের মানুষ বলুন, টুরিস্ট বলুন, বিভিন্ন অফিসার বলুন, প্রতিটা ক্ষেত্রে ফ্লাইট যখন ল্যান্ড করে এয়ারপোর্টের ভেতরে যখন আসেন একটা ইমপ্রেশন হয় যে সুন্দর এয়ারপোর্ট, নতুন এয়ারপোর্ট। কিন্তু এয়ারপোর্ট থেকে যখন বাইরে বেরোন তখনই একটা ক্রিটিসিজম বা একটা সমালোচনা প্রায়ই খবরের কাগজের মধ্যে বা মানুষের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পেতাম। কেউ বলছে যে দাদা এটা একটু নজর দিন, সংবাদপত্র সেটাকে ক্রিটিসিজম করছে, অফিসারদের মধ্যে আলোচনা হচ্ছে যে আগরতলা 520 কোটি টাকা ব্যয় করে কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সেরা এয়ারপোর্ট আমাদেরকে উপহার দিয়েছে, অথচ এয়ারপোর্টের বাইরের যে সিস্টেমটা সেটা রাজ্য সরকার সামাল দিতে পারছে না বা মানুষকে সুন্দরভাবে পরিষেবা দিতে পারছে না। আমি সেক্রেটারি এবং কমিশনার সাহেবকে ডেকে যখন জানতে চাইলাম, আমাকে ব্রিফ করা হলো যে 2022 সালে এই অটো পরিষেবা চালু হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে সেটাকে আমরা কন্টিনিউ করতে পারিনি সঠিকভাবে। সেক্রেটারি সাহেব এবং কমিশনার সাহেবকে যখন বললাম যে আপনারা আবার মিটিং করুন, অসুবিধাটা কোন জায়গায় সেটা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একের পর এক মিটিং সংগঠিত হচ্ছিল কিন্তু কোনো সুরাহা হচ্ছিল না। মিটিংয়ে এসে কথা দিয়ে যাচ্ছে যে না এখন থেকে আমরা সঠিকভাবে করব,
কিন্তু 3 দিন বাদে, 4 দিন বাদে, 5 দিন বাদে আবার দেখা যায় সংবাদপত্রে সেই নেগেটিভ ক্রিটিসিজম, সেই জিনিসগুলো আবার বেশি উঠছে। তারপর আমি নিজে উদ্যোগী হয়ে সেক্রেটারি এবং কমিশনারকে ডেকে যে আমি তাদের মিটিংয়ে থাকবো, তাদের প্রতিনিধিমূলক একটা মিটিং আয়োজন করুন এবং সেটা এয়ারপোর্টের ভেতরেই হবে। আমরা মিটিংয়ে বসলাম, আলোচনা হলো, সম্মতি প্রকাশ করলেন অটো ভাইয়েরা যে আমরা এখন থেকে সুন্দরভাবে সিস্টেম মেনে করব। তাদের কিছু দাবি দেওয়াও সেখানে ছিল বা আছে। আমরা খুশি হলাম এবং পরবর্তী সময়ে আবার একটা সুন্দরভাবে আমরা শুরু করার জন্য আগ্রহ প্রকাশ করলাম। কিন্তু তারপরেও আমাদের আশানুরূপ হচ্ছিল বা যে সমালোচনাটা আমরা বন্ধ করতে চাইছিলাম সেই জিনিসটা বন্ধ হচ্ছিল। আবার সংবাদপত্রে 2 দিন 3 দিন বাদে বাদে সেখানে সে ক্রিটিসিজম বা সমালোচনা হচ্ছিল। তো স্বাভাবিকভাবেই এটা দপ্তরের মন্ত্রী হিসাবে বা দপ্তরের যিনি সেক্রেটারি রয়েছেন, কমিশনার রয়েছেন, তাদের পক্ষে এটা শুভকর না। এবং রাজ্যের একজন বড় আমলা আমাকে যখন একদিন বললেন যে স্যার आप इसको थोड़ा देखिए, क्योंकि मैं एक दिन अपने एक रिलेटिव को छोड़ने के लिए गया था एयरपोर्ट में, मैं देखा रास्ते में बहुत सारे लोग बैग लेके आके खड़े हैं। मैंने जब पूछा इन लोगों से, अपना परिचय ना देते हुए इन लोगों ने मुझे काफी ऑटो ड्राइवर के खिलाफ काफी जाके बातें बोली। आप थोड़ा देखिए, आप इनिशिएटिव लीजिए, क्योंकि सरकार नाम का कोई चीज हमारे स्टेट में है, ऐसे नहीं चलेगा। আমি এটাকে ব্যক্তিগতভাবে নিলাম। জিনিসটা বেড়েই চলছিল দিনের পর দিন। এত সুন্দরভাবে কথা হলো, আলোচনা হলো, মিটিং হলো, কিন্তু তারপরেও তাদের তরফ থেকে কোনো সুরাহার কোনো মানসিকতা নেই, সেটা করতে দেওয়া যাবে না। এবং আজকে যারা আপনারা এখানে উপস্থিত আছেন, আপনাদের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা যখন দ্বিতীয়বার মিটিংয়ে বসলাম একই জায়গায়, সেই মিটিংয়ে একটা সুরাহা বা ফলাফল সেখান থেকে বেরিয়ে এলো। আপনারাও রাজি হলেন যে না, এখন আমরা সরকারের কথা মেনে, সরকারের গাইডলাইন মেনে আমরা কাজ করব। আপনাদেরও দাবি দেওয়া ছিল এবং আমাদের থেকে অনেকগুলো প্রস্তাব আমরা দিয়েছি। আমাদের প্রথম প্রস্তাব যেটা ছিল বা আপনাদের থেকে যা ছিল, যে এয়ারপোর্টের আমাদের প্রিপেড যে কাউন্টার, সেখান থেকে মাইকিং সহযোগে আমাদের অটো চালক যারা আছেন বা অটো যারা আছেন তাদের মধ্যে স্টিকার লাগানো হবে এবং মাইকিং সহযোগে অ্যানাউন্সমেন্ট করা হবে আমাদের ভলান্টিয়ার নিয়োগ করে। আমরা ভলান্টিয়ার নিয়োগ করলাম 6 জনকে। তাদেরকে আমরা বেতন দেব। আমরা এই 6 জন ভলান্টিয়ার প্যাসেঞ্জার আসবে, তাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলবে, তাদেরকে অটো পর্যন্ত নিয়ে যাবে। আপনাদের দায়িত্ব হচ্ছে অটো চালিয়ে আপনাদের তার গন্তব্যস্থলে ওই প্যাসেঞ্জারকে পৌঁছে দেওয়া। টানা হ্যাচড়া করা নয়, ধাক্কা দিয়ে গাড়িতে বসিয়ে দিলাম সেটা নয়, মারপিট করা নয়, এটা শোভা পায় না। কারণ আমাদের এটা আগামী কিছুদিনের মধ্যে আন্তর্জাতিক এয়ারপোর্ট হিসাবে সেখানে পরিণত হবে। আমার এখনো মনে আছে যে পরিবহন দপ্তরের দায়িত্ব গ্রহণ করার পর প্রায়ই খবরের কাগজে দেখতাম যে এয়ারপোর্টের যে প্রিপেড অটো সার্ভিস সেটা মুখ থুবড়ে পড়ে আছে এবং বাইরে থেকে যারা ত্রিপুরা রাজ্যে আসেন, রাজ্যের মানুষ বলুন, টুরিস্ট বলুন, বিভিন্ন অফিসার বলুন, প্রতিটা ক্ষেত্রে ফ্লাইট যখন ল্যান্ড করে এয়ারপোর্টের ভেতরে যখন আসেন একটা ইমপ্রেশন হয় যে সুন্দর এয়ারপোর্ট, নতুন এয়ারপোর্ট। কিন্তু এয়ারপোর্ট থেকে যখন বাইরে বেরোন
তখনই একটা ক্রিটিসিজম বা একটা সমালোচনা প্রায়ই খবরের কাগজের মধ্যে বা মানুষের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পেতাম। কেউ বলছে যে দাদা এটা একটু নজর দিন, সংবাদপত্র সেটাকে ক্রিটিসিজম করছে, অফিসারদের মধ্যে আলোচনা হচ্ছে যে আগরতলা 520 কোটি টাকা ব্যয় করে কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সেরা এয়ারপোর্ট আমাদেরকে উপহার দিয়েছে, অথচ এয়ারপোর্টের বাইরের যে সিস্টেমটা সেটা রাজ্য সরকার সামাল দিতে পারছে না বা মানুষকে সুন্দরভাবে পরিষেবা দিতে পারছে না। আমি সেক্রেটারি এবং কমিশনার সাহেবকে ডেকে যখন জানতে চাইলাম, আমাকে ব্রিফ করা হলো যে 2022 সালে এই অটো পরিষেবা চালু হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে সেটাকে আমরা কন্টিনিউ করতে পারিনি সঠিকভাবে। সেক্রেটারি সাহেব এবং কমিশনার সাহেবকে যখন বললাম যে আপনারা আবার মিটিং করুন, অসুবিধাটা কোন জায়গায় সেটা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একের পর এক মিটিং সংগঠিত হচ্ছিল, কিন্তু কোনো সুরাহা হচ্ছিল না। মিটিংয়ে এসে কথা দিয়ে যাচ্ছে যে না এখন থেকে আমরা সঠিকভাবে করব, কিন্তু 3 দিন বাদে, 4 দিন বাদে, 5 দিন বাদে আবার দেখা যায় সংবাদপত্রে সেই নেগেটিভ ক্রিটিসিজম, সেই জিনিসগুলো আবার বেশি উঠছে। তারপর আমি নিজে উদ্যোগী হয়ে সেক্রেটারি এবং কমিশনারকে ডেকে যে আমি তাদের মিটিংয়ে থাকবো, তাদের প্রতিনিধিমূলক একটা মিটিং আয়োজন করুন এবং সেটা এয়ারপোর্টের ভেতরেই হবে। আমরা মিটিংয়ে বসলাম, আলোচনা হলো, সম্মতি প্রকাশ করলেন অটো ভাইয়েরা যে আমরা এখন থেকে সুন্দরভাবে সিস্টেম মেনে করব। তাদের কিছু দাবি দেওয়াও সেখানে ছিল বা আছে। আমরা খুশি হলাম এবং পরবর্তী সময়ে আবার একটা সুন্দরভাবে আমরা শুরু করার জন্য আগ্রহ প্রকাশ করলাম। কিন্তু তারপরেও আমাদের আশানুরূপ হচ্ছিল বা যে সমালোচনাটা আমরা বন্ধ করতে চাইছিলাম সেই জিনিসটা বন্ধ হচ্ছিল। আবার সংবাদপত্রে 2 দিন 3 দিন বাদে বাদে সেখানে সে ক্রিটিসিজম বা সমালোচনা হচ্ছিল। তো স্বাভাবিকভাবেই এটা দপ্তরের মন্ত্রী হিসাবে বা দপ্তরের যিনি সেক্রেটারি রয়েছেন, কমিশনার রয়েছেন, তাদের পক্ষে এটা শুভকর না। এবং রাজ্যের একজন বড় আমলা আমাকে যখন একদিন বললেন যে স্যার आप इसको थोड़ा देखिए, क्योंकि मैं एक दिन अपने एक रिलेटिव को छोड़ने के लिए गया था एयरपोर्ट में, मैं देखा रास्ते में बहुत सारे लोग बैग लेके आके खड़े हैं। मैंने जब पूछा इन लोगों से, अपना परिचय ना देते हुए इन लोगों ने मुझे काफी ऑटो ड्राइवर के खिलाफ काफी जाके बातें बोली। आप थोड़ा देखिए, आप इनिशिएटिव लीजिए, क्योंकि सरकार नाम का कोई चीज हमारे स्टेट में है, ऐसे नहीं चलेगा। আমি এটাকে ব্যক্তিগতভাবে নিলাম। জিনিসটা বেড়েই চলছিল দিনের পর দিন। এত সুন্দরভাবে কথা হলো, আলোচনা হলো, মিটিং হলো, কিন্তু তারপরেও তাদের তরফ থেকে কোনো সুরাহার কোনো মানসিকতা নেই, সেটা করতে দেওয়া যাবে না। এবং আজকে যারা আপনারা এখানে উপস্থিত আছেন, আপনাদের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা যখন দ্বিতীয়বার মিটিংয়ে বসলাম একই জায়গায়, সেই মিটিংয়ে একটা সুরাহা বা ফলাফল সেখান থেকে বেরিয়ে এলো। আপনারাও রাজি হলেন যে না, এখন আমরা সরকারের কথা মেনে, সরকারের গাইডলাইন মেনে আমরা কাজ করব। আপনাদেরও দাবি দেওয়া ছিল এবং আমাদের থেকে অনেকগুলো প্রস্তাব আমরা দিয়েছি। আমাদের প্রথম প্রস্তাব যেটা ছিল বা আপনাদের থেকে যা ছিল, যে এয়ারপোর্টের আমাদের প্রিপেড যে কাউন্টার, সেখান থেকে মাইকিং সহযোগে আমাদের অটো চালক যারা আছেন বা অটো যারা আছেন তাদের মধ্যে স্টিকার লাগানো হবে এবং মাইকিং সহযোগে অ্যানাউন্সমেন্ট করা হবে আমাদের ভলান্টিয়ার নিয়োগ করে। আমরা ভলান্টিয়ার নিয়োগ করলাম 6 জনকে।
সংস্থার সেরেসকে সমগ্রতার আমি একজন প্রমুখ। আপনাদেরকে আমরা এই আগামী শারদীয় উৎসবের তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনারা অবগত আছেন যে গতকালকে যে প্রেস মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় বিভিন্ন রকমভাবে আমাদের এই ক্লাব সম্বন্ধে অপপ্রচার চালানো হয়েছে। বিশালগড় রাউতখোলা যুব সংস্থা 1968 সালে এই ক্লাবের উদ্বুদ্ধ হয়েছে, শুরু হয়েছে। আজ অবধি এই ক্লাব রাউতখোলা যুব সংস্থার সেরেসকে সমগ্রতার আমি একজন প্রমুখ। আপনাদেরকে আমরা এই আগামী শারদীয় উৎসবের তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনারা অবগত আছেন যে গতকালকে যে প্রেস মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ায় বিভিন্ন রকমভাবে আমাদের এই ক্লাব সম্বন্ধে অপপ্রচার চালানো হয়েছে। বিশালগড় রাউতখোলা যুব সংস্থা 1968 সালে এই ক্লাবের উদ্বুদ্ধ হয়েছে, শুরু হয়েছে। আজ অবধি এই ক্লাব তার সম্মান অক্ষুণ্ণ রেখেছে। আগামী দিন আমরা এই সম্মানটাকে আরও উচ্চতরে নিয়ে যেতে চাই। সেই সুবাদে আগামী কিছুদিন পরে আমাদের শারদীয় উৎসব শুরু হবে। শুরু হওয়ার আগ মুহূর্তে এই যে একটা অপপ্রচার প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া এবং আমাদের যে ভিডিও মিডিয়া আছে, সব মিডিয়াতে যে অপপ্রচারটা চালানো হয়েছে, এই প্রচারটা সম্পূর্ণটাই ভুল। দেখুন, ক্লাব পুজো শুরু করে এবং সবার দানের মাধ্যমে, সবার সঠিক সমর্পণের মাধ্যমে পুজোটা হয়। তো এখানে কে বা কারা এটাকে এমনভাবে উপস্থাপন করেছে প্রিন্ট মিডিয়ার কাছে, উল্টোভাবে নিউজটা করেছে, এটা কিন্তু ঠিক হয়নি। দেখুন, কালকে ওই যে দুলাল মিয়ার সম্বন্ধে আপনারা সবাই নাম শুনেছেন, উনি ক্লাবে এসেছেন নিজ উদ্যোগে। আমরা ক্লাব সদস্যরা ওনাকে ডাকিনি, উনি নিজ উদ্যোগে প্রত্যেক বছর উনি চাঁদা দেন। আর প্রত্যেক বছর চাঁদা দেওয়ার সময় ওনার সাথে ঝামেলা হয়। হ্যাঁ, কিন্তু উনি এবার নিজে এসেছেন চাঁদা দেওয়ার জন্য, নিয়ে এসে ওনার ছেলের সাথে এসেছে। তো সাথে আসার বলে ওর ছেলে কী করেছে, পকেটে মোবাইলটা রেখে অন করে ভিডিও ক্যামেরা অন করে এসেছে। প্রথম আমরা কারো ক্লাব সদস্যরা বুঝতে পারেনি। তো যখন ওরা বুঝতে পেরেছে যে ওরা ভিডিও ক্যামেরা অন করে অন রেকর্ডিং অবস্থায় ক্লাব সদস্যদের সাথে কথা বলছে, দেখুন কথা যখন বলে চাঁদা নিয়ে যে সময় কথা হয় তখন অনেক রকমের কথা হয়। এটা ক্লাবের ভিতরের ব্যাপার। এটাকে ভিডিও রেকর্ডিং করে এটাকে অপপ্রচার চালানো কিন্তু ঠিক নয়। যখন ক্লাব সদস্যরা বুঝতে পারে যে ও ভিডিও রেকর্ডিং করছে, এবং সাথে সাথে ওকে ধরে ওকে জিজ্ঞেস করা হয় এবং ভালোভাবে জিজ্ঞেস করা হয়, ওর সাথে কোনো খারাপ ব্যবহার করে তুমি এরকম করেছো কেন। ও স্বীকার করছে, দাদা আমি ভুল করেছি। কিন্তু তারা ক্লাব থেকে বেরোবার সময় যখন ওদের সাথে কথাবার্তা সম্পন্ন হয়েছে এবং তাদের কাছ থেকে আমাদের একটা বাইক নেওয়া হয়েছে যে তোমরা যে এরকম করেছো তোমরা স্বীকার করো, নাহলে বাইরে গিয়ে তোমরা অপপ্রচার চালাবে। ওদের বাইকটা আমাদের কাছে আছে, প্রয়োজনে আপনাদের কাছে আমরা দিয়ে দেবো। ক্লাব থেকে বেরিয়ে ওরা, ক্লাবের গণ্ডি থেকে বেরিয়ে ওরা কী করলো, বেরিয়ে বাইরে গিয়ে ওরা এমন একটা ভাব দেখালো যে ওদের উপর শারীরিক অত্যাচার করা হয়েছে, এরকম একটা ভাব দেখিয়েছে। কিন্তু এটা সম্পূর্ণটাই ভুল। এবং তাদের যে এই যে নাটক মঞ্চস্থ হয়েছে, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। নাটক মঞ্চস্থ করে এবং ক্লাব সদস্যরা যখন দেখতে পায় যে উনি বাইরে গিয়ে একটা শরীর অসুস্থতার ভাব দেখাচ্ছেন, এবং ক্লাবের সদস্যরা ওনাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর যে কর্তব্যরত ডাক্তার ছিলেন, ডাক্তারবাবু তখন দেখে বললেন যে আপনি সুস্থ আছেন, আপনার প্রেশার ঠিক আছে, আপনার সব কিছু ঠিক আছে, আপনি বাড়ি যেতে পারেন। তারপরে একটা কাগজ দেখুন, আমরা বিশালগড় হসপিটাল থেকে কালকে কাগজটা নিয়ে এসেছি। আজকে আমরা সংগ্রহ করেছি যে উনি সম্পূর্ণরূপে সুস্থ। উনি সুস্থ এবং উনার অনেক দিন আগে পুরনো একটা ব্যাপার আছে, উনি ব্যথা পেয়েছিলেন, এক্সরে করেছিলেন। হ্যাঁ, ওই ব্যথার প্রবলেম ওনার গায়ে থাকতে পারে, কিন্তু ওনার গায়ে কোনো শারীরিক নিগ্রহের কোনো চিহ্ন নেই। কোনো অবস্থাতেই ওনার গায়ে হাত তোলা হয়েছে বিভিন্ন রকম। আপনারা সংবাদ আপনারা করেছেন নিউজ, জানি না কার প্ররোচনায় করেছেন, কি প্ররোচনায় করেছেন, ভালো করেছেন না মন্দ করেছেন, কিন্তু কাজটা ঠিক হয়নি। এটা ক্লাবের সুনামটা অক্ষুণ্ণ রাখার জন্য আমরা বহু চেষ্টা করছি। আর যারা এরকম ক্লাবের সুনামটাকে নষ্ট করার চেষ্টা করছেন, যারাই করছেন, খুবই খারাপ হয়েছে। একটা মাধ্যম আছে, যারা আমাদের এরিয়ারই যারা আছে, কিছু লোক আছে যারা বিশালগড়ের শান্তি শৃঙ্খলাটাকে ভঙ্গ করতে চায়। আগামী দিনে আমাদের শারদীয় উৎসব, এই উৎসবটাকে নষ্ট করার জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে, আগেও করেছে। বিভিন্ন ঘটনা আমাদের এই বিশালগড় রাউতখোলা যুব সংস্থা সাক্ষী আছে এবং
সমস্ত এলাকাবাসী এবং সমস্ত বিশালগড়বাসী জানে কারা কি করছে। তারপর ক্লাব মনে রাখবেন, যে কোনো ক্লাবের নিজস্ব কনস্টিটিউশন থাকে। ক্লাব রাজনীতির ঊর্ধ্বে। আমার ক্লাবে কোন দল, কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস, সেটা দেখা যায় না। দুলাল মিয়া নিজেই ক্লাবের সদস্য। দুলাল মিয়া প্রত্যেক বছরই বরাবর চাঁদা দিয়ে আসছে। আমরা কি জানি, যে কোনো ক্লাবের পূজা যখন হয় তখন চাঁদা দিয়ে পূজা হয়, সেটা 10 টাকা হোক, 5 টাকা হোক, যার যত সামর্থ্য। উনি নিজ থেকে এসছেন, উনি প্রথমেই কুমতলবে এসছেন ক্লাবে, না হলে উনি ক্লাবে আসবেন, আমি ক্লাবে আসবো, উনি সদস্য, উনি ফোন নিয়ে আসবেন কেন রেকর্ডিং করার জন্য? এখানে অনেক কথাই হয়, অনেকে অনেক মন্তব্যই করতে পারে। ক্লাব রাজনীতির মধ্যে এটা সম্পূর্ণ ভুল ইনফরমেশন যে উনি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত থাকায় ওনার সাথে এরকম ওনার কাছে এরকম চাওয়া হয়েছে বা মারপিট করা হয়েছে। আপনি খবর নিয়ে দেখবেন, রেজাল্টের পর গত 2 মার্চ যখন রেজাল্ট হলো, তারপরে রাউতকলাতে রাজনৈতিক রিলেটেড কয়টা আপনি কেস পাবেন, যে যেখানে স্বদলীয় লোকেরা ভিন্ন দলের লোকেদেরকে বলা হয়েছে যে আপনারা টাকা দেন, কেন করেছেন। রাজনীতিটা আলাদা, ক্লাব থেকে সম্পূর্ণ আলাদা রাজনীতি। দুলাল মিয়া যেটা বলছেন সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ওটা উনি নাটক মঞ্চস্থ করেছেন। 2টা নাগাদ ক্লাবে এসেছিল, কথাবার্তার পরে রেকর্ড করার পরে আমরা ওদের থেকে বাইক নেওয়ার পরে ওদেরকে বলেছি ঠিক আছে, পুজো আপনার, পুজো আমার, আপনি যত মন খুশি হয়ে দেবেন ততটুকু, এখানে কোনো চাপাচাপি নেই, এখানে আমরা কোনো প্রেশার করবো না, কারণ পুজো একটা সবার পুজো, এখানে চাপাচাপি কোনো ব্যাপারই আসেন। উনি বরাবরই, আমি প্রথমেই বললাম, আপনারা খবর নিয়ে দেখতে পারেন, বিশালগড় পিএসএ ওনার এবং ওনার ছেলের নামে অনেক ধরনের কেস রেজিস্টার আছে, ইভেন মার্ডারের কেস রেজিস্টার আছে। হয়তো জানি না উনি ক্লাব আর রাজনীতিকে একসাথে মিক্স আপ করে আমাদের রাউতকলার যে পরিবেশটা নষ্ট করার কি মতলব করেছেন বা ওনাকে কে ইন্ধন দিয়েছে সেটা আমরা বলতে পারবো না, সেটা সময় সাপেক্ষ, সেটা সময়ের সাথে বেরিয়ে আসবে। আমি সংবাদ মাধ্যমকে এটাই রিকোয়েস্ট করবো যে রাজ্যবাসীর কাছে আপনাদের এই বার্তাটা দেওয়া যে আমাদের কাছে এভিডেন্স আছে, আমরা দেবো আপনাদেরকে। আপনারা হসপিটালে খবর নিয়ে দেখতে পারেন, বিশালগড় পিএসএ খবর নিয়ে দেখতে পারেন যে দুলাল মিয়ার ইতিহাসটা, ব্যাকগ্রাউন্ডটা কি। উনি বরাবরই শান্তি শৃঙ্খলা করার জন্য, ভগ্ন করার জন্য উনি দায়ী থাকেন। উনি আরেকটা অভিযোগ করেছেন যে ক্লাব কর্তৃপক্ষের কোনো রকম সাহায্য করেনি, তাদেরকে পুলিশ এসে আপনাদের ক্লাব থেকে উদ্ধার করেছে। না, সেটা সম্পূর্ণ মিথ্যা কথা। পুলিশ আসেনি। উনি ক্লাব থেকে বেরিয়ে যাওয়ার পর আমারই ক্লাবের কিছু ছেলেপেলেরা গাড়ি করে ওনাকে হাসপাতালে পৌঁছে দিয়ে এসছে। আপনি এটা হাসপাতালে গিয়ে আপনি খবর নিলে দেখতে পারেন, গাড়ি করে ইমার্জেন্সি, উনি সুস্থ অবস্থায় বের হয়েছেন। উনি বাইরে গিয়ে একটা নাটক মঞ্চস্থ করেছেন, তখন সবাই নাটক মঞ্চস্থ, তখন তো বোঝা যায় না, তখন আমার ছেলেরা ওনাকে নিয়ে কিছু ছেলেপিলেরা আমার হাসপাতালে পৌঁছে দিয়ে এসছে। আর একটা খবর, দুলাল মিয়ার পরিবারের পক্ষ থেকে বিশালগড় থানাতে একটা মামলা দায়ের করা হয়েছে আপনাদের ক্লাব সদস্যের বিরুদ্ধে, সে বিষয়ে কি বলবেন? এখন মামলা তো দায়ের করাই যায়, এখন মামলা দায়ের করা তো এখন ব্যাপার, এখন কার প্ররোচনায় করে মামলা হয়েছে। উনি যদি মামলা দায়ের করে থাকেন, আমরাও প্রমাণ দিতে বলুন ওনাদেরকে যে এই লোকগুলা মামলা করেছেন। আমি আপনাকে প্রথমে বলেছি যে ক্লাব সচিব ছিলেন না, আমরা বিভিন্ন কাজে কর্মরত ছিলাম, কারণ পুজোর 8 দিন। উনি যে মামলাটা করেছেন এই অভিযোগটা সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন মামলা, আমরা এর তীব্র নিন্দা জানাই। এবং বিশালগড় রাউতকলা যুব সংস্থার পক্ষ থেকে আমি আগত সংবাদ মাধ্যমের মাধ্যমে সমগ্র রাজ্যবাসীকে জানাই শারদীয় দুর্গোৎসবের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা অবগত আছি যে গতকাল 11 তারিখ আমাদের রাউতকলা যুব সংস্থা ক্লাবের নামে সংবাদ মাধ্যম, প্রিন্ট মাধ্যম এবং প্রেস মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হয়েছে। যে ব্যক্তি এই অপপ্রচারটা টোটালটা পরিচালনা করেছেন, ওনার নাম দুলাল মিয়া। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যখনই আমাদের পাড়াতে একটা শান্তি শৃঙ্খলার পরিবেশ থাকে, এই দুলাল মিয়ার নেতৃত্বে এবং তার ছেলের নেতৃত্বে বরাবরই, সেটা বিগত দিনের ইলেকশন হোক বা বিগত দিনের শারদীয় দুর্গোৎসব হোক বা আসন্ন শারদীয় দুর্গোৎসব হোক, ওনার চেষ্টা এবং ওনার যেই সাঙ্গপাঙ্গরা আছে, ওরা বরাবরই শান্তি শৃঙ্খলা এবং বিশৃঙ্খলা করার চেষ্টা চালিয়ে দেবে। আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে বলতে চাই, কালকের যে ইনসিডেন্ট ওনারা বললেন যে ক্লাব থেকে ওদেরকে দাবি করা হয়েছে 5 লক্ষ টাকা, অমুক টাকা, ওদেরকে নিগৃহ করার খবর, সেটা সম্পূর্ণই ভুল। পাশাপাশি বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে আমাদের ক্লাব সচিব সৈকত শাহ, ওনার নামেও অপপ্রচার করা হয়েছে। পাশাপাশি তৎসঙ্গে আমাদের কমিটির লোকদের যারা ছিল না স্পটে, সৈকতবাবু কালকে নিজেই স্পটে ছিলেন না, খবর পেয়ে উনি পরবর্তী সময়ে আসেন। আসার পর আমরা সবটা বলি, যেটা আগে আমার সাংস্কৃতিক সমর্থ আপনাদেরকে বলল, ওনার ছেলে যেটা করলো, তো উনি বরাবরই অপপ্রচার চালান এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার কাজ করে থাকেন।
আমি একটা ছোট্ট ইনসিডেন্ট বলবো আপনাদের মাধ্যমে। বিগত ইলেকশনে দুলাল মিয়া এবং তার ছেলে মামুন মিয়ার নেতৃত্বে তৎকালীন আমাদের এইচডিপির উপর হামলা, হুজ্জুতি, পুলিশের উপর লাঠিচার্জ, বোমা নিক্ষেপ, বাইপাসে আগুন, পাশাপাশি আমার কিছু সদলীয় ছেলেদের বাইক, রাউতকলা স্থিত, সেটা আপনারা জানতে পারবেন, আপনাদের কাছে থাকবে, বাইক ওরা পুড়িয়ে ফেলেছিল ওনার নেতৃত্বে। আমি সংবাদ মাধ্যমকে আরও বলতে চাই, ওনার ছেলের নামে এবং ওনার নামে অনেক মানহানি, এনডিপিএস, মার্ডার, বিভিন্ন ধরনের কেস ওনার ছেলের নামে আছে এবং ওনার নামেও আছে। উনি বরাবরই শান্তি শৃঙ্খলা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে থাকেন রাউতকলাতে। এবং আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যেই নাটকটা উনি মঞ্চস্থ করেছেন সেটা সম্পূর্ণ ভুল, ক্লাবকে বদনাম করার জন্য ওনার একটা প্রচেষ্টা। এবং আমি আপনাদের মাধ্যমে ওনার সাথে যারা সাঙ্গপাঙ্গ দিচ্ছেন তাদেরকে ক্লাবের তরফ থেকে এটাই এনশিওর করে দিতে চাই যে এরকম নাটক মঞ্চস্থ করা ঠিক নয়, এভাবে ক্লাবের নাম বদনাম করা ঠিক নয়। ক্লাব একটি সাংস্কৃতিক প্লেস, ক্লাব সবাইকে নিয়ে চলে, এখানে রাজনৈতিক কোনো ব্যাপার আসবে না, ধর্মীয় কোনো ব্যাপার আসবে না, সব কিছুতে আমরা সমানভাবে আমরা ভাগ করে নিই। সেটা ঈদ হোক, সেটা শারদীয় দুর্গোৎসব হোক, সব কিছুকে আমরা সমানভাবে ভাগ করি, সমান আনন্দে আমরা আনন্দিত হই। দুলাল মিয়া এবং তার ছেলে মামুন মিয়া যে নাটকটা ওনারা মঞ্চস্থ করেছেন সেটা সম্পূর্ণ ভুল। ক্লাব এর কোনো দায়ভার নেবে না এবং আমরা রাউতকলা যুব সংস্থা আমরা সম্পূর্ণ ক্লাব কমিটির তীব্র নিন্দা জানাই এবং সংবাদ মাধ্যমকে বলতে চাই যে আপনারা দেখুন, আপনারা পুলিশ স্টেশনে গিয়ে খবর নিন, ওনার পাস্ট রেকর্ড বরাবরই খারাপ। শতাধিক কেস ওনার নামে পেয়ে যাবেন আপনারা, ওনার ছেলে এবং ওনার নামে। আচ্ছা, বদনাম তৈরি করেছে, তাদের বিরুদ্ধে কি ক্লাবের পক্ষ থেকে কোনো আইনি পদক্ষেপ বা লিগ্যাল অ্যাকশন? আমরা আইনি পদক্ষেপ অবশ্যই নেব, কারণ একটা ক্লাব, আমি প্রথমে বলেছি, একটা সাংস্কৃতিক প্লেস, যেখানে সব শ্রেণীর লোক আসবে, সব শ্রেণীর লোক থাকবে, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কাজ হবে, পাড়ার ডেভেলপমেন্ট কীভাবে হবে, সব কিছু হবে। যারা ক্লাবের উৎসাহ পানোর জন্য চেষ্টা চালাচ্ছে এবং আগামী দুর্গাপূজাকে, আমাদের এই দুর্গাপূজাকে আপনারা বরাবর জানেন যে আমাদের এই ক্লাব একটা বনেদি ক্লাব। আমরা এবার 55তম পুজোতে আমরা সামিল হয়েছি। এই পুজোকে এবং ক্লাবকে বদনাম করার জন্য ওদের এই প্রচেষ্টা এবং আমরা ওদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ অবশ্যই নেব। যুব সংস্থার সেরেস্কি সংগঠনের আমি একজন প্রমুখ। আপনাদেরকে আমরা এই আগামী শারদীয় উৎসবের প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা অবগত আছেন যে গতকালকে যে প্রেস মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া বিভিন্ন রকমভাবে আমাদের এই ক্লাব সম্বন্ধে অপপ্রচার চালানো হয়েছে। বিশালগড় রাউতকলা যুব সংস্থা 1968 সালে এই ক্লাব উদ্বুদ্ধ শুরু হয়েছে। আজ অবধি এই ক্লাব তার সম্মান অক্ষুণ্ণ রেখেছে। আগামী দিন আমরা এই সম্মানটাকে আরও উচ্চতরে নিয়ে যেতে চাই। সেই সুবাদে আগামী কিছুদিন পরে আমাদের শারদীয় উৎসব শুরু হওয়ার আগ মুহূর্তে এই যে একটা অপপ্রচার প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া এবং আমাদের যে ভিডিও মিডিয়া আছে, সব মিডিয়াতে যে অপপ্রচারটা চালানো হয়েছে, এই অপপ্রচারটা সম্পূর্ণটাই ভুল। দেখুন, ক্লাব পুজো শুরু করে এবং সবার দানের মাধ্যমে, সবার সঠিক সমর্পণের মাধ্যমে পুজোটাও হয়। তো এখানে কে বা কারা এটাকে এমনভাবে উপস্থাপন করেছে প্রিন্ট মিডিয়ার কাছে, উল্টোভাবে নিউজটা করেছে, এটা কিন্তু ঠিক হয়নি। দেখুন, কালকে ওই যে দুলাল মিয়ার সম্বন্ধে আপনারা সবাই নাম শুনেছেন, উনি ক্লাবে এসেছেন নিজ উদ্যোগে। আমরা ক্লাব সদস্যরা ওনাকে ডাকিনি, উনি নিজ উদ্যোগে প্রত্যেক বছরই উনি চাঁদা দেন, আর প্রত্যেক বছর চাঁদা দেওয়ার সময় ওনার সাথে ঝামেলা হয়। হ্যাঁ, কিন্তু উনি এবার নিজে এসেছেন চাঁদা দেওয়ার জন্য, নিয়ে এসে ওনার ছেলের সাথে এসেছে। তো সাথে আসার পর ওর ছেলে কী করেছে, পকেটে মোবাইলটা রেখে অন করে, ভিডিও ক্যামেরা অন করে এসেছে। প্রথম আমরা কারো ক্লাব সদস্যরা বুঝতে পারিনি। তো যখন ওরা বুঝতে পেরেছে যে ওরা ভিডিও ক্যামেরা অন করে অন রেকর্ডিং অবস্থায় ক্লাব সদস্যদের সাথে কথা বলছে, যখন বলে চাঁদা নিয়ে যে সময় কথা হয়, তখন অনেক রকমের কথা হয়। এটা ক্লাবের ভিতরের ব্যাপার। এটাকে ভিডিও রেকর্ডিং করে এটাকে অপপ্রচার চালানো কিন্তু ঠিক নয়। যখন ক্লাব সদস্যরা সে বুঝতে পারে যে ও ভিডিও রেকর্ডিং করছে, এবং সাথে সাথে ওকে ধরে ওকে জিজ্ঞেস করা হয় এবং ভালোভাবে জিজ্ঞেস করা হয়, ওর সাথে কোনো খারাপ ব্যবহার করে, তুমি এরকম করেছো কেন? ও স্বীকার করছে, দাদা আমি ভুল করেছি। কিন্তু তারা ক্লাব থেকে বেরোবার সময় যখন ওদের সাথে কথাবার্তা সম্পন্ন হয়েছে এবং তাদের কাছ থেকে আমাদের একটা বাইক নেওয়া হয়েছে,
যে তোমরা যেরকম করেছো তোমরা স্বীকার করো, নাহলে বাইরে গিয়ে তোমরা অপপ্রচার চালাবে। ওদের ব্রাইকটা আমাদের কাছে আছে, প্রয়োজনে আপনাদের কাছে আমরা দিয়ে দেবো। ক্লাব থেকে বেরিয়ে ওরা, ক্লাবের গণ্ডি থেকে বেরিয়ে ওরা কী করলো, বেরিয়ে বাইরে গিয়ে ওরা এমন একটা ভাব দেখালো যে ওদের উপর শারীরিক অত্যাচার করা হয়েছে, এরকম একটা ভাব দেখিয়েছে। কিন্তু এটা সম্পূর্ণটাই ভুল, এবং তাদের যে এই যে নাটক মঞ্চস্থ হয়েছে এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। নাটক মঞ্চস্থ করে এবং ক্লাব সদস্যরা যখন দেখতে পায় যে উনি বাইরে গিয়ে একটা শরীর অসুস্থতার ভাব দেখাচ্ছেন, তো ক্লাবের সদস্যরাই ওনাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর যে কর্তব্যরত ডাক্তার ছিলেন, ডাক্তারবাবু তখন ডেকে বললেন যে আপনি সুস্থ আছেন, আপনার প্রেশার ঠিক আছে, আপনার সব কিছু ঠিক আছে, আপনি বাড়ি যেতে পারেন। তারপরে একটা কাগজ দেখুন, আমরা বিশালগড় হসপিটাল থেকে কালকে কাগজটা নিয়ে এসেছি, আজকে আমরা সংগ্রহ করেছি যে উনি সম্পূর্ণরূপে সুস্থ। উনি সুস্থ এবং উনার অনেক দিন আগে পুরনো একটা ব্যাপার আছে, উনি ব্যথা পেয়েছিলেন, এক্সিডেন্ট করেছিলেন, হ্যাঁ, ওই ব্যথার প্রবলেম ওনার গায়ে থাকতে পারে, কিন্তু ওনার কাছে কোনো শারীরিক নিগ্রহের কোনো চিহ্ন নেই। কোনো অবস্থাতেই ওনার গায়ে হাত তোলা হয়েছে, বিভিন্ন রকম আপনার সংবাদ আপনারা করেছেন নিউজ, জানি না কার প্ররোচনায় করেছেন, কি প্ররোচনায় করেছেন, ভালো করেছেন না মন্দ করেছেন, কিন্তু কাজটা ঠিক হয়নি। এটা ক্লাবের সুনামটা অক্ষুণ্ণ রাখার জন্য আমরা বহু চেষ্টা করছি। আর যারা যারা এরকম ক্লাবের সুনামটাকে নষ্ট করার চেষ্টা করছেন, যারাই করছেন, খুবই খারাপ হয়েছে। একটা মাধ্যম আছে, যারা আমাদের এরিয়ারই যারা আছে, কিছু কিছু লোক আছে যারা বিশালগড়ের শান্তি শৃঙ্খলাটাকে ভঙ্গ করতে চায়। আগামী দিনে আমাদের শারদীয় উৎসব, এই উৎসবটাকে নষ্ট করার জন্য তারা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে, আগেও করেছে। বিভিন্ন ঘটনা আমাদের এই বিশালগড় আউটতলা যুব সংস্থা সাক্ষী আছে, এবং সমস্ত এলাকাবাসী এবং সমস্ত বিশালগড়বাসী জানে কারা কি করছে। তারপর ক্লাব মনে রাখবেন, যে কোনো ক্লাবের নিজস্ব কনস্টিটিউশন থাকে, ক্লাব রাজনীতির ঊর্ধ্বে। আমার ক্লাবে কোন দল, কে বিজেপি, কে সিপিএম, কে কংগ্রেস, সেটা দেখা যায় না। দুলাল মিয়া নিজে এই ক্লাবের সদস্য। দুলাল মিয়া প্রত্যেক বছরই বরাবর চাঁদা দিয়ে আসছে। আমরা কি জানি, যে কোনো ক্লাবের পূজা যখন হয় তখন চাঁদা দিয়ে পূজা হয়, সেটা 10 টাকা হোক, 5 টাকা হোক, যার যত সামর্থ্য। উনি নিজ থেকে এসছেন, উনি প্রথমেই কুমতলবে এসছেন ক্লাবে, না হলে উনি ক্লাবে আসবেন, আমি ক্লাবে আসবো, উনি সদস্য, উনি ফোন নিয়ে আসবেন কেন রেকর্ডিং করার জন্য? এখানে অনেক কথাই হয়, অনেকে অনেক মন্তব্যই করতে পারে। ক্লাব রাজনীতির মধ্যে এটা সম্পূর্ণ ভুল ইনফরমেশন যে উনি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত থাকায় ওনার সাথে এরকম ওনার কাছে এরকম চাওয়া হয়েছে বা মারধর করা হয়েছে। আপনি খবর নিয়ে দেখবেন, রেজাল্টের পর গত 2 মার্চ যখন রেজাল্ট হলো, তারপরে রাউতকলাতে রাজনৈতিক রিলেটেড কয়টা আপনি কেস পাবেন, যে যেখানে স্বদলীয় লোকেরা ভিন্ন দলের লোকেদের গিয়ে বলা হয়েছে যে আপনারা টাকা দেন, কেন করেছেন। রাজনীতিটা আলাদা, ক্লাব থেকে সম্পূর্ণ আলাদা রাজনীতি। দুলাল মিয়া যেটা বলছেন সেটা সম্পূর্ণ মিথ্যা, এবং ওটা অনেক নাটক মঞ্চস্থ করেছে। 2টা নাগাদ ক্লাবে এসেছিল, কথাবার্তার পরে রেকর্ড করার পরে আমরা ওদের থেকে বাইক নেওয়ার পরে ওদেরকে বলছি ঠিক আছে, পুজো আপনার, পুজো আমার, আপনি যত মন খুশি হয়ে দেবেন ততটুকু, এখানে কোনো চাপাচাপি নেই, এখানে আমরা কোনো প্রেশার করবো না, কারণ পুজো একটা সবার পুজো, এখানে চাপাচাপি কোনো ব্যাপারই আসে না। উনি বরাবরই, আমি প্রথমেই বললাম, আপনারা খবর নিয়ে দেখতে পারেন, বিশালগড় পিএসএ ওনার এবং ওনার ছেলের নামে অনেক ধরনের কেস রেজিস্টার আছে, ইভেন মার্ডারের কেস রেজিস্টার আছে। হয়তো জানি না উনি ক্লাব আর রাজনীতিকে একসাথে মিক্স আপ করে আমাদের রাউতকলার যে পরিবেশটা নষ্ট করার কি মতলব করেছেন, বা ওনাকে কে ইন্ধন দিয়েছে সেটা আমরা বলতে পারবো না, সেটা সময় সাপেক্ষ, সেটা সময়ের সাথে বেরিয়ে আসবে। আমি সংবাদ মাধ্যমকে এটাই রিকোয়েস্ট করবো যে রাজ্যবাসীর কাছে আপনাদের এই বার্তাটা দেওয়া যে আমাদের কাছে এভিডেন্স আছে, আমরা দিয়ে দেবো আপনাদেরকে। আপনারা হসপিটালে খবর নিয়ে দেখতে পারেন, বিশালগড় পিএসএ খবর নিয়ে দেখতে পারেন যে দুলাল মিয়ার ইতিহাসটা, ব্যাকগ্রাউন্ডটা কি। উনি বরাবরই শান্তি শৃঙ্খলা করার জন্য, ভগ্ন করার জন্য উনি দায়ী থাকেন। উনি আরেকটা অভিযোগ করেছেন যে ক্লাব কর্তৃপক্ষের কোনো রকম সাহায্য করেনি, তাদেরকে পুলিশ এসে আপনাদের ক্লাব থেকে উদ্ধার করেছে। না, সেটা সম্পূর্ণ মিথ্যা কথা। পুলিশ আসেনি। উনি ক্লাব থেকে বেরিয়ে যাওয়ার পর আমারই ক্লাবের কিছু ছেলেপেলেরা গাড়ি করে ওনাকে হাসপাতালে পৌঁছে দিয়ে এসছে। আপনি এটা হাসপাতালে গিয়ে আপনি খবর নিলে দেখতে পারবেন, গাড়ি করে ইমার্জেন্সি, উনি সুস্থ অবস্থায় বের হয়েছেন। উনি বাইরে গিয়ে একটা নাটক মঞ্চস্থ করেছেন, তখন সবাই নাটক মঞ্চস্থ, তখন তো বোঝা যায় না, তখন আমার ছেলেরা ওনাকে নিয়ে, কিছু ছেলেপিলেরা আমার হাসপাতালে পৌঁছে দিয়ে এসছে। আর একটা খবর, দুলাল মিয়ার পরিবারের পক্ষ থেকে বিশালগড় থানাতে একটা মামলা দায়ের করা হয়েছে আপনাদের ক্লাব সদস্যের বিরুদ্ধে, সে বিষয়ে কি বলবেন? এখন মামলা তো দায়ের করাই যায়, এখন মামলা দায়ের করা তো এখন ব্যাপার, এখন কার প্ররোচনায় করে মামলা হয়েছে
উনি যদি মামলা দায়ের করে থাকেন আমরাও প্রমাণ দিতে বলুন ওনাদেরকে যে এই লোকগুলা মামলা করেছেন। আমি আপনাকে প্রথমে বলেছি যে ক্লাব সচিব ছিলেন না, আমরা বিভিন্ন কাজে কর্মরত ছিলাম, কারণ পুজোর আগে উনি যে মামলাটা করেছেন এই অভিযোগটা সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন মামলা, আমরা এর তীব্র নিন্দা জানাই। এবং বিশালগড় রাউতখোলা যুব সংস্থার পক্ষ থেকে আমি আগত সংবাদ মাধ্যমের মাধ্যমে সমগ্র রাজ্যবাসীকে জানাই শারদীয় দুর্গোৎসবের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা অবগত আছি যে গতকাল 11 তারিখ আমাদের রাউতখোলা যুব সংস্থা ক্লাবের নামে সংবাদ মাধ্যম, প্রিন্ট মাধ্যম এবং প্রেস মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হয়েছে। যে ব্যক্তি সংগঠনের সদস্য রয়েছেন, পার্টির বিভিন্ন স্তরে নেতৃত্ব স্মরণ সভা হিসাবে আজকে মিটিংটা ডাকা হয়েছে। তো এটা তো আপনাদের সবাই কাছে জানা আছে যে ঘটনাটা কি। বহু কথাবার্তা, বুকলেট সব কিছুর মধ্যে দিয়ে আমরা বিভিন্ন সময়ে এই ঘটনাগুলি আপনাদের সামনে তুলে ধরেছি এবং তার বিভৎসতা এবং কি ঘৃণ্য ষড়যন্ত্র এর মধ্যে ছিল সেগুলি তুলে ধরা হয়েছে, বলার চেষ্টা হয়েছে। এবং এবার আমরা এই দিনটাকে কেন্দ্র করে প্রতি বছর এই 12ই অক্টোবর আমরা শুধু রাজ্য স্তরে না, প্রায় সব বিভাগ, বড় জায়গায় এলাকায় লোকাল কমিটি বা সাধারণ মানুষ তারা এটা আজকে উদযাপন করছে। তো আমি এতটুকু বলতে পারি যে কি পরিস্থিতির মধ্যে এই অবস্থাটা তৈরি হয়েছিল। আমার অভিজ্ঞতার মধ্যে আমি এটা বলতে পারি এই অক্টোবর আমি এবং আমাদের তখনকার সম্পাদক ভানু ঘোষ আমরা সপ্রম মহকুমার সেই বিভাগীয় সম্মেলন পার্টি আমরা যাচ্ছিলাম। এখন যাওয়ার পথে মনো পার্টি অফিসে আমরা যাই, পার্টির সিদ্ধান্ত পাও, অন্যান্য পার্টির নেতৃত্ববৃন্দ তাদের সঙ্গে কথাবার্তা বলি এবং প্রস্তুতির সম্পর্ক সেখানে বিস্তৃত আলোচনা হয়েছে। কিন্তু সাধারণ আমরা চলে গেছি, কিন্তু রাতের দিকে খবর পেলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে, সেটাকে মানে চিন্তাই করা যায় না কোনো অবস্থার মধ্যে। পরদিন সকালবেলা আমরা খবর পেলাম যে যারা খুন হয়েছে তাদের সবাইকে মানে বিলোনিয়া মৌরিচরে তাদের মানে করা হয়েছে। মৃত্যু যারা শহীদ তাদের পরিবারের লোককে তার হাতে তুলে দিতে দিল না, তাকে দিল না। সেই মৌরিচরে সেই অবস্থায় তার মানে আদাত বা পূর্ণাঙ্গ এইসব কোনো কিছু কারণে এই মৌরিচরে তাদের দাহ করা হয়। তো সেই অবস্থার মধ্যে এত নির্মম আক্রমণ এটা কখনো ভাবা যায় না। গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে
এরকম ঘটনা কোনো অবস্থার মধ্যে মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না। তখনও এই প্রতিক্রিয়া শুধু আমাদের রাজ্যে না, আমাদের দেশে না, আন্তর্জাতিক ক্ষেত্রেও তার প্রচণ্ড প্রতিক্রিয়া হয়। পৃথিবীর বিভিন্ন জায়গায় কমিউনিস্টরা তারাও এর প্রতি তীব্র নিন্দা করেন এবং সেখানে কথা বলার চেষ্টা করেন যাতে কোনো অবস্থার মধ্যে এই যে খুন, এটা তো অভাবনীয় ঘটনা, গণতন্ত্রের প্রতি তীব্র আক্রমণ এবং মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে পদ্ধতি, সেটাকে তারা এই কংগ্রেস দল এবং তার নেতৃত্ব টিউজিএস তখন যখন ছিল, এখন সেই টিউজিএস নাই, কিন্তু যারা আছেন তারা এখন বিভিন্ন ভাগে ভাগে ভাগ হয়ে গেছেন। তো তারাও এই মানে সেখানে তুলে ধরা হয়েছে। আমি বিস্তৃত আলোচনা করতে যাচ্ছি না। সেদিন সাতরূপ থেকে যখন আমরা ঠিক করছি যে আমরা যাবো এখানে, কিন্তু পরে জানতে পারি যে তাদের সব বডি এটাকে বিলোনিয়া সেই মুহুরির চড়ে তাদের দাহ পূরণ করে তাকে মানে এই অবস্থার মধ্যে তাদের স্থান করেছে। কোনো গণতান্ত্রিক অধিকার এবং গণতান্ত্রিক পদ্ধতির পরিবারের যে লোক তাদের ঢুকতে দিল না, কথা বলতে দিল না এবং তাদের দেহটাকে সম্মানের সঙ্গে মর্যাদা দেওয়া তারও কোনো অবস্থা তারা গ্রহণ করেনি। এইটার মতন বর্বরচিত ঘটনা সারা দেশেই খুব জায়গায় এটা হয়নি, হয় না। গণতন্ত্রের মিনিমাম যে উদ্দেশ্য, শহীদ হোক আর যাই হোক তাকে সম্মান দেওয়া, এই কাজটা তখন কংগ্রেস দল তারা এই ঘটনাটা করেছে। সুদীপ মানে মজুমদার, এই চিফ মিনিস্টার, তারপরে তার সঙ্গে অন্যান্য যারা আছেন তারাও মানে সেই জায়গায় কোনো মুখ খুলতে পারেননি সেই সমস্ত দিক থেকে। কিন্তু তারপরও গণতন্ত্রকে কীভাবে গলা টিপে মেরতে হয় তার শক্তি তার মধ্যে ফুটে ওঠে, মানে সে সমস্ত দিক থেকে। কিন্তু মানুষ এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি। এই বীরচন্দ্রবন এই এলাকা খুব বিখ্যাত গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের পার্টি সংগঠনের দিক থেকে আমরা দুর্বল ছিলাম। আমরা সিপিআই তারা এখানে শক্তিশালী, আমাদের ত্রিপুরা তারা ছিল, বিশেষ করে এই এলাকাগুলির মধ্যে, উপজাতিদের মধ্যে। কিন্তু পরবর্তী সময়ে বছরগুলিতে আমাদের লড়াই সংগ্রাম আমরা মানুষকে আমাদের পক্ষে আনতে পেরেছি এবং বিভিন্ন লোকসভা নির্বাচন থেকে আরম্ভ করে সমস্ত জনগণ প্রতিনিধি তাদের লড়াই আমরা আমাদের জায়গা প্রথম স্থানে নিয়ে আসি এবং লোক আমাদের সঙ্গে ধারণভাবে সেখানে সাড়া দিয়েছে, আমাদের শক্তি বৃদ্ধি করার চেষ্টা করেছে সব দিক থেকে। এই অবস্থার মধ্যে এরা কংগ্রেস তারা যে ভূমিকা পালন করেছে এটা খুব দুর্ভাগ্যজনক। এটা কংগ্রেসের চরিত্র তখন তাই ছিল এবং
তারা তার ইয়ের দিক থেকে কোনোভাবে পিছনে ছিল না। সে সমস্ত ঘটনাগুলি তখন ঘটনা ঘটেছে। তো নানাভাবে আমরা চেষ্টা করেছিলাম কিভাবে এদের সম্মানের সঙ্গে কিছু করা যায় কিনা, কিন্তু কংগ্রেস সরকার, রাজ্যের সরকার, তারা এই পরিস্থিতি এমন একটা জায়গার মধ্যে নিয়ে গেল, প্রায় গণতান্ত্রিক অধিকার, মানুষের অধিকার প্রতি কোনো সম্মান দেখালেন না, কোনো প্রস্তুতি তারা সেখানে তারা ইয়ে করেছে। তো সেদিক থেকে আমি আপনাদের কাছে বলবো, এই বীরচন্দ্র যে ঘটনা, এটা আন্তর্জাতিক ক্ষেত্রে সারা রাজ্যে, সারা দেশে প্রচণ্ড প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। মানুষের সমর্থন, গণতান্ত্রিক মানুষ তারা প্রতিবাদ করেছেন, তার পক্ষে দাঁড়িয়েছেন এবং তারা কর্মসূচিগুলি রূপায়িত করার জন্য সেখানে উদ্যোগ গ্রহণ করেন। তো সংগঠনের সদস্য রয়েছেন, পার্টি বিভিন্ন স্বাধীনতা এত বছর পর হয়ে গেল, মানুষের কোনো পরিবর্তন তো হলো না। শোষণ বাড়ছে, জমি চলে যাচ্ছে, কাজের অধিকার সংকুচিত হয়ে যাচ্ছে, মানুষ কি করে বাঁচবে তার কোনো নিশ্চয়তার কোনো পথ দেখাতে পারছেন না শাসক গোষ্ঠীর। কাজে যেই আসে তখনকার সময় কংগ্রেস, সেই কংগ্রেসের সহোদর হিসেবে যারা সাহায্য করেছিলেন তারা তো হলো কমিউনিস্ট হোক, সে টিজি হোক, যে হোক, টিএনবি হোক, যে হোক, এরা কমিউনিস্টের শব্দ। কাজে কমিউনিস্টের সাহায্য করবার জন্য আমাদের কাছে তারা আমাদের সাহায্যের জন্য এগিয়ে আসবেন, বামপন্থীকে মজবুত করার কাজে তারা সেখানে সহযোগিতা দেবেন, এইটা আমরা মনে করতে পারি না। কি করে আমরা? এটা কমিউনিস্ট বিরোধী শক্তি, অর্থাৎ শোষকদের, এরা হচ্ছে শোষকদের পক্ষে ওকালিত করা, শোষকদের যাতে সাহিত্য করার ক্ষেত্রে তারা সাহায্য করতে, সেই কাজগুলি তারা করে আসছে। সেই অতীতের ত্রিপুরা ইতিহাসটা তো আমরা জানি, কেউ বলেছেন সেই জায়গা কি ভূমিকা কখন কিভাবে নিয়েছিল, এটা কিন্তু ত্রিপুরার মানুষ বলে যাওয়ার কথা নয়। মূল কথা হচ্ছে কমিউনিস্ট, সমাজতন্ত্র বিরোধী, সমাজ পরিবর্তনের বিরোধী, তারা আমাদের সাহায্য করতে পারে। এই ঘটনা তো মনে হচ্ছে বীরচন্দ্র আরো কতজন খুন করেছে, সে তো হাজার ছাড়িয়ে গেল কত ওদের সময়। সেই কংগ্রেস জোট সরকারের সময় হোক অথবা কংগ্রেস সময় হোক, কত লোকের জীবন শেষ হয়ে গেল, সহস্রাধিক। কখনো জীবন্ত মানুষটাকে গায়ের চামড়া খুলে নিয়ে মারো, এই রিয়ামকে সন্ত্রাসবাদী সেদিন টিএনবি সমাধানে কংগ্রেস কি বলছে, বিজয় আন্দোলন হচ্ছে আমাদের বাল্মীকি বলছে, অর্থাৎ টিএনবির নেতা হচ্ছে আমাদের বাল্মীকি। কি হয়? আমরা তো দেখলাম, যেহেতু মানিটা বলার চেষ্টা করছেন, রাজীব গান্ধী স্বাধীনতা দিবস সম্ভবত প্রধান দিবসে তিনি বড় ভিআইপি অতিথি হিসাবে দিল্লিতে পতাকা উত্তোলনের সময় তাকে সেখানে উপস্থিত রেখেছে। তো এইসব গুলি তো আমাদের নাই। তার আজকে মথা হাতে কত আক্রান্ত হয়েছে মানুষ, কোথায় গেছে, আইপিএফের কত মানুষ আক্রান্ত হয়েছে, অথবা বিজেপি আরএসএস বাহিনীর কত মানুষ আক্রান্ত হয়েছে, সেসব তো মানুষের অজানা না।
ওই শক্তিরা সেই বিজেপি শক্তিকে ক্ষমতায় টিকে রাখার জন্য নানা কায়দা তারা ভূমিকা অর্জন করেছে। তারা কমিউনিজম বন্ধ হবে কি করে? আপনার আমার বন্ধ হবে কি করে? তো এই জায়গায় আমরা বলছি যে সত্তরের এই যে আক্রমণটা, যতদিন এই শক্তিগুলো থাকবে ক্ষমতায়, সে দেশে হোক আমাদের ত্রিপুরা হোক, এরা সেরা কথা বলবে। আক্রমণের শিকার সাধারণ মানুষকে ওরা জোর করে করবে এটা। কিন্তু এটা তো তারা যেভাবে, যে ধারণা নিয়ে, যে লক্ষ্য নিয়ে অথবা যে ভাবনা নিয়ে তারা আক্রমণ করছে কংগ্রেসকে একবার মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য, এটা কি সম্ভব? শোষণ হলে কমিউনিস্ট হবে। কমিউনিস্ট এইটাই শোষণমুক্ত সমাজ ব্যবস্থা। শোষক আছে, শোষিত মানুষ আছে। তো যতদিন এই সমাজ ব্যবস্থায় শোষিত থাকবে, শোষক থাকবে, শোষকদের আক্রমণ হবে। আর আক্রমণের মধ্য দিয়েও সুবিচার মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন চলবে, কমিউনিস্ট পার্টি তৈরি হবে। এটা কাজ করার ক্ষমতা কোনো বুর্জুয়া গোষ্ঠীর ক্ষমতা নেই যায়। আমাদের 13 জন কমরেড খুন করে সেদিন বীরচন্দ্রমোহনতে, বা আরো অনেক খুন করেছে, কি দমাতে পেরেছে? 88 সালের ঘটনা, 93 সালের বিরাট সংখ্যা আসন নিয়ে বামফ্রন্ট ক্ষমতায় চলে আসলো। জনগণের আমরা মনে করি জনগণের আসল শক্তি, শোষকরা আসল শক্তি না। খবরদারি যারা তারা আসল কথা বলে, তারা শেষ কথা বলে না, বলে জনগণ বলবে। জনগণ সেই হিসাবটা মাথায় রেখে 13 সালের বিধানসভা নির্বাচনে বর্তমানকে ধূলিসাৎ করে দিয়েছে। ওদের এই গোমতী নদীর তারা ভাসিয়ে যাচ্ছে ত্রিপুরার মানুষ। এখানে আজকে তাই হবে। এখন যে লাফালাফি বারবারন্ত RSS এর নেতৃত্বে অথবা বিজেপি যা করছে বা অন্যরা যা করছে, এটা চিরস্থায়ী বন্দোবস্ত না। তাহলে হিটলার বলেছিলেন আমি থাকবো পৃথিবীতে, আর কেউ থাকবার ক্ষমতা নেই। তিনি থাকতে পেরেছিলেন? মুসলিম থাকতে পেরেছেন? কেউ পারে। ইতিহাস এটা বলে না। তাহলে এখানে এরা চিরস্থায়ী হবে, এরাই খবরদার চালাবে সারা বছরের পর বছর, যোগ নেবার যোগ। কোনো নির্বাচনে ভোটের অধিকার কাকেও দেওয়া হবে না। এই গর্ব এইভাবে দাম্ভিক বলে কি আটকানো যাবে? এখন কি দেখলাম আমাদের রাজ্যে উপনির্বাচন বলেতে দেখা গেল আস্তে 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 সুশাসকদের থেকে মানুষ সরে যাচ্ছে। নিজেরা এখন খাওয়া মারামারির অবস্থায় চলে যাচ্ছে। এটা এখন অক্সিজেনটা একবার উঠছে একবার উঠছে, কখন যে এটা নেমে যাবে বলা মুশকিল। এত সহজ, এটা সহজ। কিন্তু প্রশ্ন হচ্ছে আজকে এই শহীদটা যে দিবসটা আমরা পালন করছি, আমরা দুটো কথা বললাম, তাদের সম্পর্কে স্মৃতি জানান করলাম, ঠিকই আছে, আপনারা আসেন। কিন্তু এই অবস্থা উত্তরের জন্য আজকে আমরা হাত গুটিয়ে বসে থাকবে আর এমনি বল হবে, এমনি একদিন পরিবর্তন আসবে, এই কথা বললে তো হবে না। আমি একজন কমিউনিস্ট হিসাবে, আমি একজন পরিবর্তনশীল হিসাবে আমার যে দায়িত্বটা, এই দায়িত্বটা আমরা আমাদের পালন করতে হবে। তো সেদিন সিদ্ধান্ত বা তার সঙ্গে যারা ছিলেন 13 জন, তারাও তো মনে করতেন না বারবার পার্টি অফিস বন্ধ করে থাক না, আমার বাল বাচ্চা আছে, পরিবার পরিচয় আছে, ওখানে অসহায়, এখানে মারামারি কি লাভ, ঘরে থাকতে পারতেন। তিনি যারা করেছেন তারা কমিউনিস্ট পার্টি। এই আদর্শের প্রতি অবিচল থেকে যে আমার পার্টি গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার জন্য, আমার রাজনীতি করার অধিকার, আমার অফিস চালু করার অধিকার, এটা আমার গণতান্ত্রিক অধিকার। এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমাকে রাস্তায় নামতে হবে, আমাকেই খুলতে হবে। অন্যায় তো করিনি, তারা এগিয়ে আসেন বলে সেই পার্টি অফিস সেদিন খুলতে গিয়ে সেই রক্তাক্ত হবে খুন ফেলেন, মাথাতে ধরতে আলাদা করে ফেললেন অনেকে। একটা বিভৎসতা ঘটনা ঘটে গেল সেদিন, অমানবিক। পরিবার পরিজনদের সঙ্গে কথা বলতে এমন অমানবিক।
এটা তো ফেসিস্টরা বলে। গণতন্ত্রের সময় তো এটা থাকো না, ফেসিস্ট বলে অমানবিক মানবিক কিছু নেই, মানবতা বলে কিছুই নেই, ফেসিস্টরা যা বলবে তাই মানতে হবে। এইরকম জায়গায় সেদিন তারা তৈরি করার চেষ্টা করেছে। তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু হাত গতিয়ে বসে থাকতে হবে না, রাস্তায় নামতে হবে, প্রতিবাদ আনতে হবে। আমরা তো লড়াই করে আমাদের বাঁচতে হবে না। সবাই যদি আমরা লড়াই না করে, আমরা যার 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 তার যদি সামলাবার চেষ্টা করে, তা এই পরিবর্তনটা হবে কি করে? দমবদ্ধকর অবস্থা থেকে আমরা মুক্তি পাবো কি করে? এই দমবদ্ধকর অবস্থা থেকে যদি আমি মুক্তি পেতে হয়, আমাকে মুক্তি পেতে হয়, তাহলে আমাকে দায়িত্ব নিয়ে হবে। যারা সাহস করে নামছে, আগে জায়গায় অনেক পরিবর্তন হয়ে গেল। গণতান্ত্রিক চেতনা বেড়েছে, শত অত্যাচারও আটকাতে পারেনি, মানুষ হাতে ব্যান্ডেজ লাগিয়েও মিছিলে আসছে, বুঝতে হবে। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকের এই শহীদ দিবসের শপথ নিয়ে আমাদের বেরোতে হবে। প্রতি বছর কথা করে আমরা পালন করছি, একটা সময় একটা পরিস্থিতি আমরা এই শহীদ দিবস পালন করছি জায়গায়। আজকের দিনে আমাদের শপথ নিয়ে আমাদের রাস্তায় নামতে হবে। এই অবস্থায় পরিত্রাণের জন্য যত কঠিন আক্রমণ কঠিন আমাদের প্রতিরোধ করে আমাদের সামনে এগিয়ে যাবো, এই শপথ নিয়ে আমরা যাবো। আমি সবশেষে আবার যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা নিবেদন করে আমি আমার কথা শেষ করছি। আজকে স্মরণ সভা হিসাবে আজকে এই মিটিংটা ডাকা হয়েছে। তো এটা তো আপনাদের সবাই কাছে জানা আছে যে ঘটনাটা কি। বহু কথাবার্তা, বুকলেট, সব কিছুর মধ্যে দিয়ে আমরা বিভিন্ন সময়ে এই ঘটনাগুলি আপনাদের সামনে তুলে ধরেছি এবং তার বিভৎসতা এবং কি ঘৃণ্য ষড়যন্ত্র এর মধ্যে ছিল সেগুলি তুলে ধরা হয়েছে, এখানে বলার চেষ্টা হয়েছে। এবং এবার আমরা এই দিনটাকে কেন্দ্র করে প্রতি বছর এই 12ই অক্টোবর আমরা শুধু রাজ্য স্তরে না, প্রায় সব বিভাগ, কোনো জায়গায় এলাকায় লোকাল কমিটি বা সাধারণ মানুষ তারা এটা আজকে উদযাপন করছে। তো আমি এতটুকু বলতে পারি যে কি পরিস্থিতির মধ্যে এই অবস্থাটা তৈরি হয়েছিল। আমার অভিজ্ঞতার মধ্যে আমি এটা বলতে পারি, এই অক্টোবর আমি এবং আমাদের তখনকার সম্পাদক ভানু ঘোষ, আমরা সপ্রম মহকুমার সেই বিভাগীয় সম্মেলন পার্টি আমরা যাচ্ছিলাম। এখন যাওয়ার পথে মনো পার্টি অফিসে আমরা যাই, পার্টির সিদ্ধান্ত অন্যান্য পার্টির নেতৃত্ববৃন্দ তাদের সঙ্গে কথাবার্তা বলি এবং প্রস্তুতির সম্পর্ক সেখানে বিস্তৃত আলোচনা হয়েছে। কিন্তু সাধারণ আমরা চলে গেছি, কিন্তু রাতের দিকে খবর পেলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে, সেটাকে মানে চিন্তাই করা যায় না কোনো অবস্থার মধ্যে। পরের দিন সকালবেলা আমরা খবর পেলাম যে যারা খুন হয়েছে তাদের সবাইকে মানে বিলোনিয়া মরিচরে তাদের মানে করা হয়েছে। মৃত্যু যারা
শহীদ তাদের পরিবারের লোককে তার হাতে তুলে দিতে দিল না, তাকে দিল না। সে মৌলিক চরে সে অবস্থায় তার মানে আদাত বা পূর্ণাঙ্গ এইসব কোনো কিছু কারণে এই মৌলিক চরে তাদের করা হয়। তো সেই অবস্থার মধ্যে এত নির্মম আক্রমণ এটা কখনো ভাবা যায় না। গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এরকম ঘটনা কোনো অবস্থার মধ্যে মানুষের কাছে গ্রহণযোগ্য হয় না। তখনও এই প্রতিক্রিয়া শুধু আমাদের রাজ্যে না, আমাদের দেশে না, আন্তর্জাতিক ক্ষেত্রেও তার প্রচণ্ড প্রতিক্রিয়া হয়। পৃথিবীর বিভিন্ন জায়গায় কমিউনিস্টরা তারাও এর প্রতি তীব্র নিন্দা করেন এবং সেখানে কথা বলার চেষ্টা করেন যাতে কোনো অবস্থার মধ্যে এই খুন এটা তো অভাবনীয় ঘটনা, গণতন্ত্রের প্রতি তীব্র আক্রমণ এবং মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে পদ্ধতি সেটাকে তারা এই কংগ্রেস দল এবং তার নেতৃত্ব হাতে গোনা আর কটা দিন, তারপরই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। প্যান্ডেলে প্যান্ডেলে পুজো আয়োজকদের চরম ব্যস্ততা শুরু হয়ে গেছে। অন্যান্য বছরের ন্যায় এবছরও তেলিয়ামুড়ার বনেদি ক্লাবগুলোর মধ্যে একটি অন্যতম বুলেট ক্লাব এবছরও শারদীয়া দুর্গোৎসবে ব্রতী হয়েছে। তেলিয়ামুড়া শহর এলাকায় বড় বাজেটের পুজোগুলোর মধ্যে বুলেট ক্লাবও একটি। এবছর প্রায় 15 লক্ষ টাকার বাজেট তাদের। ড্রিমল্যান্ড থিমকে সামনে রেখে ক্লাবে চলছে প্যান্ডেল প্রস্তুতির জোর কদমে। ক্লাবের সম্পাদক পার্থসারথী রায় জানান, এবছর ওনারা একটু ভিন্ন স্বাদের থিম বেছে নিয়েছেন। সে থিম নিয়ে ওনাদের পুজো, সেখানে থাকবে পাখিদের মুক্ত বিচরণ করার সুদৃশ্য চিত্র, যা দর্শনার্থীদের মন আকর্ষণ করবে। তিনি আশা ব্যক্ত করেন এবছর অনাবিল আনন্দে মাতবেন পুজো প্যান্ডেলে আগত হাজার হাজার মানুষের সমাগম ঘটবে তাদের পুজো প্যান্ডেলে। অনাবিল আনন্দে মাতবেন তেলিয়ামুড়া মহকুমা সহ গোটা খোয়াই জেলার দর্শনার্থীরা। তাদের এই আয়োজন প্রত্যক্ষ করে পশ্চিমবঙ্গের নবদ্বীপের শিল্পী সুধাংশু বণিক প্যান্ডেল তৈরি করেছেন। আলোকসজ্জায় রয়েছেন পশ্চিম বাংলার লোকনাথ ইলেকট্রিক এবং স্থানীয় মহামায়া ডেকোরেটর। প্রতিমা তৈরি করছেন স্থানীয় শিল্পী নিতিন পাল। তাছাড়াও বুলেট ক্লাবের এবছর পূজাকে সামনে রেখে নানান সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রক্তদান শিবির এবং দুষ্কি এলাকায় স্বাস্থ্য শিবির করেছেন বলে জানান ক্লাব সম্পাদক পার্থসারথী রায়। আমরা বুলেট ক্লাব অন্যান্য বছরের ন্যায় এবছর আমরা দুর্গাপূজায় নেমেছি। আমরা বুলেট ক্লাবের পক্ষ থেকে রাজ্যবাসীকে শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। এবছর আমাদের পূজার বাজেট 15 লক্ষ টাকা। আমাদের পূজার থিম হচ্ছে এবার আমরা যে বর্তমান এই যে পরিবেশ নানানভাবে দূষিত হচ্ছে, তার জন্য আজকে যেমন পরিবেশ দূষণের কারণে পাখি বলতে গেলে দেখাই যায়। আমাদের পূজা প্যান্ডেলের এবার মূল থিমটাই হলো এই যে গ্লোবাল ওয়ার্মিং বা অন্যান্য পরিবেশ দূষণ যেসব বিষয়গুলো আছে, এটির কারণে এই পাখিগুলো দেখা যায় না। এখন আমাদের থিমটি হচ্ছে ড্রিমল্যান্ড, স্বপ্নের মধ্যে এরকম একটা পরিবেশ, সুন্দর পরিবেশ যেখানে থাকবে না কোনো বায়ু দূষণ, যেখানে পাখিরা আপন মনে খেলতে থাকবে। এই বায়ু দূষণের ফলে যে প্রকৃতির যে খারাপ দিকগুলো এগুলো থাকবে না এই স্বপ্নের ল্যান্ড। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। হাতে গোনা আর কটা দিন, তারপরই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। প্যান্ডেলে প্যান্ডেলে পুজো আয়োজকদের চরম ব্যস্ততা শুরু হয়ে গেছে। অন্যান্য বছরের ন্যায় এবছরও তেলিয়ামুড়ার বনেদি ক্লাবগুলোর মধ্যে একটি অন্যতম বুলেট ক্লাব এবছরও শারদীয়া দুর্গোৎসবে ব্রতী হয়েছে।
তেলিয়ামুড়া শহর এলাকায় বড় বাজেটের পুজোগুলোর মধ্যে বুলেট ক্লাব প্রায় 15 লক্ষ টাকার স্বাদের থিম বেছে নিয়েছেন। সে থিম নিয়ে উনাদের পুজো, সেখানে থাকবে পাখিদের মুক্ত বিচরণ করার সুদৃশ্য চিত্র, যা দর্শনার্থীদের মন আকর্ষণ করবে। তিনি আশা ব্যক্ত করেন এবছর অনাবিল আনন্দে মাতবেন পুজো প্যান্ডেলে আগত হাজার হাজার মানুষের সমাগম ঘটবে তাদের পুজো প্যান্ডেলে। অনাবিল আনন্দে মাতবেন তেলিয়ামুড়া মহকুমা সহ গোটা খোয়াই জেলার দর্শনার্থীরা। তাদের নিউজ ক্লিকের সম্পাদক, সাংবাদিক, প্রতিবেদক ও কর্মীদের উপর 3রা অক্টোবর ব্যাপক পুলিশ অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ এলাকায় সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে রাজ্য সম্পাদক পার্থ কর্মকারু বলেন, নিউজ ক্লিকের মুখ্য সম্পাদক প্রবীর পুরকায়স্থ ও প্রশাসনিক প্রধান অমিত চক্রবর্তীকে অতি সত্বর মুক্তি দেওয়া ও সাংবাদিকদের মোবাইল ফোন, ল্যাপটপ সহ সমস্ত কাগজপত্র ফিরিয়ে দেবার পাশাপাশি সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবার দাবি জানান। আপনারা জানেন যে গত 3রা অক্টোবর ব্রিটিশের কায়দায় নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার নিউজ ক্লিক ডিজিটাল স্বাধীন ও মুক্ত যে সংবাদ মাধ্যম তার উপরে যে হামলা করেছে, ভোর রাতে 70 জন সাংবাদিকের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে এবং দানবীয় ইউএপিএ আইনে নিউজ ক্লিকের যিনি মুখ্য সম্পাদক প্রবীর পুরকায়স্থ এবং যিনি প্রশাসনিক প্রধান অমিত চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে। গত পরশুদিনও সিবিআই হানা দিয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য চরম দমন পীড়নের আশ্রয় গ্রহণ করা হয়েছে। সাংবাদিকদের ভয় দেখানো হচ্ছে। এই এত বড় হামলা ভারতবর্ষের ইতিহাসে বিরল এবং ঔপনিবেশিক যুগের কায়দায় নরেন্দ্র মোদী সরকার সংবাদ মাধ্যমের উপরে, প্রতিবাদী কণ্ঠস্বরের উপরে এই হামলা নামিয়ে এনেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিউজ ক্লিকের সম্পাদক, সাংবাদিক, প্রতিবেদক ও কর্মীদের উপর 3রা অক্টোবর ব্যাপক পুলিশ অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ এলাকায় সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে রাজ্য সম্পাদক পার্থ কর্মকারু বলেন, নিউজ ক্লিকের মুখ্য সম্পাদক প্রবীর পুরকায়স্থ ও প্রশাসনিক প্রধান অমিত অতি সত্বর মুক্তি দেওয়া ও ল্যাপটপ সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবার দাবি জানান। আপনারা জানেন যে গত 3রা অক্টোবর ব্রিটিশের কায়দায় নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার নিউজ ক্লিক ডিজিটাল স্বাধীন ও মুক্ত যে সংবাদ মাধ্যম তার উপরে যে হামলা করেছে, ভোর রাতে 70 জন সাংবাদিকের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে এবং দানবীয় ইউএপিএ আইনে নিউজ ক্লিকের যিনি মুখ্য সম্পাদক প্রবীর পুরকায়স্থ এবং যিনি প্রশাসনিক প্রধান অমিত চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে। গত পরশুদিনও সিবিআই হানা দিয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য চরম দমন পীড়নের আশ্রয় গ্রহণ করা হয়েছে। সাংবাদিকদের ভয় দেখানো হচ্ছে। এই এত বড় হামলা ভারতবর্ষের ইতিহাসে বিরল এবং ঔপনিবেশিক যুগের কায়দায় নরেন্দ্র মোদী সরকার সংবাদ মাধ্যমের উপরে, প্রতিবাদী কণ্ঠস্বরের উপরে এই হামলা নামিয়ে এনেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিউজ ক্লিকের সম্পাদক, সাংবাদিক, প্রতিবেদক ও কর্মীদের উপর 3রা অক্টোবর ব্যাপক পুলিশ অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ এলাকায় সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে রাজ্য সম্পাদক পার্থ কর্মকারু বলেন, নিউজ ক্লিকের মুখ্য সম্পাদক প্রবীর পুরকায়স্থ ও প্রশাসনিক প্রধান অমিত চক্রবর্তীকে অতি সত্বর মুক্তি দেওয়া ও সাংবাদিকদের মোবাইল ফোন, ল্যাপটপ সহ সমস্ত কাগজপত্র ফিরিয়ে দেবার পাশাপাশি সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবার দাবি জানান। আপনারা জানেন যে গত 3রা অক্টোবর
ব্রিটিশের কায়দায় নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার নিউজ ক্লিক ডিজিটাল স্বাধীন ও মুক্ত যে সংবাদ মাধ্যম তার উপরে যে হামলা করেছে, ভোর রাতে 70 জন সাংবাদিকের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে এবং দানবীয় ইউএপিএ আইনে নিউজ ক্লিকের যিনি মুখ্য সম্পাদক প্রবীর পুরকায়স্থ এবং যিনি প্রশাসনিক প্রধান অমিত চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে। গত পরশুদিনও সিবিআই হানা দিয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্যে চরম দমন পীড়নের আশ্রয় গ্রহণ করা হয়েছে। সাংবাদিকদের ভয় দেখানো হচ্ছে। এই এত বড় হামলা ভারতবর্ষের ইতিহাসে বিরল এবং ঔপনিবেশিক যুগের কায়দায় নরেন্দ্র মোদী সরকার সংবাদ মাধ্যমের উপরে প্রতিবাদী কণ্ঠস্বরের উপরে এই হামলা নামিয়ে এনেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিউজ ক্লিকের সম্পাদক, সাংবাদিক, প্রতিবেদক ও কর্মীদের উপর 3রা অক্টোবর ব্যাপক পুলিশ অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ এলাকায় সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে রাজ্য সম্পাদক পার্থ কর্মকারু বলেন, নিউজ ক্লিকের মুখ্য সম্পাদক প্রবীর পুরকায়স্থ ও প্রশাসনিক প্রধান অমিত চক্রবর্তীকে অতি সত্বর মুক্তি দেওয়া ও সাংবাদিকদের মোবাইল ফোন, ল্যাপটপ সহ সমস্ত কাগজপত্র ফিরিয়ে দেবার পাশাপাশি সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবার দাবি জানান। আপনারা জানেন যে গত নিউজ ক্লিকের সম্পাদক, সাংবাদিক, প্রতিবেদক ও কর্মীদের উপর 3রা অক্টোবর ব্যাপক পুলিশ অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ এলাকায় সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে রাজ্য সম্পাদক পার্থ কর্মকারু বলেন, নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার নিউজ ক্লিক ডিজিটাল স্বাধীন ও মুক্ত যে সংবাদ মাধ্যম তার উপরে যে হামলা করেছে, ভোর রাতে 70 জন সাংবাদিকের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে এবং দানবীয় ইউএপিএ আইনে নিউজ ক্লিকের যিনি মুখ্য সম্পাদক প্রবীর পুরকায়স্থ এবং যিনি প্রশাসনিক প্রধান অমিত চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে। গত পরশুদিনও সিবিআই হানা দিয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য চরম দমন পীড়নের আশ্রয় করা হয়েছে। সাংবাদিকদের ভয় দেখানো হচ্ছে। এই এত হামলা ভারতবর্ষের ইতিহাসে বিরল এবং ঔপনিবেশিক যুগের কায়দায় নরেন্দ্র মোদী সরকার সংবাদ মাধ্যমের উপর প্রতিবাদী কণ্ঠস্বরের উপরে এই হামলা নামিয়ে এনেছে। রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিউজ ক্লিকের সম্পাদক, সাংবাদিক, প্রতিবেদক ও কর্মীদের উপর 3রা অক্টোবর ব্যাপক প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ এলাকায় বিক্ষোভ কর্মসূচিতে পুরকায়স্থ ও প্রশাসনিক প্রধান অমিত চক্রবর্তীকে অতি সত্বর মুক্তি দেওয়া ও সাংবাদিকদের মোবাইল ফোন, ল্যাপটপ সহ সমস্ত কাগজপত্র ফিরিয়ে দেবার পাশাপাশি সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবার দাবি জানান। আপনারা জানেন যে গত 3রা অক্টোবর ব্রিটিশের কায়দায় নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার নিউজ ক্লিক ডিজিটাল স্বাধীন ও মুক্ত যে সংবাদ মাধ্যম তার উপরে যে হামলা করেছে, ভোর রাতে 70 জন সাংবাদিকের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে এবং দানবীয় ইউএপিএ আইনে নিউজ ক্লিকের যিনি মুখ্য সম্পাদক প্রবীর পুরকায়স্থ এবং যিনি প্রশাসনিক প্রধান অমিত চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে। গত পরশুদিনও সিবিআই হানা দিয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য চরম দমন পীড়নের আশ্রয় গ্রহণ করা হয়েছে। সাংবাদিকদের ভয় দেখানো হচ্ছে। এই এত বড় হামলা ভারতবর্ষের ইতিহাসে বিরল এবং ঔপনিবেশিক যুগের কায়দায় নরেন্দ্র মোদী সরকার
সংবাদ মাধ্যমের উপরে, প্রতিবাদী কণ্ঠস্বরের উপরে এই হামলা নামিয়ে এনেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিউজ ক্লিকের সম্পাদক, সাংবাদিক, প্রতিবেদক ও কর্মীদের উপর ৩রা অক্টোবর ব্যাপক পুলিশ অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ এলাকায় সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে রাজ্য সম্পাদক পার্থ কর্মকার বলেন, নিউজ ক্লিকের মুখ্য সম্পাদক প্রবীর পুরকায়স্থ ও প্রশাসনিক প্রধান অমিত চক্রবর্তীকে অতি সত্বর মুক্তি দেওয়া ও সাংবাদিকদের মোবাইল ফোন, ল্যাপটপ সহ সমস্ত কাগজপত্র ফিরিয়ে দেবার পাশাপাশি সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবার দাবি জানান। আপনারা জানেন যে গত ৩রা অক্টোবর ব্রিটিশের কায়দায় নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার নিউজ ক্লিক ডিজিটাল স্বাধীন ও মুক্ত যে সংবাদ মাধ্যম তার উপরে যে হামলা করেছে, ভোর রাতে ৭০ জন সাংবাদিকের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে এবং দানবীয় ইউএপিএ আইনে নিউজ ক্লিকের যিনি মুখ্য সম্পাদক প্রবীর পুরকায়স্থ এবং যিনি প্রশাসনিক প্রধান অমিত চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে। গত পরশুদিনও সিবিআই হানা দিয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য চরম দমন পীড়নের আশ্রয় গ্রহণ করা হয়েছে। সাংবাদিকদের ভয় দেখানো হচ্ছে। এই এত বড় হামলা ভারতবর্ষের ইতিহাসে বিরল এবং ঔপনিবেশিক যুগের কায়দায় নরেন্দ্র মোদী সরকার সংবাদ মাধ্যমের উপরে, প্রতিবাদী কণ্ঠস্বরের উপরে এই হামলা নামিয়ে এনেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিউজ ক্লিকের সম্পাদক, সাংবাদিক, প্রতিবেদক ও কর্মীদের উপর ৩রা অক্টোবর ব্যাপক পুলিশ অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ এলাকায় সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে রাজ্য সম্পাদক পার্থ কর্মকার বলেন, নিউজ ক্লিকের মুখ্য সম্পাদক প্রবীর পুরকায়স্থ ও প্রশাসনিক প্রধান অমিত চক্রবর্তীকে অতি সত্বর মুক্তি দেওয়া ও সাংবাদিকদের মোবাইল ফোন, ল্যাপটপ সহ সমস্ত কাগজপত্র ফিরিয়ে দেবার পাশাপাশি সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবার দাবি জানান। আপনারা জানেন যে গত ৩রা অক্টোবর ব্রিটিশের কায়দায় নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার নিউজ ক্লিক ডিজিটাল স্বাধীন ও মুক্ত যে সংবাদ মাধ্যম তার উপরে যে হামলা করেছে, ভোর রাতে ৭০ জন সাংবাদিকের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে এবং দানবীয় ইউএপিএ আইনে নিউজ ক্লিকের যিনি মুখ্য সম্পাদক প্রবীর পুরকায়স্থ এবং যিনি প্রশাসনিক প্রধান অমিত চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে। গত পরশুদিনও সিবিআই হানা দিয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য চরম দমন পীড়নের আশ্রয় গ্রহণ করা হয়েছে। সাংবাদিকদের ভয় দেখানো হচ্ছে। এই এত বড় হামলা ভারতবর্ষের ইতিহাসে বিরল এবং ঔপনিবেশিক যুগের কায়দায় নরেন্দ্র মোদী সরকার সংবাদ মাধ্যমের উপরে, প্রতিবাদী কণ্ঠস্বরের উপরে এই হামলা নামিয়ে এনেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিউজ ক্লিকের সম্পাদক, সাংবাদিক, প্রতিবেদক ও কর্মীদের উপর ৩রা অক্টোবর ব্যাপক পুলিশ অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ এলাকায় সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে রাজ্য সম্পাদক পার্থ কর্মকার ট্রেন পরিষেবা রাজ্যে আগামী দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে লক্ষ্যমাত্রা সেটা ধীরে ধীরে পূরণ হবে। প্রতি ক্ষেত্রে যাতে রাজ্যের মানুষকে ভালো পরিষেবা দেওয়া যায় সেদিকে নজর থাকবে। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে একথা বললেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মানুষের প্রয়োজনে পরিবেশকে সুস্থ, সুন্দর, নির্মল রাখার জন্য পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ড এলাকায় পাবলিক টয়লেটের উদ্বোধন হয় মেয়রের হাত ধরে। পরিবহন দপ্তরের উদ্যোগে পূর্ব ঘোষণা অনুযায়ী আগরতলা বিমানবন্দরে ইউনিফর্ম বিতরণ করলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিমানবন্দরের অধিকর্তা কেএসসি মিনা সহ অন্যান্যরা প্রায় ৩০০ জন অটো চালকদের মধ্যে এই ইউনিফর্ম বিতরণ করেন। পুলিশের অনুমতি নিয়ে বীরচন্দ্র মনু বন্ধ অফিস খুলতে গিয়ে বেশ কয়েকজন সিপিআইএম নেতাকর্মী দুষ্কৃতীদের হাতে শহীদ হন। সেই ঘটনাকে স্মরণ রেখে আজ শহীদদের প্রতি
বছরই সেখানে শ্রদ্ধা জানিয়ে আসছে সিপিআইএম। এবছর 36তম শহীদান দিবস বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। তেলিয়ামুড়া মহকুমার কাকড়াছড়া এডিসি ভিলেজ, নোনাছড়া এডিসি ভিলেজের বিভিন্ন গ্রামে জমিয়াদের অভিযোগ এবছর দেখা যাচ্ছে জুমে তিলের ফলন ভালো হয়নি। তেলিয়ামুড়ার বনেদি ক্লাবগুলোর মধ্যে একটি অন্যতম হচ্ছে বুলেট ক্লাব। তেলিয়ামুড়া শহর এলাকায় বড় বাজেটের পুজোগুলোর মধ্যে বুলেট ক্লাব একটি। এবছর প্রায় 15 লক্ষ টাকার বাজেট রয়েছে তাদের। মহকুমার অন্তর্গত মনপাথর এলাকার বাসিন্দা সুব্রত ত্রিপুরার একমাত্র ফুটফুটে 3 বছরের 8 মাসের যে শিশু সন্তান রয়েছে তার মৃত্যু হয় চিকিৎসার গাফিলতির কারণে বলে অভিযোগ শিশু সন্তানের পরিবারে। নিউজ ক্লিকের সম্পাদক ও কর্মীদের ব্যাপক পুলিশ অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ এলাকায় সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গোপন খবরের ভিত্তিতে রাজধানীর রামনগর ফাঁড়ির পুলিশ অভিযানে নেমে প্রগতি রোড এলাকায় একটি ই রিক্সা আটক করে উদ্ধার করে 760টি বোতলের বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদ। আটক করা হয় দুজনকে। উৎসব মানেই নতুন জামা কাপড়, আনন্দ। মহাকারণ কর্মচারী ত্রাণ ও কল্যাণ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার বস্ত্র বিতরণ করা হয় মহাকরণে থাকা সাফাই কর্মীদের মধ্যে। ট্রেন পরিষেবা রাজ্যে আগামী দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে লক্ষ্যমাত্রা সেটা ধীরে ধীরে পূরণ হবে। প্রতি ক্ষেত্রে যাতে রাজ্যের মানুষকে ভালো পরিষেবা দেওয়া যায় সেদিকে নজর থাকবে। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে একথা বললেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মানুষের প্রয়োজনে পরিবেশকে সুস্থ, সুন্দর, নির্মল রাখার জন্য পুর নিগমের 39 নম্বর ওয়ার্ড এলাকায় পাবলিক টয়লেটের উদ্বোধন হয় মেয়রের হাত ধরে। পরিবহন দপ্তরের উদ্যোগে পূর্ব ঘোষণা অনুযায়ী আগরতলা বিমানবন্দরে ইউনিফর্ম বিতরণ করলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিমানবন্দরের অধিকর্তা কে.সি. মিনা সহ অন্যান্যরা প্রায় 300 জন অটো চালকদের মধ্যে এই ইউনিফর্ম বিতরণ করেন। পুলিশের অনুমতি নিয়ে বীরচন্দ্র মনু বন্ধ অফিস খুলতে গিয়ে বেশ কয়েকজন সিপিআইএম নেতাকর্মী দুষ্কৃতীদের হাতে শহীদ হয়। সেই ঘটনাকে স্মরণ রেখে আজ শহীদদের প্রতি বছরই সেখানে শ্রদ্ধা জানিয়ে আসছে সিপিআইএম। এবছর 36তম শহীদান দিবস বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। তেলিয়ামুড়া মহকুমার কাকড়াছড়া এডিসি ভিলেজ, নোনাছড়া এডিসি ভিলেজের বিভিন্ন গ্রামে জমিয়াদের অভিযোগ এবছর দেখা যাচ্ছে জুমে তিলের ফলন ভালো হয়নি। তেলিয়ামুড়ার বনেদি ক্লাবগুলোর মধ্যে একটি অন্যতম হচ্ছে বুলেট ক্লাব। তেলিয়ামুড়া শহর এলাকায় বড় বাজেটের পুজোগুলোর মধ্যে বুলেট ক্লাব একটি। এবছর প্রায় 15 লক্ষ টাকার বাজেট রয়েছে তাদের। মহকুমার অন্তর্গত মনপাথর এলাকার বাসিন্দা সুব্রত ত্রিপুরার একমাত্র ফুটফুটে 3 বছরের 8 মাসের যে শিশু সন্তান রয়েছে তার মৃত্যু হয় চিকিৎসার গাফিলতির কারণে বলে অভিযোগ শিশু সন্তানের পরিবারে। নিউজ ক্লিকের সম্পাদক ও কর্মীদের ব্যাপক পুলিশ অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ এলাকায় সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গোপন খবরের ভিত্তিতে রাজধানীর রামনগর ফাঁড়ির পুলিশ অভিযানে নেমে প্রগতি রোড এলাকায় একটি ই রিক্সা আটক করে উদ্ধার করে 760টি বোতলের বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদ। আটক করা হয় দুজনকে। উৎসব মানেই নতুন জামা কাপড়, আনন্দ। মহাকারণ কর্মচারী ত্রাণ ও কল্যাণ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার বস্ত্র বিতরণ করা হয় মহাকরণে থাকা সাফাই কর্মীদের মধ্যে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা।
যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। ট্রেন পরিষেবা রাজ্যে আগামী দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে লক্ষ্যমাত্রা সেটা ধীরে ধীরে পূরণ হবে। প্রতি ক্ষেত্রে যাতে রাজ্যের মানুষকে ভালো পরিষেবা দেওয়া যায় সেদিকে নজর থাকবে। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে একথা বলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মানুষের প্রয়োজনে পরিবেশকে সুস্থ, সুন্দর, নির্মল রাখার জন্য পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ড এলাকায় পাবলিক টয়লেটের উদ্বোধন হয় মেয়রের হাত ধরে। পরিবহন দপ্তরের উদ্যোগে পূর্ব ঘোষণা অনুযায়ী আগরতলা বিমানবন্দরে ইউনিফর্ম বিতরণ করলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিমানবন্দরের অধিকর্তা কেএসসি মিনা সহ অন্যান্যরা প্রায় ৩০০ জন অটো চালকদের মধ্যে এই ইউনিফর্ম বিতরণ করেন। পুলিশের অনুমতি নিয়ে বীরচন্দ্র মনু বন্ধ অফিস খুলতে গিয়ে বেশ কয়েকজন সিপিআইএম নেতাকর্মী দুষ্কৃতীদের হাতে শহীদ হন। সেই ঘটনাকে স্মরণ রেখে আজ শহীদদের প্রতি বছরই সেখানে শ্রদ্ধা জানিয়ে আসছে সিপিআইএম। এবছর ৩৬তম শহীদান দিবস বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। তেলিয়ামুড়া মহকুমার কাকড়াছড়া এডিসি ভিলেজ, নোনাছড়া এডিসি ভিলেজের বিভিন্ন গ্রামে জুমিয়াদের অভিযোগ এবছর দেখা যাচ্ছে জুমে তিলের ফলন ভালো হয়নি। তেলিয়ামুড়ার বনেদি ক্লাবগুলোর মধ্যে একটি অন্যতম হচ্ছে বুলেট ক্লাব। তেলিয়ামুড়া শহর এলাকায় বড় বাজেটের পুজোগুলোর মধ্যে বুলেট ক্লাব একটি। এবছর প্রায় ১৫ লক্ষ টাকার বাজেট রয়েছে তাদের। মহকুমার অন্তর্গত মনপাথর এলাকার বাসিন্দা সুব্রত ত্রিপুরার একমাত্র পুত্রকে ৩ বছরের ৮ মাসের যে শিশু সন্তান রয়েছে তার মৃত্যু হয় চিকিৎসার গাফিলতির কারণে বলে অভিযোগ শিশু সন্তানের পরিবারে। নিউজ ক্লিকের সম্পাদক ও কর্মীদের ব্যাপক পুলিশ অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ এলাকায় সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গোপন খবরের ভিত্তিতে রাজধানীর রামনগর ফাঁড়ির পুলিশ অভিযানে নেমে প্রগতি রোড এলাকায় একটি ই রিক্সা আটক করে উদ্ধার করে ৭৬০টি বোতলের বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদ। আটক করা হয় দুজনকে। উৎসব মানেই নতুন জামা কাপড়, আনন্দ। মহাকরণ কর্মচারী ত্রাণ ও কল্যাণ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার বস্ত্র বিতরণ করা হয় মহাকরণে থাকা সাফাই কর্মীদের মধ্যে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। ট্রেন পরিষেবা রাজ্যে আগামী দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে লক্ষ্যমাত্রা সেটা ধীরে ধীরে পূরণ হবে। প্রতি ক্ষেত্রে যাতে রাজ্যের মানুষকে ভালো পরিষেবা দেওয়া যায় সেদিকে নজর থাকবে। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে একথা বলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মানুষের প্রয়োজনে পরিবেশকে সুস্থ, সুন্দর, নির্মল রাখার জন্য পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ড এলাকায় পাবলিক টয়লেটের উদ্বোধন হয় মেয়রের হাত ধরে। পরিবহন দপ্তরের উদ্যোগে পূর্ব ঘোষণা অনুযায়ী আগরতলা বিমানবন্দরে ইউনিফর্ম বিতরণ করলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিমানবন্দরের অধিকর্তা কেএসসি মিনা সহ অন্যান্যরা প্রায় ৩০০ জন অটো চালকদের মধ্যে এই ইউনিফর্ম বিতরণ করেন। পুলিশের অনুমতি নিয়ে বীরচন্দ্র মনু বন্ধ অফিস খুলতে গিয়ে বেশ কয়েকজন সিপিআইএম নেতাকর্মী দুষ্কৃতীদের হাতে শহীদ হন। সেই ঘটনাকে স্মরণ রেখে আজ শহীদদের প্রতি
বছরই সেখানে শ্রদ্ধা জানিয়ে আসছে সিপিআইএম। এবছর 36তম শহীদান দিবস বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। তেলিয়ামুড়া মহকুমার কাকড়াছড়া এডিসি ভিলেজ, নোনাছড়া এডিসি ভিলেজের বিভিন্ন গ্রামে জুমিয়াদের অভিযোগ এবছর দেখা যাচ্ছে জুমে তিলের ফলন ভালো হয়নি। তেলিয়ামুড়ার বনেদি ক্লাবগুলোর মধ্যে একটি অন্যতম হচ্ছে বুলেট ক্লাব। তেলিয়ামুড়া শহর এলাকায় বড় বাজেটের পুজোগুলোর মধ্যে বুলেট ক্লাব একটি। এবছর প্রায় 15 লক্ষ টাকার বাজেট রয়েছে তাদের। মহকুমার অন্তর্গত মনপাথর এলাকার বাসিন্দা সুব্রত ত্রিপুরার একমাত্র ফুটফুটে 3 বছরের 8 মাসের যে শিশু সন্তান রয়েছে তার মৃত্যু হয় চিকিৎসার গাফিলতির কারণে বলে অভিযোগ শিশু সন্তানের পরিবারে। নিউজ ক্লিকের সম্পাদক ও কর্মীদের ব্যাপক পুলিশ অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ এলাকায় সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গোপন খবরের ভিত্তিতে রাজধানীর রামনগর ফাঁড়ির পুলিশ অভিযানে নেমে প্রগতি রোড এলাকায় একটি ই রিক্সা আটক করে উদ্ধার করে 760টি বোতলের বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদ। আটক করা হয় দুজনকে। উৎসব মানেই নতুন জামা কাপড়, আনন্দ। মহাকরণ কর্মচারী ত্রাণ ও কল্যাণ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার বস্ত্র বিতরণ করা হয় মহাকরণে থাকা সাফাই কর্মীদের মধ্যে। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। ট্রেন পরিষেবা রাজ্যে আগামী দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে লক্ষ্যমাত্রা সেটা ধীরে ধীরে পূরণ হবে। প্রতি ক্ষেত্রে যাতে রাজ্যের মানুষকে ভালো পরিষেবা দেওয়া যায় সেদিকে নজর থাকবে। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে একথা বলেন নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এ। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। ট্রেন পরিষেবা রাজ্যে আগামী দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে লক্ষ্যমাত্রা সেটা ধীরে ধীরে পূরণ হবে। প্রতি ক্ষেত্রে যাতে রাজ্যের মানুষকে ভালো পরিষেবা দেওয়া যায় সেদিকে নজর থাকবে। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে একথা বললেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তোলা থেকে যেন সরাসরি মুম্বাই যেতে পারে, কারণ এয়ারপোর্টে বিমানের মাধ্যমে ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি পায় মাঝে মাঝে। তাই রেলের মাধ্যমে যাতে মানুষ সেই সুবিধা নিতে পারে মুম্বাই পর্যন্ত। কারণ প্রতিনিয়ত চিকিৎসা পরিষেবা বলুন, পড়াশোনা বলুন, ব্যবসা বাণিজ্য বলুন, ভ্রমণ বলুন, রাজ্যের সঙ্গে মুম্বাইয়ের একটা যোগাযোগ রয়েছে। তো কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে আমি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুজনেই আমরা দাবি করেছিলাম, এবং মাননীয় কেন্দ্রীয় রেল দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি গত প্রায় সপ্তাহখানেক আগে ঘোষণা দিয়েছেন। আমাদের কাছে সার্কুলার এসছে যে আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস যা মুম্বাই সরাসরি যাবে 2 দিন 7 ঘন্টা, অর্থাৎ 55 ঘন্টা সময় লাগবে। এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা, রাজ্যবাসীর কাছে একটা বাড়তি পাওনা। যেটা আমরা দাবি করেছিলাম সেটা আমাদের পূরণ হয়েছে। তার বাইরে আমরা আরও কিছু দাবি করেছি যেটা আগামী দিনে আমরা আশা করি সফল করবেন মাননীয় রেলমন্ত্রী। তারই পরিপ্রেক্ষিতে যেটা ঘোষণা হয়েছে, আগামী 15 অক্টোবর আমাদের রাজ্য থেকে অফিসিয়ালি এই লোকমান্য তিলক এক্সপ্রেস মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে। সেটা সরকারিভাবে চলাচল শুরু করবে, যেটা বলে গেছেন আমাদের
নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের যিনি জেনারেল ম্যানেজার, উনি গত পরশুদিন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার সঙ্গে দেখা করেছেন মহাকরণে, এবং উনি সেটা আমাদেরকে বলে গেছেন। আগামী 15 তারিখ আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস মুম্বাই রেলওয়ে স্টেশনে অফিসিয়ালি তার যাত্রা শুরু করবে। মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন এবং কেন্দ্রীয় মন্ত্রী ভার্চুয়ালি সেটা উদ্বোধনে সেখানে করবেন। আমরা আশা করব আগামী দিনে পরিবহন ব্যবস্থা, আমাদের যে হীরা মডেল আমরা বলে থাকি, সেই পরিবহন ব্যবস্থা, এই ট্রেন পরিষেবা আগামী দিনে উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে এবং প্রতিটি ক্ষেত্রে রাজ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে আমাদের লক্ষ্যমাত্রা, সেটা আমরা ধীরে ধীরে পূরণ হবে। দুর্গাপূজার আগে এটা কি মানে রাজ্যবাসীর একটা উপহার বলে? নিশ্চয়ই, কারণ ঘোষণা হয়েছে তার 1 সপ্তাহের মধ্যে বা 10 দিনের মধ্যে চলাচল শুরু হয়ে যাবে। এটা রাজ্যবাসীর কাছে দুর্গাপূজার প্রাক্কালে একটা বিশেষ উৎসবের, সেটা আমরা বলবো গিফট বা সুন্দর, এবং আগামী দিনে শুধু এটা নয়, প্রতিটা ক্ষেত্রে রাজ্যবাসী আমরা চাই রাজ্যের মানুষ ভালো থাকুক, স্বাচ্ছন্দ্যে থাকুক, এবং প্রতিটা ক্ষেত্রে যেন আমরা রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। মানুষের প্রয়োজনে পরিবেশকে সুস্থ, সুন্দর, নির্মল রাখার জন্য পুর নিগমের 39 নম্বর ওয়ার্ড এলাকায় পাবলিক টয়লেটের উদ্বোধন হয় মেয়রের হাত ধরে। মানুষের প্রয়োজনে পরিবেশকে সুস্থ, সুন্দর, নির্মল রাখার জন্য স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে তৈরি করা হচ্ছে কমিউনিটি টয়লেট। জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন এলাকায় তৈরি করা হচ্ছে এই ধরনের টয়লেট, যাতে অস্বাস্থ্যকর পরিবেশ না থাকে। বুধবার পুর নিগমের 39 নম্বর ওয়ার্ড এলাকায় পাবলিক টয়লেটের উদ্বোধন হয়। বৃহস্পতিবার সূচনা হয় আরও 3 কমিউনিটি টয়লেটের। এদিন পুর নিগমের 12 নম্বর ওয়ার্ডে 3টি টয়লেটের উদ্বোধন হয়। প্রথমে রাধানগর রাধা মাধব ক্লাব সংলগ্ন এলাকায় উদ্বোধন হয় কমিউনিটি টয়লেটের। পরে কাঁঠালতলি সহ আরও 2 জায়গায় উদ্বোধন হয় 2টি টয়লেটের, এবং প্রতিটির ক্ষেত্রে ব্যয় হয় প্রায় 14 লক্ষ টাকা। নিগমে বিভিন্ন ওয়ার্ডে এবং বস্তি এলাকায় যেখানে প্রয়োজন আছে আমাদের কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে আগরতলা পৌর নিগম থেকে, যা স্বচ্ছ ভারতের মিশনে অন্তর্ভুক্ত। আমাদের মোদীজিও চাইছেন, ভারতের প্রধানমন্ত্রী যশস্বী মোদীজি, যে প্রত্যেকটি বাড়িতে যে শৌচালয় হয়, প্রত্যেকটি বস্তিতে যাতে শৌচালয় তৈরি করা হয় পাকা। সেই হিসাবে আমাদের আগরতলা পৌর নিগম বিভিন্ন ওয়ার্ডে, গতকালকে আমরা বেলতলি কালীবাড়ি একটা টয়লেট করেছি, উদ্বোধন করেছি। আজকে রাধানগর এই বস্তি এলাকার 2টি এবং কাঁঠালতলি এলাকা আরও একটি আমরা টয়লেট ওপেন করব। স্বাভাবিকভাবে আমরা চাইছি আগরতলা শহরে কোনো জায়গাতে, কোনো বস্তি এলাকায় কোনো জায়গাতে যাতে কাঁচা পায়খানা বা কাঁচা কিছু টয়লেট না থাকে। সেই ব্যবস্থা, সেই পরিবেশকে সুন্দর রাখার জন্য, সুস্থ রাখার জন্য আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি। আগামী দিনও আরও বিভিন্ন ওয়ার্ডে যেখান থেকে দাবি আসবে আমরা। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। পরিবহন দপ্তরের উদ্যোগে পূর্ব ঘোষণা অনুযায়ী আগরতলা বিমানবন্দরের ইউনিফর্ম বিতরণ করলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিমানবন্দরের অধিকর্তা KC মিনা সহ অন্যান্যরা প্রায় 300 জন অটো চালকদের মধ্যে এই ইউনিফর্ম বিতরণ করেন। যেটা পরিবহন দপ্তরের দায়িত্ব গ্রহণ করার পর প্রায়ই খবরের কাগজে দেখতাম যে এয়ারপোর্টে যে প্রিপেড অটো সার্ভিস, সেটা মুখ থুবড়ে পড়ে আছে, এবং বাইরে থেকে যারা ত্রিপুরা রাজ্যে আসেন, রাজ্যের মানুষ বলুন, টুরিস্ট বলুন, বিভিন্ন অফিসার বলুন, প্রতিটা ক্ষেত্রে ফ্লাইট যখন ল্যান্ড করে এয়ারপোর্টের ভেতরে যখন আসেন, একটা ইমপ্রেশন হয় যে সুন্দর এয়ারপোর্ট, নতুন এয়ারপোর্ট। কিন্তু এয়ারপোর্ট থেকে যখন বাইরে বেরোন, তখনই একটা ক্রিটিসিজম বা একটা সমালোচনা প্রায়ই খবরের কাগজের মধ্যে বা মানুষের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পেতাম। কেউ বলছে যে দাদা এটা একটু নজর দিন, সংবাদপত্র সেটাকে ক্রিটিসিজম করছে, অফিসারদের মধ্যে আলোচনা হচ্ছে যে আগরতলা 520 কোটি টাকা ব্যয় করে কেন্দ্রীয় সরকার
উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সেরা এয়ারপোর্ট আমাদেরকে উপহার দিয়েছে, অথচ এয়ারপোর্টের বাইরের যে সিস্টেমটা সেটা রাজ্য সরকার সামাল দিতে পারছে না বা মানুষকে সুন্দরভাবে পরিষেবা দিতে পারছে না। আমি সেক্রেটারি এবং কমিশনার সাহেবকে ডেকে যখন জানতে চাইলাম, আমাকে ব্রিফ করা হলো যে 2022 সালে এই অটো পরিষেবা চালু হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে সেটাকে আমরা কন্টিনিউ করতে পারিনি সঠিকভাবে। সেক্রেটারি সাহেব এবং কমিশনার সাহেবকে যখন বললাম যে আপনারা আবার মিটিং করুন, অসুবিধাটা কোন জায়গায় সেটা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একের পর এক মিটিং সংগঠিত হচ্ছিল, কিন্তু কোনো সুরাহা হচ্ছিল না। মিটিংয়ে এসে কথা দিয়ে যাচ্ছে যে না এখন থেকে আমরা সঠিকভাবে করব, কিন্তু 3 দিন বাদে, 4 দিন বাদে, 5 দিন বাদে আবার দেখা যায় সংবাদপত্রে সেই নেগেটিভ ক্রিটিসিজম, সেই জিনিসগুলো আবার বেশি উঠছে। তারপর আমি নিজের উদ্যোগী হয়ে সেক্রেটারি এবং কমিশনারকে ডেকে যে আমি তাদের মিটিংয়ে থাকবো, তাদের প্রতিনিধিমূলক একটা মিটিং আয়োজন করুন এবং সেটা এয়ারপোর্টের ভেতরেই হবে। আমরা মিটিংয়ে বসলাম, আলোচনা হলো, সম্মতি প্রকাশ করলেন অটো ভাইয়েরা যে আমরা এখন থেকে সুন্দরভাবে সিস্টেম মেনে করব। তাদের কিছু দাবি দেওয়াও সেখানে ছিল বা আছে। আমরা খুশি হলাম এবং পরবর্তী সময়ে আবার একটা সুন্দরভাবে আমরা শুরু করার জন্য আগ্রহ প্রকাশ করলাম। কিন্তু তারপরেও আমাদের আশানুরূপ হচ্ছিল বা যে সমালোচনাটা আমরা বন্ধ করতে চাইছিলাম সেই জিনিসটা বন্ধ হচ্ছিল না। আবার সংবাদপত্রে 2 দিন 3 দিন বাদে বাদে সেখানে সে ক্রিটিসিজম বা সমালোচনা হচ্ছিল। তো স্বাভাবিকভাবেই এটা দপ্তরের মন্ত্রী হিসাবে বা দপ্তরের যিনি সেক্রেটারি রয়েছেন, কমিশনার রয়েছেন, তাদের পক্ষে এটা সুখকর না। এবং রাজ্যের একজন বড় আমলা আমাকে যখন একদিন বললেন যে सर आप इसको थोड़ा देखिए, क्योंकि मैं एक दिन अपने एक रिलेटिव को छोड़ने के लिए गया था एयरपोर्ट में, मैं देखा रास्ते में बहुत सारे लोग बैग लेके आके खड़े हैं। मैंने जब पूछा इन लोगों से, अपना परिचय ना देते हुए इन लोगों ने मुझे काफी ऑटो ड्राइवर के खिलाफ काफी जाके बातें बोली। आप थोड़ा देखिए, आप इनिशिएटिव लीजिए, क्योंकि सरकार नाम का कोई चीज हमारे स्टेट में है, ऐसे नहीं चलेगा। আমি এটাকে ব্যক্তিগতভাবে নিলাম। তো জিনিসটা বেরিয়ে চলছিল দিনের পর দিন, এত সুন্দরভাবে কথা হলো, আলোচনা হলো, মিটিং হলো, কিন্তু তারপরেও তাদের তরফ থেকে কোনো সুরাহার কোনো মানসিকতা নেই, সেটা উঠতে দেওয়া যাবে না। এবং আজকে যারা আপনারা এখানে উপস্থিত আছেন, আপনাদের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা যখন দ্বিতীয়বার মিটিংয়ে বসলাম একই জায়গায়, সেই মিটিংয়ে একটা সুরাহা বা ফলাফল সেখান থেকে বেরিয়ে এলো। আপনারাও রাজি হলেন যে না, এখন আমরা সরকারের কথা মেনে, সরকারের গাইডলাইন মেনে আমরা কাজ করব। আপনাদেরও দাবি দেওয়া ছিল এবং আমাদের থেকে অনেকগুলো প্রস্তাব আমরা দিয়েছি। আমাদের প্রথম প্রস্তাব যেটা ছিল বা আপনাদের থেকে যা ছিল, যে এয়ারপোর্টের আমাদের প্রিপেড যে কাউন্টার, সেখান থেকে মাইকিং সহযোগে আমাদের অটো চালক যারা আছেন বা অটো যারা আছেন তাদের মধ্যে স্টিকার লাগানো হবে এবং মাইকিং সহযোগে অ্যানাউন্সমেন্ট করা হবে আমাদের ভলান্টিয়ার নিয়োগ করে। আমরা ভলান্টিয়ার নিয়োগ করলাম 6 জনকে, তাদেরকে আমরা বেতন দেব। আমরা এই 6 জন ভলান্টিয়ার প্যাসেঞ্জার আসবে, তাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলবে, তাদেরকে অটো পর্যন্ত নিয়ে যাবে। আপনাদের দায়িত্ব হচ্ছে অটো চালিয়ে আপনাদের তার গন্তব্যস্থলে ওই প্যাসেঞ্জারকে পৌঁছে দেওয়া। টানা হ্যাচড়া করা নয়, ধাক্কা দিয়ে গাড়িতে বসিয়ে দিলাম সেটা নয়, মারপিট করা নয়, এটা শোভা পায় না। কারণ আমাদের এটা আগামী কিছুদিনের মধ্যে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।
পুলিশের অনুমতি নিয়ে বীরচন্দ্র মনু বন্ধ অফিস খুলতে গিয়ে বেশ কয়েকজন সিপিআইএম নেতাকর্মী দুষ্কৃতীদের হাতে শহীদ হন। সেই ঘটনাকে স্মরণ রেখে আজ শহীদদের প্রতি বছরে সেখানে শ্রদ্ধা জানিয়ে আসছে সিপিআইএম। এবছর 36তম শহীদান দিবস বৃহস্পতিবার রাজ্যে বিভিন্ন প্রান্তে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। 1988 সালের 12 অক্টোবর তখন রাজ্যে কংগ্রেস TUJS জোট রাজত্ব। সেদিন পুলিশের অনুমতি নিয়ে বীরচন্দ্র মনু বন্ধ অফিস খুলতে গিয়েছিলেন সিপিআইএম নেতাকর্মীরা। দেখা যায় অভিযোগ তখনই দুষ্কৃতিকারীরা তাদের উপর আক্রমণ করে। বর্বরোচিত আক্রমণে শহীদ হন সিপিআইএম এর নেতা শ্রীদাম পাল সহ আরো 13 জন। এদের মধ্যে 2 জন ছিলেন দেহরক্ষী। সেই ঘটনাকে স্মরণ করে শহীদদের প্রতি বছর শ্রদ্ধা জানিয়ে আসছে সিপিআইএম। এবছর 36তম শহীদান দিবস বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এদিন রাজধানীর সিপিআইএম রাজ্য দফতরে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীয় সদস্য পবিত্র কর, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ আরো অন্যান্যরা। আজকে পূর্বতন বিরোধীয় মহকুমার বীরচন্দ্র মনু শহীদান দিবস, এটা 35 বছর পার করে আজকে 36 বছরে পড়ল। ত্রিপুরার মানুষ জানে যে 1988 সালে এই 12 অক্টোবর ব্রজমোহন জামাতিয়া পতাকাটা উত্তোলন করেছিলেন। আমাদের খুব প্রবীণ হয়েছে কিছুদিন আগে। এরপরেই ঢিল আরম্ভ হয়ে পুলিশ থেকে অনুমতি নেওয়া হয়েছে এবং দেখা গেল পুলিশ এর সামনে পুলিশ প্রথম গুলি চালানো, তারা সে এভাবে আক্রমণ করলো। সেখানে আমাদের জেলা পরিষদের সদস্য ছিলেন শ্রীদাম পাল সহ 12 জন আমাদের পার্টি নেতা কর্মী কে খুন করে নৃশংসভাবে। 2 জন দেহরক্ষী হয়েছিল, এই 13 জন। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার কাকড়াছড়া এডিসি ভিলেজ, নোনাছড়া এডিসি ভিলেজের বিভিন্ন গ্রামে জমিয়াদের অভিযোগ এবছর দেখা যাচ্ছে জুমে তিলের ফলন ভালো হয়নি। বর্তমানে তিলের চাষ চোখে পড়ে না বললেই চলে, যার ফল স্বরূপ যেমন তিলের চাহিদা কমে গেছে তেমনি তিল পাওয়াও মুশকিল হয়ে গেছে। সমতলে তো তিলের চাষ নেই বললেও চলে। তবে এখনো তেলিয়ামুড়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে চোখ রাখলে কিছু কিছু জায়গায় জুম চাষের মধ্যে তিলের ফলন লক্ষ্য করা যায়। তেলিয়ামুড়া মহকুমার কাকড়াছড়া এডিসি ভিলেজে, নোনাছড়া এডিসি ভিলেজের বিভিন্ন গ্রামে জমিয়ারা এখনো অর্থকরী ফসল জুম চাষের মধ্যে তিলের চাষ করে যাচ্ছে। কিছু কিছু জমিয়ারা এই তিল চাষ করে তিলকে বাজারজাত করে সংসারে ভরণ পোষণ করে যাচ্ছে বলে প্রতি বছর জানা যায়। এক জুম চাষে সে তিলের ফলন সম্পর্কে বলতে গিয়ে বলেন, এই বছরের যারা জুম চাষ করছে এটা কয়েকটা জায়গা ভালো আছে, এখানে ফসল ভালো হইব। যদি জায়গা খারাপ হলে ফসল কম হইব। তিলটা কি কি কাজে লাগে? তিলটা কাজও লাগে, বিভিন্ন কাজ লাগে। তেল খাওয়ান যায়, এটা দাম বেশি। এটা আমরা ত্রিপুরা লোক খাই না, কিন্তু এটা আমরা আবিষ্কার করে আমরা খাওয়ান পাই না, এটা খাওয়ান হয় না, অন্য দেশের যায়। প্রতি বছরই জুমের একটা অংশে তিলের চাষ করে থাকেন। যদি জুম চাষের উপযুক্ত জায়গা হয় তাহলে জুমে তিলের ফলন ভালো হয়, কিন্তু কিছু কিছু জায়গায় এবছর জুমে তিলের ফলন ভালো হয়নি। যে সকল জুম চাষি এবছর তিলের উপর নির্ভরশীল করে এবছর ওনারা ক্ষতিগ্রস্ত হবেন বলে জানান একজন জুম চাষি। কারণ ওই সকল এলাকায় এবার প্রথম দিকে অনাবৃষ্টির কারণে সঠিক সময়ে বীজ বপন করতে পারেনি জুম চাষিরা। সরকারি সাহায্যের দাবি জানান জুম চাষিরা। ফলনের সময় এটা বছরের মধ্যে উপর জায়গায় ভালো হইতে পারে, সমান জায়গায় ভালো হইতে পারে। তো এই বছরের মধ্যে দিবাটান আছে। জায়গাটা তিল খারাপ হয়েছে, ভালো না। অন্য জায়গাটা কয়েকজনটা ভালো আছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8।
তেলিয়ামুড়ার বনেদি ক্লাবগুলোর মধ্যে একটি অন্যতম হচ্ছে বুলেট ক্লাব। তেলিয়ামুড়া শহর এলাকায় বড় বাজেটের পুজোগুলোর মধ্যে বুলেট ক্লাব একটি। এবছর প্রায় 15 লক্ষ টাকার বাজেট রয়েছে তাদের। হাতে গোনা আর কটা দিন, তারপরই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। প্যান্ডেলে প্যান্ডেলে পুজো আয়োজকদের চরম ব্যস্ততা শুরু হয়ে গেছে। অন্যান্য বছরের ন্যায় এবছরও তেলিয়ামুড়ার বনেদি ক্লাবগুলোর মধ্যে একটি অন্যতম বুলেট ক্লাব এবছরও শারদীয়া দুর্গোৎসবে ব্রতী হয়েছে। তেলিয়ামুড়া শহর এলাকায় বড় বাজেটের পুজোগুলোর মধ্যে বুলেট ক্লাবও একটি। এবছর প্রায় 15 লক্ষ টাকার বাজেট তাদের। ড্রিমল্যান্ড থিমকে সামনে রেখে ক্লাবে চলছে প্যান্ডেল প্রস্তুতির জোর কদমে। ক্লাবের সম্পাদক পার্থসারথী রায় জানান, এবছর ওনারা একটু ভিন্ন স্বাদের থিম বেছে নিয়েছেন। সে থিম নিয়ে ওনাদের পুজো, সেখানে থাকবে পাখিদের মুক্ত বিচরণ করার সুদৃশ্য চিত্র, যা দর্শনার্থীদের মন আকর্ষণ করবে। তিনি আশা ব্যক্ত করেন, এবছর অনাবিল আনন্দে মাতবেন পুজো প্যান্ডেলে আগত হাজার হাজার মানুষের সমাগম ঘটবে তাদের পুজো প্যান্ডেলে। অনাবিল আনন্দে মাতবেন তেলিয়ামুড়া মহকুমা সহ গোটা খোয়াই জেলার দর্শনার্থীরা। তাদের এই আয়োজন প্রত্যক্ষ করে পশ্চিমবঙ্গের নবদ্বীপের শিল্পী সুধাংশু বণিক প্যান্ডেল তৈরি করেছেন। আলোকসজ্জায় রয়েছেন পশ্চিম বাংলার লোকনাথ ইলেকট্রিক এবং স্থানীয় মহামায়া ডেকোরেটর। প্রতিমা তৈরি করছেন স্থানীয় শিল্পী নিতিন পাল। তাছাড়াও বুলেট ক্লাবের এবছর পূজাকে সামনে রেখে নানান সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রক্তদান শিবির এবং দুষ্কি এলাকায় স্বাস্থ্য শিবির করেছেন বলে জানান ক্লাব সম্পাদক পার্থসারথী রায়। আমরা বুলেট ক্লাব অন্যান্য বছরের ন্যায় এবছর আমরা দুর্গাপূজায় নেমেছি। আমরা বুলেট ক্লাবের পক্ষ থেকে রাজ্যবাসীকে শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। এবছর আমাদের পূজার বাজেট 15 লক্ষ টাকা। আমাদের পূজার থিম হচ্ছে এবার আমরা যে বর্তমান এই যে পরিবেশ নানানভাবে দূষিত হচ্ছে, তার জন্য আজকে যেমন পরিবেশ দূষণের কারণে পাখি বলতে গেলে দেখাই যায়। আমাদের পূজা প্যান্ডেলের এবার মূল থিমটাই হলো এই যে গ্লোবাল ওয়ার্মিং বা অন্যান্য পরিবেশ দূষণ যেসব বিষয়গুলো আছে, এটির কারণে এই পাখিগুলো দেখা যায় না। এখন আমাদের থিমটি হচ্ছে ড্রিমল্যান্ড, স্বপ্নের মধ্যে এরকম একটা পরিবেশ, সুন্দর পরিবেশ যেখানে থাকবে না কোনো বায়ু দূষণ, যেখানে পাখিরা আপন মনে খেলতে থাকবে। এই বায়ু দূষণের ফলে যে প্রকৃতির যে খারাপ দিকগুলো এগুলো থাকবে না এই স্বপ্নের ল্যান্ডে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। মহকুমার অন্তর্গত মনপাথর এলাকার বাসিন্দা সুব্রত ত্রিপুরার একমাত্র ফুটফুটে 3 বছরের 8 মাসের যে শিশু সন্তান রয়েছে তার মৃত্যু হয় চিকিৎসার গাফিলতির কারণে বলে অভিযোগ শিশু সন্তানের পরিবারের। আবারও সংবাদ শিরোনামে উঠল গোমতী জেলার হাসপাতাল। জানা যায়, গোমতী জেলা হাসপাতালে শিশু ওয়ার্ডে একটি অসুস্থ শিশুকে অক্সিজেন দেওয়ার সময় অক্সিজেন সিলিন্ডার ফেটে যায়। এতে আতঙ্ক দেখা যায় গোটা গোমতী জেলা হাসপাতাল চত্বরে। তার কিছুক্ষণের মধ্যে মূল ঘটনার রহস্য বেরিয়ে আসতেই গুঞ্জন গোমতী জেলা হাসপাতাল চত্বরে। ঘটনার বিবরণে জানা যায়, কাঠালিয়া মহকুমার অন্তর্গত মনপাথর এলাকার বাসিন্দা সুব্রত ত্রিপুরা তার একমাত্র ফুটফুটে 3 বছরের 8 মাসের একটি শিশু সন্তান কয়েকদিন ধরে জ্বর থাকায় উন্নত চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে তার বাবা মা এবং বুধবার সন্ধ্যা নাগাদ শিশুটির শরীর ঠান্ডা হতে থাকে। তখনই তৎক্ষণাৎ স্বাস্থ্যকর্মী অক্সিজেন দিতে গেলে তখন ওই সিলিন্ডার ব্লাস্ট বাড়ে। পরবর্তী সময়ে ওই সিলিন্ডারটি ঠিক করে পুনরায় ফুটফুটে শিশু সন্তানটির মুখে লাগালে কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। এতে করে কান্নার রোল পড়ে যায় পিতামাতা থেকে শুরু করে তাদের আত্মীয় পরিজনদের মধ্যে। স্বাস্থ্যকর্মীদের কর্তব্যের গাফিলতির কারণেই মৃত্যু হয় শিশুর বলেই অভিযোগ। কি হয়েছিল? কি নাম বাচ্চা, কি নাম আসলো? তোমার কি বাড়ি কোথায়? বয়স কত?
হ্যাঁ ওই যখন আগুন লেগেছে তখন আপনার ছেলের মুখে অক্সিজেন লাগান না ছিল তো? ও লাগাইতে যে ফাইটটা গেছিল গা। তো তখন কি আপনার ছেলে জীবিত আসলো নি? পুরো ঠান্ডা আসলো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিউজ ক্লিকের সম্পাদক ও কর্মীদের ব্যাপক পুলিশ অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ এলাকায় সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। নিউজ ক্লিকের সম্পাদক, সাংবাদিক, প্রতিবেদক ও কর্মীদের উপর ৩রা অক্টোবর ব্যাপক পুলিশ অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ এলাকায় সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে রাজ্য সম্পাদক পার্থ কর্মকার বলেন, নিউজ ক্লিকের মুখ্য সম্পাদক প্রবীর পুরকায়স্থ ও প্রশাসনিক প্রধান অমিত চক্রবর্তীকে অতি সত্বর মুক্তি দেওয়া ও সাংবাদিকদের মোবাইল ফোন, ল্যাপটপ সহ সমস্ত কাগজপত্র ফিরিয়ে দেবার পাশাপাশি সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবার দাবি জানান। আপনারা জানেন যে গত ৩রা অক্টোবর ব্রিটিশের কায়দায় নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার নিউজ ক্লিক ডিজিটাল স্বাধীন ও মুক্ত যে সংবাদ মাধ্যম তার উপরে যে হামলা করেছে, ভোর রাতে ৭০ জন সাংবাদিকের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে এবং দানবীয় ইউএপিএ আইনে নিউজ ক্লিকের যিনি মুখ্য সম্পাদক প্রবীর পুরকায়স্থ এবং যিনি প্রশাসনিক প্রধান অমিত চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে। গত পরশুদিনও সিবিআই হানা দিয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য চরম দমন পীড়নের আশ্রয় গ্রহণ করা হয়েছে। সাংবাদিকদের ভয় দেখানো হচ্ছে। এই এত বড় হামলা ভারতবর্ষের ইতিহাসে বিরল এবং ঔপনিবেশিক যুগের কায়দায় নরেন্দ্র মোদী সরকার সংবাদ মাধ্যমের উপরে, প্রতিবাদী কণ্ঠস্বরের উপরে এই হামলা নামিয়ে এনেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গোপন খবরের ভিত্তিতে রাজধানীর রামনগর ফাঁড়ির পুলিশ অভিযানে নেমে প্রগতি রোড এলাকায় একটি ই রিক্সা আটক করে উদ্ধার করে 760টি বোতলের বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদ। আটক করা হয় দুজনকে। অ্যাকচুয়ালি গোপন খবরের ভিত্তিতে রামনগর ফাঁড়ির ওসি রাকেশ বৈদ্য এবং সাব ইন্সপেক্টর মামুন কাজী সঙ্গে অন্য স্টাফ গোপন খবরের ভিত্তিতে প্রগতি রোড থেকে একটা টমটম গাড়ি ধরা হয়। টমটম গাড়ির নম্বর TR01G4215। তো ওই গাড়িতে খবর ছিল যে কিছু লোক ইলিগেলি পর্ন লিকার নিয়ে যাওয়ার কথা। তো সেই অনুযায়ী রেড করে ওই গাড়িটাকে ডিটেন করা হয়। তো ডিটেন করার পর ওই গাড়িতে সার্চ করে প্রচুর পরিমাণে পর্ন লিকার বোতল রিকভারি করা হয়। টোটাল বোতল 760। এগুলোর বাজার আনুমানিক মূল্য প্রায় 2.5 লাখ। এই দুজন লোককে আটক করা হয়, কাজল চন্দ্র দাস এবং নয়ন দাস। ওদের বাড়ি কালিকাপুর। মোস্ট প্রবলি ওরা কালিকাপুরে নিয়ে যাওয়ার কথা ছিল। তো আমরা বিষয়টা ভেরিফাই করে দেখছি। এই ধরনের রেট আমাদের প্রতিনিয়তই চলছে, তবে এইভাবে লার্জ স্কেলে নিয়ে যাওয়াটা একটা ভীষণ উদ্বেগের ম্যাটার। তো তার জন্য আমরা সজাগ থাকবো, যাতে এই ধরনের ইনফরমেশান সবার কাছে সহযোগিতা আমরা চাই। যে কোনো ইনফরমেশান থাকলে আমাদেরকে জানাতে। উৎসব মানেই নতুন জামা কাপড়, আনন্দ। মহাকারণ কর্মচারী ত্রাণ ও কল্যাণ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার বস্ত্র বিতরণ করা হয় মহাকরণে থাকা সাফাই কর্মীদের মধ্যে। সবাইকে শারদীয় দুর্গোৎসবের উপলক্ষে সবাইকে আমার প্রণাম। অ্যাকচুয়ালি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের নিউ সেক্রেটারি ব্রাঞ্চ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রত্যেক বিভিন্নভাবে আমাদের ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিতে আমরা অংশগ্রহণ করে থাকি। তো এবার আমাদের মহাকরণ শাখায় এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে বস্ত্র বিতরণ করবে সাফাই কর্মীদের মধ্যে। তো এটাতে উৎসাহিত হয়ে আমিও বললাম ঠিক আছে আমরাও এই অনুষ্ঠানটাতে পার্টিসিপেট করব। তো এই অনুষ্ঠানটাতে পার্টিসিপেট করে আমার খুব আনন্দ লাগছে, যাতে আমরা এই সাফাই কর্মীদেরকে যাতে
মানে আমাদের সঙ্গে যাতে করতে পারি, যে তারা পুজোতে নতুন বস্ত্র একটা উপহার দিতে পারি, সেই উদ্যোগটাকে আমিও যাতে আরও সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করা যায় এদের অংশগ্রহণ করেছি। তো এই উদ্যোগটার জন্য মহাভারত কর্মচারী ত্রাণ ও কল্যাণ সমিতিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগটাকে গ্রহণ করার জন্য। আর আজকের এই সভায় উপস্থিত সমস্ত কর্মচারী এবং সাফাই কর্মচারী যারা আছেন তাদেরকে আমাদের স্টেট ব্যাংকের তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। ট্রেন পরিষেবা রাজ্যে আগামী দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে লক্ষ্যমাত্রা, সেটা ধীরে ধীরে পূরণ হবে। প্রতি ক্ষেত্রে যাতে রাজ্যের মানুষকে ভালো পরিষেবা দেওয়া যায়, সেদিকে নজর থাকবে। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে একথা বললেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মানুষের প্রয়োজনে পরিবেশকে সুস্থ, সুন্দর, নির্মল রাখার জন্য পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ড এলাকায় পাবলিক টয়লেটের উদ্বোধন হয় মেয়রের হাত ধরে। পরিবহন দপ্তরের উদ্যোগে পূর্ব ঘোষণা অনুযায়ী আগরতলা বিমানবন্দরে ইউনিফর্ম বিতরণ করলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিমানবন্দরের অধিকর্তা কেএসসি মিনা সহ অন্যান্যরা প্রায় ৩০০ জন অটো চালকদের মধ্যে এই ইউনিফর্ম বিতরণ করেন। পুলিশের অনুমতি নিয়ে বীরচন্দ্র মনু বন্ধ অফিস খুলতে গিয়ে বেশ কয়েকজন সিপিআইএম নেতাকর্মী দুষ্কৃতীদের হাতে শহীদ হন। সেই ঘটনাকে স্মরণ রেখে আজ শহীদদের প্রতি বছরই সেখানে শ্রদ্ধা জানিয়ে আসছে সিপিআইএম। এবছর ৩৬তম শহীদান দিবস বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। তেলিয়ামুড়া মহকুমার কাকড়াছড়া এডিসি ভিলেজ, নোনাছড়া এডিসি ভিলেজের বিভিন্ন গ্রামে জমিয়াদের অভিযোগ, এবছর দেখা যাচ্ছে জুমে তিলের ফলন ভালো হয়নি। তেলিয়ামুড়ার বনেদি ক্লাবগুলোর মধ্যে একটি অন্যতম হচ্ছে বুলেট ক্লাব। তেলিয়ামুড়া শহর এলাকায় বড় বাজেটের পুজোগুলোর মধ্যে বুলেট ক্লাব একটি। এবছর প্রায় ১৫ লক্ষ টাকার বাজেট রয়েছে তাদের। মহকুমার অন্তর্গত মনপাথর এলাকার বাসিন্দা সুব্রত ত্রিপুরার একমাত্র ফুটফুটে ৩ বছরের ৮ মাসের যে শিশু সন্তান রয়েছে, তার মৃত্যু হয় চিকিৎসার গাফিলতির কারণে বলে অভিযোগ শিশু সন্তানের পরিবারে। নিউজ ক্লিকের সম্পাদক ও কর্মীদের ব্যাপক পুলিশ অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ এলাকায় সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গোপন খবরের ভিত্তিতে রাজধানীর রামনগর ফাঁড়ির পুলিশ অভিযানে নেমে প্রগতি রোড এলাকায় একটি ই রিক্সা আটক করে উদ্ধার করে ৭৬০টি বোতলের বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদ। আটক করা হয় দুজনকে। উৎসব মানেই নতুন জামা কাপড়, আনন্দ। মহাকরণ কর্মচারী ত্রাণ ও কল্যাণ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার বস্ত্র বিতরণ করা হয় মহাকরণে থাকা সাফাই কর্মীদের মধ্যে।
নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এ। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। ট্রেন পরিষেবা রাজ্যে আগামী দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে লক্ষ্যমাত্রা সেটা ধীরে ধীরে পূরণ হবে। প্রতি ক্ষেত্রে যাতে রাজ্যের মানুষকে ভালো পরিষেবা দেওয়া যায় সেদিকে নজর থাকবে। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে একথা বললেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তোলা থেকে যেন সরাসরি মুম্বাই যেতে পারে, কারণ এয়ারপোর্টে বিমানের মাধ্যমে ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি পায় মাঝে মাঝে। তাই রেলের মাধ্যমে যাতে মানুষ সেই সুবিধা নিতে পারে মুম্বাই পর্যন্ত, কারণ প্রতিনিয়ত চিকিৎসা পরিষেবা বলুন, পড়াশোনা বলুন, ব্যবসা বাণিজ্য বলুন, ভ্রমণ বলুন, রাজ্যের সঙ্গে মুম্বাইয়ের একটা যোগাযোগ রয়েছে। তো কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে আমি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুজনেই আমরা দাবি করেছিলাম, এবং মাননীয় কেন্দ্রীয় রেল দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি গত প্রায় সপ্তাহখানেক আগে ঘোষণা দিয়েছেন, আমাদের কাছে সার্কুলার এসেছে যে আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস যা মুম্বাই সরাসরি যাবে 2 ঘন্টা 2 দিন 7 ঘন্টা, অর্থাৎ 55 ঘন্টা সময় লাগবে। এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা, রাজ্যবাসীর কাছে একটা বাড়তি পাওনা, যেটা আমরা দাবি করেছিলাম সেটা আমাদের পূরণ হয়েছে। তার বাইরে আমরা আরও কিছু দাবি করেছি, যেটা আগামী দিনে আমরা আশা করি সফল করবেন মাননীয় রেলমন্ত্রী। তারই পরিপ্রেক্ষিতে যেটা ঘোষণা হয়েছে, আগামী 15 অক্টোবর আমাদের রাজ্য থেকে অফিসিয়ালি এই লোকমান্য তিলক এক্সপ্রেস মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে, সেটা সরকারিভাবে চলাচল শুরু করবে। যেটা বলে গেছেন আমাদের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের যিনি জেনারেল ম্যানেজার, উনি গত পরশুদিন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার সঙ্গে দেখা করেছিলেন মহাকরণে, এবং উনি সেটা আমাদেরকে বলে গেছেন। আগামী 15 তারিখ আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস মুম্বাইয়ের উদ্দেশ্যে সেটা অফিসিয়ালি তার যাত্রা শুরু করবে। মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবে এবং কেন্দ্রীয় মন্ত্রী ভার্চুয়ালি সেটা উদ্বোধনে সেখানে করবে। আমরা আশা করব আগামী দিনে পরিবহন ব্যবস্থা, আমাদের যে হীরা মডেল আমরা বলে থাকি, সেই পরিবহন ব্যবস্থা, এই ট্রেন পরিষেবা আগামী দিনে উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে, এবং প্রতিটি ক্ষেত্রে রাজ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে আমাদের লক্ষ্যমাত্রা সেটা আমরা ধীরে ধীরে পূরণ হবে। দুর্গাপূজার আগে এটা কি মানে রাজ্যবাসীর একটা উপহার বলে? নিশ্চয়ই, কারণ ঘোষণা হয়েছে তার 1 সপ্তাহের মধ্যে বা 10 দিনের মধ্যে চলাচল শুরু হয়ে যাবে। এটা রাজ্যবাসীর কাছে দুর্গাপূজার প্রাক্কালে একটা বিশেষ উৎসবের, সেটা আমরা বলবো গিফট বা সুন্দর, এবং আগামী দিনে শুধু এটা নয়, প্রতিটা ক্ষেত্রে রাজ্যবাসী আমরা চাই রাজ্যের মানুষ ভালো থাকুক, স্বাচ্ছন্দ্যে থাকুক, এবং প্রতিটা ক্ষেত্রে যেন আমরা রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। মানুষের প্রয়োজনে পরিবেশকে সুস্থ, সুন্দর, নির্মল রাখার জন্য পুর নিগমের 39 নম্বর ওয়ার্ড এলাকায় পাবলিক টয়লেটের উদ্বোধন হয় মেয়রের হাত ধরে। মানুষের প্রয়োজনে পরিবেশকে সুস্থ, সুন্দর, নির্মল রাখার জন্য স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে তৈরি করা হচ্ছে কমিউনিটি টয়লেট। জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন এলাকায় তৈরি করা হচ্ছে এই ধরনের টয়লেট, যাতে অস্বাস্থ্যকর পরিবেশ না থাকে। বুধবার পুর নিগমের 39 নম্বর ওয়ার্ড এলাকায় পাবলিক টয়লেটের উদ্বোধন হয়। বৃহস্পতিবার সূচনা হয় আরও 3 কমিউনিটি টয়লেটের। এদিন পুর নিগমের 12 নম্বর ওয়ার্ডে 3টি টয়লেটের উদ্বোধন হয়। প্রথমে রাধানগর রাধা মাধব ক্লাব সংলগ্ন এলাকায় উদ্বোধন হয় কমিউনিটি টয়লেটের। পরে কাঁঠালতলি সহ আরও 2 জায়গায় উদ্বোধন হয় 2টি টয়লেটের, এবং প্রতিটির ক্ষেত্রে ব্যয় হয় প্রায় 14 লক্ষ টাকা। নিগমে বিভিন্ন ওয়ার্ডে এবং বস্তি এলাকা যেখানে প্রয়োজন আছে আমাদের কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে আগরতলা পৌর নিগম থেকে, যা স্বচ্ছ ভারতের মিশনের অন্তর্ভুক্ত। আমাদের মোদীজিও চাইছেন, ভারতের প্রধানমন্ত্রী যশস্বী মোদীজি, যে প্রত্যেকটি বাড়িতে যে শৌচালয় হয়, প্রত্যেকটি বস্তিতে যাতে শৌচালয় তৈরি করা হয় পাকা। এই হিসাবে আমাদের আগরতলা পৌর নিগম বিভিন্ন ওয়ার্ডে গতকালকে আমরা বেলতলি কালীবাড়ি একটা টয়লেট করেছি, উদ্বোধন করেছি। আজকে রাধানগর এই বস্তি এলাকার 2টো এবং কাঁঠালতলি এলাকা আরেকটি আমরা টয়লেট করবো, ওপেন করবো। স্বাভাবিকভাবে আমরা চাইছি আগরতলা শহরে কোনো জায়গাতে, কোনো বস্তি এলাকায় কোনো জায়গাতে যাতে কাঁচা পায়খানা বা কাঁচা কিছু টয়লেট না থাকে। এই ব্যবস্থা সেই পরিবেশকে সুন্দর রাখার জন্য, সুস্থ রাখার জন্য আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি। আগামী দিনও আরও বিভিন্ন ওয়ার্ডে যেখান থেকে দাবি আসবে আমরা। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। পরিবহন দপ্তরের উদ্যোগে পূর্ব ঘোষণা অনুযায়ী আগরতলা বিমানবন্দরে ইউনিফর্ম বিতরণ করলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিমানবন্দরের অধিকর্তা
কেএসসি মিনা সহ অন্যান্যরা প্রায় 300 জন অটো চালকদের মধ্যে এই ইউনিফর্ম বিতরণ করেন। যে পরিবহন দপ্তরের দায়িত্ব গ্রহণ করার পর প্রায়ই খবরের কাগজে দেখতাম যে এয়ারপোর্টের যে প্রিপেড অটো সার্ভিস সেটা মুখ থুবড়ে পড়ে আছে এবং বাইরে থেকে যারা ত্রিপুরা রাজ্যে আসেন, রাজ্যের মানুষ বলুন, টুরিস্ট বলুন, বিভিন্ন অফিসার বলুন, প্রতিটা ক্ষেত্রে ফ্লাইট যখন ল্যান্ড করে এয়ারপোর্টের ভেতরে যখন আসেন একটা ইমপ্রেশন হয় যে সুন্দর এয়ারপোর্ট, নতুন এয়ারপোর্ট, কিন্তু এয়ারপোর্ট থেকে যখন বাইরে বেরোন তখনই একটা ক্রিটিসিজম বা একটা সমালোচনা প্রায়ই খবরের কাগজের মধ্যে বা মানুষের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পেতাম। কেউ বলছে যে দাদা এটা একটু নজর দিন, সংবাদপত্র সেটাকে ক্রিটিসিজম করছে, অফিসারদের মধ্যে আলোচনা হচ্ছে যে আগরতলা 520 কোটি টাকা ব্যয় করে কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সেরা এয়ারপোর্ট আমাদেরকে উপহার দিয়েছে, অথচ এয়ারপোর্টের বাইরের যে সিস্টেমটা সেটা রাজ্য সরকার সামাল দিতে পারছে না বা মানুষকে সুন্দরভাবে পরিষেবা দিতে পারছে না। আমি সেক্রেটারি এবং কমিশনার সাহেবকে ডেকে যখন জানতে চাইলাম, আমাকে ব্রিফ করা হলো যে 2022 সালে এই অটো পরিষেবা চালু হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে সেটাকে আমরা কন্টিনিউ করতে পারিনি সঠিকভাবে। সেক্রেটারি সাহেব এবং কমিশনার সাহেবকে যখন বললাম যে আপনারা আবার মিটিং করুন, অসুবিধাটা কোন জায়গায় সেটা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একের পর এক মিটিং সংগঠিত হচ্ছিল কিন্তু কোনো সুরাহা হচ্ছিল না। মিটিংয়ে এসে কথা দিয়ে যাচ্ছে যে না এখন থেকে আমরা সঠিকভাবে করব, কিন্তু 3 দিন বাদে, 4 দিন বাদে, 5 দিন বাদে আবার দেখা যায় সংবাদপত্রে সেই নেগেটিভ ক্রিটিসিজম, সেই জিনিসগুলো আবার বেশি উঠছে। তারপর আমি নিজের উদ্যোগী হয়ে সেক্রেটারি এবং কমিশনারকে ডেকে যে আমি তাদের মিটিংয়ে থাকবো, তাদের প্রতিনিধিমূলক একটা মিটিং আয়োজন করুন এবং সেটা এয়ারপোর্টের ভেতরেই হবে। আমরা মিটিংয়ে বসলাম, আলোচনা হলো, সম্মতি প্রকাশ করলেন অটো ভাইয়েরা যে আমরা এখান থেকে সুন্দরভাবে সিস্টেম মেনে করব। তাদের কিছু দাবি দেওয়াও সেখানে ছিল বা আছে। আমরা খুশি হলাম এবং পরবর্তী সময় একটা সুরভাবে আমরা শুরু করার জন্য আগ্রহ প্রকাশ করলাম। কিন্তু তারপরে আমার আশানুরূপ হচ্ছে সমালোচনাটা বন্ধ করতে চাইলাম, সেই জিনিসটা বন্ধ হচ্ছিল। আবার সংবাদপত্রে 2-3 দিন বাদে এখানে ক্রিটিসিজম বা সমালোচনা হচ্ছে। তো স্বাভাবিকভাবে এটা দপ্তরের মন্ত্রী হিসাবে বা দপ্তরের সেক্রেটারি রয়েছেন, কমিশনার রয়েছেন, তার পক্ষে এটা শোভন না। এবং রাজ্যের একজন বড় আমলা আমাকে যখন একদিন বললেন যে স্যার आप इस थोड़ा देखिए, क्योंकि मैं अपने रिलेटिव छोड़ने के लिए गया था एयरपोर्ट में, मैं देख रास्ते में बहुत से लोग पहले के आके खड़े, मैंने जब पूछा इन लोगों से अपना परिचय न देते हुए, इन्होंने ने मुझे काफी ऑटो ड्राइवर के खिलाफ काफी जाके बात बोली। आप थोड़ा देखिए, आप इनिशिएटिव लीजिए, क्योंकि सरकार नाम कोई चीज हमारे स्टेट में है, ऐसे नहीं चले। আমি এটাকে ব্যক্তিগতভাবে নিলাম
কিন্তু তারপরেও তাদের তরফ থেকে কোনো সুরাহার কোনো মানসিকতা নেই, সেটা করতে দেওয়া যাবে না। এবং আজকে যারা আমরা এখানে উপস্থিত আছেন, আপনাদের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা যখন দ্বিতীয় মিটিং এ বসলাম এই জায়গায়, সেই মিটিং একটা সুরাহা বা ফলাফল সেখান থেকে বেরিয়ে এলো। আপনারাও রাজি হলেন যে না, এখন আমরা সরকারের কথা মেনে, সরকারের গাইডলাইন মেনে আমরা কাজ করব। আপনারও দাবি দেওয়া ছিল এবং আমাদের থেকে অনেকগুলো প্রস্তাব দিয়েছি। আমাদের প্রথম প্রস্তাব যেটা ছিল, আমাদের থেকে যা ছিল, যে এয়ারপোর্টের আমাদের প্রিপেড যে কাউন্টার, সেখান থেকে মাইকিং সহযোগে আমাদের চালক যারা আছে, অটো যারা আছে, তাদের মধ্যে স্টার লাগানো হবে এবং মাইকিং সহযোগে অ্যানাউন্সমেন্ট হবে আমাদের ভলান্টিয়ার নিয়োগ করে। আমরা ভলান্টিয়ার করলাম 6 জনকে, তাদেরকে আমরা বেতন দেব। আমরা এই 6 জন ভলান্টিয়ার প্যাসেঞ্জার আসে, তাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলবে, তাদের অটো পর্যন্ত নিয়ে যাবে। আপনার দায়িত্ব হচ্ছে অটো চালিয়ে আপনাদের গন্তব্যস্থলে প্যাসেঞ্জারকে পৌঁছাও। তারা সেটা করা নয়, ধাক্কা গাড়িতে বসিয়ে দিলে সেটা নয়, মার্ক করা নয়, এটা শোভা পায় না। কারণ আমাদের এটা আগামী কিছুদিনের রিপোর্ট ত্রিপুরা নিউজ। পুলিশের অনুমতি বীরচন্দ্র মুখ বন্ধ খুলতে গিয়ে বেশ কয়েকজন পিআইএম নেতা কর্মী দুষ্কৃতীদের হাতে শহীদ হন। সে ঘটনাকে স্মরণে রেখে আজ শহীদদের প্রতি বছর সেখানে শ্রদ্ধা জানিয়ে আসছে সিপিআইএম। বছর 36তম শহীদান দিবস বৃহস্পতিবার রাতে বিভিন্ন প্রান্তে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। 1988 সালের 12 অক্টোবর, তখন রাজ্যে কংগ্রেস TUJS রাজত্ব। সেদিন পুলিশের অনুমতি নিয়ে বীরচন্দ্র মনু বন্ধ অফিস খুলতে গেছিলেন সিপিআই নেতা কর্মীরা। দেখা যায় অভিযোগ, তখন দুষ্কৃতিকারীরা তাদের উপর আক্রমণ করে। বড়জিত আক্রমণ শহীদ হন সিপিআইএম এর নেতা শ্রীদাম সহ আরো 13 জন। এদের মধ্যে 2 জন ছিলেন দেহরক্ষী। সেই ঘটনাকে স্মরণ করে শহীদদের প্রতি বছর শ্রদ্ধা নিয়ে আসছে সিপিআইএম। এবছর 36তম শহীদান দিবস বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। দিন রাজধানীর সিপিআইএম রাজ্য দপ্তরে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য পবিত্র কর, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ আরো অন্যান্যরা। এটা 35 বছর পার করে আসতে 6 বছর পড়লো। 1988 সালে 12 অক্টোবর নজম জামাতে পতাকা উত্তোলন করেছে কিছুদিন আগে। এরপরে পুলিশ থেকে অতি নেওয়া হয়েছে এবং দেখা গেল পুলিশ এর সামনে পুলিশ প্রথম বিচারক সে আক্রমণ করলো। সেখানে আমাদের জেলা পরিষদের সদস্য ছিলেন শ্রীদাম সহ 12 জন পার্টি কর্মীকে খুন করে সহিংসভাবে 2 দেহরক্ষী হয়েছিল 13 জন। রিপোর্ট ত্রিপুরা নিউজ। তেলিয়ানা মহকুমার কাকড়াছড়া এডির ভিলেজ, নোনাছড়া এসি ভিলেজের ভিন্ন গ্রামে জুমিয়াদের অভিযোগ, এবছর দেখা যাচ্ছে জুমে তিলের ফলন ভালো হয়নি। বর্তমানে তিলের চাষ চোখে পড়া বললেই চলে, যার ফলস্বরূপ যেমন তিলের চাহিদা কমে গেছে, তেমনি তিল পাওয়াও মুশকিল হয়ে গেছে। সমতলে তিলের চাষ নেই বললেও চলে। তবে এখনো লিয়ামুনার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে চোখ রাখে কিছু কিছু জায়গায় জুমচারের মধ্যে তিল ফলন লক্ষ্য করা যায়। তেলিয়ানা মহকুমার কাকড়াছড়া এডিসি ভিলেজে, নোনাছড়া এডিসি ভিলেজের বিভিন্ন গ্রামে জমিয়ারা এখনো অর্থকরী ফসল চাষের মধ্যে তিলের চাষ করেছে। কিছু জমিরা এই তিল চাষ করে এই তিল বাজারজাত করে সংসারে ভরণ পোষণ করে যাচ্ছে বলে প্রতি বছর জানা যায়। এক জুম সে তিলের ফল সম্পর্কে বলবেন, এই
বছরের যারা ঝুম চাষ করছে এটা কয়েকটা গাছপালা আছে এখানে ফসল ভালো হইব। যদি জায়গা খারাপ হলে ফসল কম। এটা কি কি কাজে লাগে? এটা কাজ হবে বিভিন্ন কাজ, তেল খাওয়ানো যায়, এটা দাম বেশি। এটা আমরা ত্রিপুরা লোক খাই না, কিন্তু এটা আমরা আবিষ্কার করে আমরা পাই না, এটা হয় না অন্য দেশের কাজ। প্রতি বছর জুমের এক অংশে তিলের চাষ করে থাকেন। যদি জুম চাষের উপযুক্ত জায়গা হয় তাহলে জুমে তিলের ফলন ভালো হয়, কিন্তু কিছু কিছু জায়গায় এই বছর জুমে তিলের ফলন ভালো হয়নি। যে সকল জুম চাষি এবছর তিলের উপর নির্ভরশীল করে এবছর তারা ক্ষতিগ্রস্ত হবেন বলে জানান একজন জুম চাষি। কারণ ওই সব এলাকায় এবার প্রথম দিকে অবৃষ্টির কারণে সঠিকভাবে বীজ বপন করতে পারেনি চাষিরা। সরকারি সাহায্যের দাবি জানান চাষিরা। ফলন বড় উপর জায়গায় ভালো হইতে পারে, সমান জায়গায় ভালো হইতে পারে। তো এই বছরের মধ্যে আছে জায়গা তো খারাপ হয়েছে, ভালো না। অন্য জায়গা জনটা ভালো আছে। তেলিয়ামুড়া বনেদি ক্লাব মধ্যে একটি অন্যতম হচ্ছে বুলেট ক্লাব। তেলিয়ামুড়া শহর এলাকায় বড় বাজেটের পুজোর মধ্যে বুলেট ক্লাব এবছর প্রায় 15 লক্ষ টাকার বাজেট রয়েছে। হাতে গোনা আর কটা দিন, তারপরেই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। প্যান্ডেলে প্যান্ডেল পুজো আয়োজকদের চরম ব্যস্ততা শুরু হয়েছে। অন্যান্য বছরের নেই এবারও তেলিয়ামুড়ার বনেদি ক্লাবগুলোর মধ্যে অন্যতম বুলেট ক্লাব। এবছরও শারদীয়া দুর্গোৎসবে ক্ষতি হয়েছে। তেলিয়ামুড়ার সব এলাকায় বড় বাজেটের পুজোগুলোর মধ্যে বুলেট ক্লাবও এটি। এবছর প্রায় 15 লক্ষ টাকার বাজেট তাদের। ড্রিমল্যান্ড থেকে সামনে রেখে ক্লাবে চলছে প্যান্ডেল প্রস্তুতি জোর কদমে। ক্লাবের সম্পাদক পার্থ সারদায় জানান এবছর ওনারা একটু ভিন্ন তাদের থিম বেছে নিয়েছেন। সে থিম নিয়ে ওনাদের পুজো, সেখানে থাকবে পাখির মুক্ত বিচরণ করার সুদৃশ্য চিত্র, যা দর্শনার্থীদের মন আকর্ষণ করবে। তিনি আশা ব্যক্ত করে বছর অনাবিল আনন্দ মানবেন পুজো পেলে আগত হাজার মানুষের সমাগম করবে তাদের পুজো প্যান্ডেলে। অনাবিল আনন্দে মাতবেন তেলিয়ামুড়া মহকুমা সহ গোটা খোয়াই জেলার দর্শনার্থীরা। তাদের এই আয়োজন প্রত্যক্ষ করে পশ্চিমবঙ্গের নদীপের শিল্পী সুধাংশু বণিক প্যান্ডেল তৈরি করেছেন। আলোকসজ্জায় রয়েছেন পশ্চিম বাংলার লোকনাথ ইলেকট্রিক এবং স্থানীয় মহায়া ডেকোরেটর। প্রতিমা তৈরি করছেন স্থানীয় শিল্পী নিটপাল। তাছাড়াও বুলেট ক্লাবের এবছরটাকে সামনে রেখে নানা সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রক্তদান শিবির এবং দুশো এলাকায় স্বাস্থ্য শিবির করছেন বলে জানান ক্লাব সম্পাদক পার্থ সারথী রায়। ক্লাব অন্য বছরের ন্যায় বছর আমরা দুর্গাপূজা নেমেছি। আমরা বুলেট ক্লাবের পক্ষ থেকে আমার পূজার বাজেট 15 লক্ষ টাকা। আমাদের পূজা থিম হচ্ছে এবার আমরা যে বর্তমান এই যে পরিবেশ নানানভাবে দূষিত হচ্ছে, তার জন্য আজকে যেমন পাখি পরিবেশনের কারণে পাখি ধরতে গেলে দেখাই যায়। পূজা প্যান্ডেল এবার মূল বিষয় হলো গ্লোবাল ওয়ার্মিং বা অন্য পরিবেশ বিষয়গুলো আছে, এটির কারণে এগুলো দেখা যায়। আমার হচ্ছে ড্রিমল্যান্ড, স্বপ্নের মধ্যে এরকম একটা পরিবেশ, সুন্দর পরিবেশ যেখানে থাকে না কোনো বায়ু দূষণ, যেখানে পাখি আপন মন খেলতে থাকে। এই বায়ু দূষণে যে প্রকৃতির যে খারাপ দিকগুলো এগুলো থাকবে না এই স্বপ্নের। রিপোর্ট ত্রিপুরা নিউজ। মহকুমার অন্তর্গত মনপাত এলাকার বাসিন্দা সুব্রত জেলার একমাত্র ফুটে 3 বছরের 8 মাসের যে শিশু সন্তান রয়েছে তার মৃত্যু হয় চিকিৎসার গাফিলতির কারণে বলে অভিযোগ শিশু সন্তানের পরিবারে। আবারও সংবাদ
ওয়ার্ডে একটি অসুস্থ শিশুকে অক্সিজেন দেওয়ার সময় অক্সিজেন সিলিন্ডার ফেটে যায়। এতে আতঙ্ক দেখা যায় গোমু জেলা হাসপাতাল চত্বরে। তার কিছুক্ষণের মধ্যে মূল ঘটনা রহস্য বেরিয়ে আসে গুঞ্জন গোমু জেলা হাসপাতাল জুড়ে। ঘটনার বিবরণে জানা যায় কাঠালিয়া মহকুমার অন্তর্গত মন পাথর এলাকার বাসিন্দা সুব্রত ত্রিপুরা। তার একমাত্র ফুটে 3 বছর 8 মাসের একটি শিশু সন্তান কয়েকদিন ধরে জ্বর থাকায় উন্নত চিকিৎসার জন্য মোদি জেলা হাসপাতালে নিয়ে আসে তার বাবা। বুধবার সন্ধ্যা শিশুটিকে শিশুর শরীর ঠান্ডা হতে থাকে, তখনই তৎক্ষণ স্বাস্থ্যকর্মী অক্সিজেন দিতে গেলে তখন ওই সিলিন্ডার ব্লাস্ট হয়। পরবর্তী সময় ওই সিলিন্ডারটি করে পুনরায় ফুটে শিশু সন্তানের মুখে লাগালে কয়েক মিনিটের মধ্যে তার মৃত্যু হয়। এতে করে কান্নার রোল পড়ে যায় পিতা মাতাকে শুরু করে তার আত্মীয় পরিজন মধ্যে। স্বাস্থ্যকর্মীদের কর্তব্যের গাফিলতির কারণে মৃত্যু হয় শিশুর বলেই অভিযোগ। কি হয়েছিল? কি নাম পাচ্ছি নাম আসলো? কোন নাম কি? বাড়ি কোথায়? বয়স কত? যখন আগুন লেগেছে তখন ছেলের মুখে অক্সিজেন ছিল তো লাগছে যে হয়ে গেছিল তখন জীবিত আসনি, ঠান্ডা আসলো। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। সম্পাদক ও কর্মীদের ব্যাপক পুলিশ অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ এলাকায় সিপিআই পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। নিউজ লিগের সম্পাদক, সাংবাদিক, প্রতিবেদক ও কর্মীদের উপর 3রা অক্টোবর ব্যাপক পুলিশ অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ এলাকা সিপিআই পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে রাজ্য সম্পাদক পার্থ কর্মারু বলেন, নিউজ ক্লিকের মুখ্য সম্পাদক রবির পুরায়স্ত ও প্রশাসনিক প্রধান অমিত চক্রবর্তীকে সত্তর মুক্তি দেওয়া ও সাংবাদিকদের মোবাইল, ল্যাপটপ সহ সমস্ত কাগজপত্র ফিরিয়ে দেবার পাশাপাশি সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেবার দাবি জানান। আপনারা জানেন যে গত 3রা অক্টোবর ব্রিটিশের কায়দায় নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার নিউজ ক্লিক ডিজিটাল স্বাধীন ও মুক্ত সংবাদ মাধ্যম তার উপরে যে হামলা করেছে, ভোর রাতে 70 জন সাংবাদিকের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে এবং মানবীয় ইউএপিএ আইনে নিউজ ক্লিকের যিনি মুখ্য সম্পাদক রবির পুরকায়স্ত এবং যিনি প্রশাসনিক প্রধান অমিত চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে। গত পরশু সিবিআই হানা দিয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য চরম দমনপীড়নের আশ্রয় গ্রহণ করা হয়েছে। সাংবাদিকদের ভয় দেখানো হচ্ছে। এই এত বড় হামলা ভারতবর্ষের ইতিহাসে বিরল এবং ঔপনিবেশিক যুগের কায়দায় নরেন্দ্র মোদী সরকার সংবাদ মাধ্যমের উপরে প্রতিবাদী কণ্ঠস্বরের উপরে হামলা নামিয়ে এনে। রিপোর্ট গোপন খবরের ভিত্তিতে রাজধানী রামনগর ফাঁড়ির পুলিশ অভিযানে প্রগতি রোড এলাকায় ই রিক্সা করে উদ্ধার করে 760টি বোতলের বিভিন্ন ব্র্যান্ডের লিথিয়াম মদ। আটক করা হয় 2 জনকে। গোপন খবরের ভিত্তিতে রামনগর ফাঁড়ির ওসি রাকেশ বৈদ্য এবং সাব ইন্সপেক্টর মামুন কাজী সঙ্গে অন্য স্টাফ গোপন ভিত্তিতে প্রগতি থেকে একটা প্রথম গাড়ি ধরা হয়। নম্বর TR1G 425। তো ওই গাড়িতে খবর ছিল কিছু মানে ইলিগেলি ফরেন লিকার নিয়ে তো সেগুলো লেট করে ওই গাড়িকে ডিটেন করা হয়। তো ডিটেন করার পর ওই গাড়িতে সাগরে মানে ফরেন লিকার বোতল রিকভারি করা টোটাল 706 বাজার আনুমানিক লোক প্রায় 2.2 লাখ। 2 জন লোককে ধরা হয় কাজল ধারা
উৎসব মানে নতুন জামা কাপড়, আনন্দ। মহাকরণ কর্মচারী ত্রাণ ও কল্যাণ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার বস্ত্র বিতরণ করা হয় মহারণে থাকা সাপকর্মীদের মধ্যে। শারদীয় উৎসবের উপলক্ষে সবাইকে স্টেট ব্যাংক ইন্ডিয়ার আমাদের সেক্রেটারি ব্রাঞ্চ স্টেট ব্যাংক ইন্ডিয়া বিভিন্নভাবে আমরা ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি আমরা অংশগ্রহণ করে থাকি। তো এবার আমাদের সাধারণ শাখায় এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে বস্ত্র বিতরণ সবাই কর্মীর মধ্যে। এটাতে উৎসাহ হয়ে আমিও বললাম ঠিক আছে আমরা এই অনুষ্ঠানটাতে পার্টিসিপেট করবো। তো এই অনুষ্ঠানটাতে পার্টিসিপেট করে আমার খুব আনন্দ লাগছে যাতে আমরা এই সাধারণীদেরকে যাতে মানে আমাদের সঙ্গে করতে পারি, যে তার পুজোতে নতুন কোনো একটা করতে পারি, সেইটাকে আমিও আরো সুন্দরভাবে সংগঠিত করা যায় এদের অংশগ্রহণ করেছি। তো এই উদ্যোগটার জন্য কর্মচারী ত্রাণ সমিতি আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগে গ্রহণ করার জন্য। আর আজকের এই সবাই উপস্থিতি কর্মচারী এবং সবাই কর্মচারী যারা আছেন তাদেরকে আমাদের স্টেট ব্যাংকের তরফে সবাইকে ধন্যবাদ জানাই। এখনকার মতো আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ট্রিপল নিউজ 8 এর পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। ট্রেন পরিষেবা রাজ্যে আগামী দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে লক্ষ্যমাত্রা সেটা ধীরে ধীরে পূরণ হবে। প্রতি ক্ষেত্রে যাতে রাজ্যের মানুষকে ভালো পরিষেবা দেওয়া যায় সেদিকে নজর থাকবে। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে একথা বললেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মানুষের প্রয়োজনে পরিবেশকে সুস্থ, সুন্দর, নির্মল রাখার জন্য পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ড এলাকায় পাবলিক টয়লেটের উদ্বোধন হয় মেয়রের হাত ধরে। পরিবহন দপ্তরের উদ্যোগে পূর্ব ঘোষণা অনুযায়ী আগরতলা বিমানবন্দরে ইউনিফর্ম বিতরণ করলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিমানবন্দরের অধিকর্তা কেএসি মিনা সহ অন্যান্যরা প্রায় ৩০০ জন অটো চালকদের মধ্যে এই ইউনিফর্ম বিতরণ করেন। পুলিশের অনুমতি নিয়ে বীরচন্দ্র মনু বন্ধ অফিস খুলতে গিয়ে বেশ কয়েকজন সিপিআইএম নেতাকর্মী দুষ্কৃতীদের হাতে শহীদ হন। সেই ঘটনাকে স্মরণ রেখে আজ শহীদদের প্রতি বছরই সেখানে শ্রদ্ধা জানিয়ে আসছে সিপিআইএম। এবছর ৩৬তম শহীদান দিবস বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। তেলিয়ামুড়া মহকুমার কাকড়াছড়া এডিসি ভিলেজ, নোনাছড়া এডিসি ভিলেজের বিভিন্ন গ্রামে জুমিয়াদের অভিযোগ এবছর দেখা যাচ্ছে জুমে তিলের ফলন ভালো হয়নি। তেলিয়ামুড়ার বনেদি ক্লাবগুলোর মধ্যে একটি অন্যতম হচ্ছে বুলেট ক্লাব। তেলিয়ামুড়া শহর এলাকায় বড় বাজেটের পুজোগুলোর মধ্যে বুলেট ক্লাব একটি। এবছর প্রায় ১৫ লক্ষ টাকার বাজেট রয়েছে তাদের। মহকুমার অন্তর্গত মনপাথর এলাকার বাসিন্দা সুব্রত ত্রিপুরার একমাত্র ফুটফুটে ৩ বছরের ৮ মাসের যে শিশু সন্তান রয়েছে তার মৃত্যু হয় চিকিৎসার গাফিলতির কারণে বলে অভিযোগ শিশু সন্তানের পরিবারে। নিউজ ক্লিকের সম্পাদক ও কর্মীদের ব্যাপক পুলিশ অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ এলাকায় সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
গোপন খবরের ভিত্তিতে রাজধানীর রামনগর ফাঁড়ির পুলিশ অভিযানে নেমে প্রগতি রোড এলাকায় একটি ই রিক্সা আটক করে উদ্ধার করে 760টি বোতলের বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদ। আটক করা হয় দুজনকে। উৎসব মানেই নতুন জামা কাপড়, আনন্দ। মহাকরণ কর্মচারী ত্রাণ ও কল্যাণ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার বস্ত্র বিতরণ করা হয় মহাকরণে থাকা সাফাই কর্মীদের মধ্যে। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এ। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। ট্রেন পরিষেবা রাজ্যে আগামী দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে লক্ষ্যমাত্রা সেটা ধীরে ধীরে পূরণ হবে। প্রতি ক্ষেত্রে যাতে রাজ্যের মানুষকে ভালো পরিষেবা দেওয়া যায় সেদিকে নজর থাকবে। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে একথা বললেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আগরতলা থেকে যেন সরাসরি মুম্বাই যেতে পারে, কারণ এয়ারপোর্টে বিমানের মাধ্যমে ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি পায় মাঝে মাঝে। তাই রেলের মাধ্যমে যাতে মানুষ সেই সুবিধা নিতে পারে মুম্বাই পর্যন্ত, কারণ প্রতিনিয়ত চিকিৎসা পরিষেবা বলুন, পড়াশোনা বলুন, ব্যবসা বাণিজ্য বলুন, ভ্রমণ বলুন, রাজ্যের সঙ্গে মুম্বাইয়ের একটা যোগাযোগ রয়েছে। তো কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে আমি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুজনেই আমরা দাবি করেছিলাম, এবং মাননীয় কেন্দ্রীয় রেল দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি গত প্রায় সপ্তাহখানেক আগে ঘোষণা দিয়েছেন, আমাদের কাছে সার্কুলার এসছে যে আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস যা মুম্বাই সরাসরি যাবে 2 দিন 7 ঘন্টা, অর্থাৎ 55 ঘন্টা সময় লাগবে। এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা, রাজ্যবাসীর কাছে একটা বাড়তি পাওনা, যেটা আমরা দাবি করেছিলাম সেটা আমাদের পূরণ হয়েছে। তার বাইরে আমরা আরও কিছু দাবি করেছি, যেটা আগামী দিনে আমরা আশা করি সফল করবেন মাননীয় রেলমন্ত্রী। তারই পরিপ্রেক্ষিতে যেটা ঘোষণা হয়েছে, আগামী 15 অক্টোবর আমাদের রাজ্য থেকে অফিসিয়ালি এই লোকমান্য তিলক এক্সপ্রেস মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে, সেটা সরকারিভাবে চলাচল শুরু করবে। যেটা বলে গেছেন আমাদের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের যিনি জেনারেল ম্যানেজার, উনি গত পরশুদিন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার সঙ্গে দেখা করেছেন মহাকরণে, এবং উনি সেটা আমাদেরকে বলে গেছেন। আগামী 15 তারিখ আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস মুম্বাইয়ের উদ্দেশ্যে সেটা অফিসিয়ালি তার যাত্রা শুরু করবে। মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবে এবং কেন্দ্রীয় মন্ত্রী ভার্চুয়ালি সেটা উদ্বোধনে সেখানে করবে। আমরা আশা করব আগামী দিনে পরিবহন ব্যবস্থা, আমাদের যে হীরা মডেল আমরা বলে থাকি, সেই পরিবহন ব্যবস্থা, এই ট্রেন পরিষেবা আগামী দিনে উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে, এবং প্রতিটি ক্ষেত্রে রাজ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে আমাদের লক্ষ্যমাত্রা সেটা আমরা ধীরে ধীরে পূরণ হবে। দুর্গাপূজার আগে এটা কি মানে রাজ্যবাসীর একটা উপহার বলে? নিশ্চয়ই, কারণ ঘোষণা হয়েছে তার 1 সপ্তাহের মধ্যে বা 10 দিনের মধ্যে চলাচল শুরু হয়ে যাবে। এটা রাজ্যবাসীর কাছে দুর্গাপূজার প্রাক্কালে একটা বিশেষ উৎসবের, সেটা আমরা বলবো গিফট বা সুন্দর। এবং আগামী দিনে শুধু এটা নয়, প্রতিটা ক্ষেত্রে রাজ্যবাসী আমরা চাই রাজ্যের মানুষ ভালো থাকুক, স্বাচ্ছন্দ্যে থাকুক, এবং প্রতিটা ক্ষেত্রে যেন আমরা রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। মানুষের প্রয়োজনে পরিবেশকে সুস্থ, সুন্দর, নির্মল রাখার জন্য পুর নিগমের 39 নম্বর ওয়ার্ড এলাকায় পাবলিক টয়লেটের উদ্বোধন হয় মেয়রের হাত ধরে। মানুষের প্রয়োজনে পরিবেশকে সুস্থ, সুন্দর, নির্মল রাখার জন্য স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে তৈরি করা হচ্ছে কমিউনিটি টয়লেট। জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন এলাকায় তৈরি করা হচ্ছে এই ধরনের টয়লেট, যাতে অস্বাস্থ্যকর পরিবেশ না থাকে। বুধবার পুর নিগমের 39 নম্বর ওয়ার্ড এলাকায় পাবলিক টয়লেটের উদ্বোধন হয়। বৃহস্পতিবার সূচনা হয় আরও 3 কমিউনিটি টয়লেটের। এদিন পুর নিগমের 12 নম্বর ওয়ার্ডে 3টি টয়লেটের উদ্বোধন হয়। প্রথমে রাধানগর রাধা মাধব ক্লাব সংলগ্ন এলাকায় উদ্বোধন হয় কমিউনিটি টয়লেটের। পরে কাঁঠালতলি সহ আরও 2 জায়গায় উদ্বোধন হয় 2টি টয়লেটের।
এবং প্রতিটির ক্ষেত্রে ব্যয় হয় প্রায় 14 লক্ষ টাকা। ক্রমে বিভিন্ন ওয়ার্ডে এবং বস্তি এলাকা যেখানে প্রয়োজন আছে আমাদের কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করা হয়েছে আগরতলা পৌর নিগম থেকে, যা স্বচ্ছ ভারতের মিশনে অন্তর্ভুক্ত। আমাদের মোদীজিও চাইছেন, ভারতের প্রধানমন্ত্রী যশস্বী মোদীজি, যে প্রত্যেকটি বাড়িতে যে শৌচালয় হয়, প্রত্যেকটি বস্তিতে যাতে শৌচালয় তৈরি করা হয় পাকা। সেই হিসাবে আমাদের আগরতলা পৌর নিগম বিভিন্ন ওয়ার্ডে গতকালকে আমরা বেলতলি কালীবাড়ি একটা টয়লেট করেছি, উদ্বোধন করেছি। আজকে রাধানগর এই বস্তি এলাকার দুটো এবং কাঁঠালতলি এলাকা আরও একটি আমরা টয়লেট করব, ওপেন করব। শারীরিকভাবে আমরা চাইছি আগরতলা শহরে কোনো জায়গাতে, কোনো বস্তি এলাকায় কোনো জায়গাতে যাতে কাঁচা পায়খানা বা কাঁচা কিছু টয়লেট না থাকে। সেই ব্যবস্থা, সেই পরিবেশকে সুন্দর রাখার জন্য, সুস্থ রাখার জন্য আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি। আগামী দিনও আরও বিভিন্ন ওয়ার্ডে যেখান থেকে দাবি আসবে আমরা। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। পরিবহন দপ্তরের উদ্যোগে পূর্ব ঘোষণা অনুযায়ী আগরতলা বিমানবন্দরে ইউনিফর্ম বিতরণ করলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিমানবন্দরের অধিকর্তা কে.সি. মিনা সহ অন্যান্যরা প্রায় 300 জন অটো চালকদের মধ্যে এই ইউনিফর্ম বিতরণ করেন। পরিবহন দপ্তরের দায়িত্ব গ্রহণ করার পর প্রায়ই খবরের কাগজে দেখতাম যে এয়ারপোর্টের যে প্রিপেড অটো সার্ভিস সেটা মুখ থুবড়ে পড়ে আছে, এবং বাইরে থেকে যারা ত্রিপুরা রাজ্যে আসেন, রাজ্যের মানুষ বলুন, টুরিস্ট বলুন, বিভিন্ন অফিসার বলুন, প্রতিটা ক্ষেত্রে ফ্লাইট যখন ল্যান্ড করে এয়ারপোর্টের ভেতরে যখন আসেন একটা ইমপ্রেশন হয় যে সুন্দর এয়ারপোর্ট, নতুন এয়ারপোর্ট। কিন্তু এয়ারপোর্ট থেকে যখন বাইরে বেরোন তখনই একটা ক্রিটিসিজম বা একটা সমালোচনা প্রায়ই খবরের কাগজের মধ্যে বা মানুষের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পেতাম। কেউ বলছে যে দাদা এটা একটু নজর দিন, সংবাদপত্র সেটাকে ক্রিটিসিজম করছে, অফিসারদের মধ্যে আলোচনা হচ্ছে যে আগরতলা 520 কোটি টাকা ব্যয় করে কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সেরা এয়ারপোর্ট আমাদেরকে উপহার দিয়েছে, অথচ এয়ারপোর্টের বাইরের যে সিস্টেমটা সেটা রাজ্য সরকার সামাল দিতে পারছে না বা মানুষকে সুন্দরভাবে পরিষেবা দিতে পারছে না। আমি সেক্রেটারি এবং কমিশনার সাহেবকে ডেকে যখন জানতে চাইলাম, আমাকে ব্রিফ করা হলো যে 2022 সালে এই অটো পরিষেবা চালু হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে সেটাকে আমরা কন্টিনিউ করতে পারিনি সঠিকভাবে। সেক্রেটারি সাহেব এবং কমিশনার সাহেবকে যখন বললাম যে আপনারা আবার মিটিং করুন, অসুবিধাটা কোন জায়গায় সেটা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একের পর এক মিটিং সংগঠিত হচ্ছিল কিন্তু কোনো সুরাহা হচ্ছিল না। মিটিংয়ে এসে কথা দিয়ে যাচ্ছে যে না এখন থেকে আমরা সঠিকভাবে করব, কিন্তু 3 দিন বাদে, 4 দিন বাদে, 5 দিন বাদে আবার দেখা যায় সংবাদপত্রে সেই নেগেটিভ ক্রিটিসিজম, সেই জিনিসগুলো আবার বেশি উঠছে। তারপর আমি নিজের উদ্যোগী হয়ে সেক্রেটারি এবং কমিশনারকে ডেকে যে আমি তাদের মিটিংয়ে থাকবো, তাদের প্রতিনিধিমূলক একটা মিটিং আয়োজন করুন এবং সেটা এয়ারপোর্টের ভেতরেই হবে। আমরা মিটিংয়ে বসলাম, আলোচনা হলো, সম্মতি প্রকাশ করলেন অটো ভাইয়েরা যে আমরা এখন থেকে সুন্দরভাবে সিস্টেম মেনে করব। তাদের কিছু দাবি দেওয়াও সেখানে ছিল বা আছে। আমরা খুশি হলাম এবং পরবর্তী সময়ে আবার একটা সুন্দরভাবে আমরা শুরু করার জন্য আগ্রহ প্রকাশ করলাম। কিন্তু তারপরেও আমাদের আশানুরূপ হচ্ছিল বা যে সমালোচনাটা আমরা বন্ধ করতে চাইছিলাম সেই জিনিসটা বন্ধ হচ্ছিল। আবার সংবাদপত্রে 2 দিন 3 দিন বাদে বাদে সেখানে
সে ক্রিটিসিজম বা সমালোচনা হচ্ছিল। তো স্বাভাবিকভাবেই এটা দপ্তরের মন্ত্রী হিসাবে বা দপ্তরের যিনি সেক্রেটারি রয়েছেন, কমিশনার রয়েছেন, তাদের পক্ষে এটা শুভকর না। এবং রাজ্যের একজন বড় আমলা আমাকে যখন একদিন বললেন যে सर आप इसको थोड़ा देखिए, क्योंकि मैं एक दिन अपने एक रिलेटिव को छोड़ने के लिए गया था एयरपोर्ट में, मैं देखा रास्ते में बहुत सारे लोग बैग लेके आके खड़े हैं। मैंने जब पूछा इन लोगों से, अपना परिचय ना देते हुए इन लोगों ने मुझे काफी ऑटो ड्राइवर के खिलाफ काफी जाके बातें बोली। आप थोड़ा देखिए, आप इनिशिएटिव लीजिए, क्योंकि सरकार नाम का कोई चीज हमारे स्टेट में है, ऐसे नहीं चलेगा। আমি এটাকে ব্যক্তিগতভাবে নিলাম। জিনিসটা বেরিয়ে চলছিল দিনের পর দিন, এত সুন্দরভাবে কথা হলো, আলোচনা হলো, মিটিং হলো, কিন্তু তারপরেও তাদের তরফ থেকে কোনো সুরাহার কোনো মানসিকতা নেই, সেটা করতে দেওয়া যাবে না। এবং আজকে যারা আপনারা এখানে উপস্থিত আছেন, আপনাদের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা যখন দ্বিতীয়বার মিটিংয়ে বসলাম একই জায়গায়, সেই মিটিংয়ে একটা সুরাহা বা ফলাফল সেখান থেকে বেরিয়ে এলো। আপনারাও রাজি হলেন যে না, এখন আমরা সরকারের কথা মেনে, সরকারের গাইডলাইন মেনে আমরা কাজ করব। আপনাদেরও দাবি দেওয়া ছিল এবং আমাদের থেকে অনেকগুলো প্রস্তাব আমরা দিয়েছি। আমাদের প্রথম প্রস্তাব যেটা ছিল বা আপনাদের থেকে যা ছিল, যে এয়ারপোর্টের আমাদের প্রিপেড যে কাউন্টার, সেখান থেকে মাইকিং সহযোগে আমাদের অটো চালক যারা আছেন বা অটো যারা আছেন তাদের মধ্যে স্টিকার লাগানো হবে এবং মাইকিং সহযোগে অ্যানাউন্সমেন্ট করা হবে আমাদের ভলান্টিয়ার নিয়োগ করে। আমরা ভলান্টিয়ার নিয়োগ করলাম 6 জনকে, তাদেরকে আমরা বেতন দেব। আমরা এই 6 জন ভলান্টিয়ার, প্যাসেঞ্জার আসবে, তাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলবে, তাদেরকে অটো পর্যন্ত নিয়ে যাবে। আপনাদের দায়িত্ব হচ্ছে অটো চালিয়ে আপনাদের তার গন্তব্যস্থলে ওই প্যাসেঞ্জারকে পৌঁছে দেওয়া। টানা হেঁচড়া করা নয়, ধাক্কা দিয়ে গাড়িতে বসিয়ে দিলাম সেটা নয়, মারপিট করা নয়, এটা শোভা পায় না। কারণ আমাদের এটা আগামী কিছুদিনের মধ্যে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। পুলিশের অনুমতি নিয়ে বীরচন্দ্র মনু বন্ধ অফিস খুলতে গিয়ে বেশ কয়েকজন সিপিআইএম নেতাকর্মী দুষ্কৃতীদের হাতে শহীদ হন। সেই ঘটনাকে স্মরণ রেখে আজ শহীদদের প্রতি বছরই সেখানে শ্রদ্ধা জানিয়ে আসছে সিপিআইএম। এবছর 36তম শহীদান দিবস বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। 1988 সালের 12 অক্টোবর, তখন রাজ্যে কংগ্রেস TUJS জোট রাজত্ব। সেদিন পুলিশের অনুমতি নিয়ে বীরচন্দ্র মনু বন্ধ অফিস খুলতে গিয়েছিলেন সিপিআইএম নেতাকর্মীরা। দেখা যায় অভিযোগ তখনই দুষ্কৃতিকারীরা তাদের উপর আক্রমণ করে। বর্বরোচিত আক্রমণে শহীদ হন সিপিআইএম এর নেতা শ্রীদাম পাল সহ আরো 13 জন। এদের মধ্যে 2 জন ছিলেন দেহরক্ষী। সেই ঘটনাকে স্মরণ করে শহীদদের প্রতি বছর শ্রদ্ধা জানিয়ে আসছে সিপিআইএম। এবছর 36তম শহীদান দিবস বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এদিন রাজধানীর সিপিআইএম রাজ্য দফতরে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীয় সদস্য পবিত্র কর, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ আরো অন্যান্যরা। আজকে পূর্বতন বিরোধীয় মহকুমার বীরচন্দ্র মনু শহীদান দিবস, এটা 35 বছর পার করে আজকে 36 বছরে পড়ল। সুতরাং মানুষ জানে 1988 সালে এই 12 অক্টোবর ব্রজমোহন জামাতিয়া পতাকাটা উত্তোলন করেছিলেন। আমাদের খুব প্রয়াত হয়েছে কিছুদিন আগে। এরপরে ডিল আরম্ভ হয়ে পুলিশ থেকে অনুমতি নেওয়া হয়েছিল এবং দেখা গেল পুলিশ এর সামনে পুলিশ প্রথম গুলি চালালো। তারা এসে এভাবে আক্রমণ করলো, সেখানে আমাদের জেলা পরিষদের সদস্য ছিলেন শ্রীদাম পাল
সহ 12 জন আমাদের পার্টি নেতা কর্মী কে খুন করে নৃশংসভাবে 2 জন দেহরক্ষী হয়েছিল, এই 13 জন খুন হয়ে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার কাকড়াছড়া এডিসি ভিলেজ, নোনাছড়া এডিসি ভিলেজের বিভিন্ন গ্রামে জমিয়াদের অভিযোগ এবছর দেখা যাচ্ছে জুমে তিলের ফলন ভালো হয়নি। বর্তমানে তিলের চাষ চোখে পড়ে না বললেই চলে, যার ফলস্বরূপ যেমন তিলের চাহিদা কমে গেছে তেমনি তিল পাওয়াও মুশকিল হয়ে গেছে। সমতলে তো তিলের চাষ নেই বললেও চলে, তবে এখনো তেলিয়ামুড়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে চোখ রাখলে কিছু কিছু জায়গায় জুম চাষের মধ্যে তিলের ফলন লক্ষ্য করা যায়। তেলিয়ামুড়া মহকুমার কাকড়াছড়া এডিসি ভিলেজে, নোনাছড়া এডিসি ভিলেজের বিভিন্ন গ্রামে জমিয়ারা এখনো অর্থকরী ফসল জুম চাষের মধ্যে তিলের চাষ করে যাচ্ছে। কিছু কিছু জমিয়ারা এই তিল চাষ করে এই তিলকে বাজারজাত করে সংসারে ভরণ পোষণ করে যাচ্ছে বলে প্রতি বছর জানা যায়। এক জুম চাষে সে তিলের ফলন সম্পর্কে বলতে গিয়ে বলেন, এই বছরের যারা জুম চাষ করছে এটা কয়েকটা জায়গাত বালা আছে, এখানে ফসল ভালো হইব। যদি জায়গা খারাপ হলে ফসল কম হইব। তিলটা কি কি কাজে লাগে? তিলটা কাজও লাগে, বিভিন্ন কাজ লাগে। তেল খাওয়ান যায়, এটা দাম বেশি। এটা আমরা ত্রিপুরা লোক খাই না, কিন্তু এটা আমরা আবিষ্কার করে আমরা খাওয়ান পাই না, এটা খাওয়ান হয় না, অন্য দেশের জাল। প্রতি বছরই জুমের একটা অংশে তিলের চাষ করে থাকেন। যদি জুম চাষের উপযুক্ত জায়গা হয় তাহলে জুমে তিলের ফলন ভালো হয়, কিন্তু কিছু কিছু জায়গায় এবছর জুমে তিলের ফলন ভালো হয়নি। যে সকল জুম চাষি এবছর তিলের উপর নির্ভরশীল করে এবছর ওনারা ক্ষতিগ্রস্ত হবেন বলে জানান একজন জুম চাষি। কারণ ওই সকল এলাকায় এবার প্রথম দিকে অনাবৃষ্টির কারণে সঠিক সময়ে বীজ বপন করতে পারেনি জুম চাষিরা। সরকারি সাহায্যের দাবি জানান জুম চাষিরা। ফলন সময় এটা বছরের মধ্যে উপর জায়গায় ভালো হইতে পারে, সমান জায়গায় ভালো হইতে পারে। তো এই বছরের মধ্যে দুই বাটান আছে। জায়গাটাও তিল খারাপ হয়েছে, ভালো না। অন্য জায়গাটা কয়েকজনটা ভালো আছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়ার বনেদি ক্লাব গুলোর মধ্যে একটি অন্যতম হচ্ছে বুলেট ক্লাব। তেলিয়ামুড়া শহর এলাকায় বড় বাজেটের পুজোগুলোর মধ্যে বুলেট ক্লাব একটি। এবছর প্রায় 15 লক্ষ টাকার বাজেট রয়েছে তাদের। হাতে গোনা আর কটা দিন, তারপরই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। প্যান্ডেলে প্যান্ডেলে পুজো আয়োজকদের চরম ব্যস্ততা শুরু হয়ে গেছে। অন্যান্য বছরের ন্যায় এবছরও তেলিয়ামুড়ার বনেদি ক্লাবগুলোর মধ্যে একটি অন্যতম বুলেট ক্লাব এবছরও শারদীয়া দুর্গোৎসবে ব্রতী হয়েছে। তেলিয়ামুড়া শহর এলাকায় বড় বাজেটের পুজোগুলোর মধ্যে বুলেট ক্লাবও একটি। এবছর প্রায় 15 লক্ষ টাকার বাজেট তাদের। ড্রিমল্যান্ড থিমকে সামনে রেখে ক্লাবে চলছে প্যান্ডেল প্রস্তুতির জোর কদমে। ক্লাবের সম্পাদক পার্থসারথী রায় জানান, এবছর ওনারা একটু ভিন্ন স্বাদের থিম বেছে নিয়েছেন। সে থিম নিয়ে ওনাদের পুজো, সেখানে থাকবে পাখিদের মুক্ত বিচরণ করার সুদৃশ্য চিত্র, যা দর্শনার্থীদের মন আকর্ষণ করবে। তিনি আশা ব্যক্ত করেন এবছর অনাবিল আনন্দে মাতবেন পুজো প্যান্ডেলে আগত হাজার হাজার মানুষের সমাগম ঘটবে তাদের পুজো প্যান্ডেলে। অনাবিল আনন্দে মাতবেন তেলিয়ামুড়া মহকুমা সহ গোটা খোয়াই জেলার দর্শনার্থীরা। তাদের এই আয়োজন প্রত্যক্ষ করে পশ্চিমবঙ্গের নবদ্বীপের শিল্পী সুধাংশু বণিক প্যান্ডেল তৈরি করেছেন। আলোকসজ্জায় রয়েছেন পশ্চিম বাংলার লোকনাথ ইলেকট্রিক এবং স্থানীয় মহামায়া ডেকোরেটর। প্রতিমা তৈরি করছেন স্থানীয় শিল্পী নিতিন পাল। তাছাড়াও বুলেট ক্লাবের এবছর পূজাকে সামনে রেখে নানান সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রক্তদান শিবির এবং দুষ্কি এলাকায় স্বাস্থ্য শিবির করেছেন বলে জানান ক্লাব সম্পাদক পার্থসারথী রায়। আমরা বুলেট ক্লাব অন্যান্য বছরের ন্যায় এবছর আমরা দুর্গাপূজায় নেমেছি আমরা।
আমরা বুলেট ক্লাবের পক্ষ থেকে রাজ্যবাসীকে শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। এবছর আমাদের পূজার বাজেট 15 লক্ষ টাকা। আমাদের পূজার থিম হচ্ছে এবার আমরা যে বর্তমান এই যে পরিবেশ নানানভাবে দূষিত হচ্ছে, তার জন্য আজকে যেমন পরিবেশ দূষণের কারণে পাখি বলতে গেলে দেখাই যায়। আমাদের পূজা প্যান্ডেলের এবার মূল থিমটাই হলো এই যে গ্লোবাল ওয়ার্মিং বা অন্যান্য পরিবেশ দূষণ যেসব বিষয়গুলো আছে, এটির কারণে এই পাখিগুলো দেখা যায় না। এখন আমাদের থিমটি হচ্ছে ড্রিম ল্যান্ড, স্বপ্নের মধ্যে এরকম একটা পরিবেশ, সুন্দর পরিবেশ যেখানে থাকবে না কোনো বায়ু দূষণ, যেখানে পাখিরা আপন মনে খেলতে থাকবে। এই বায়ু দূষণের ফলে যে প্রকৃতির যে খারাপ দিকগুলো এগুলো থাকবে না এই স্বপ্নের ল্যান্ড। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মহকুমার অন্তর্গত মনপাথর এলাকার বাসিন্দা সুব্রত ত্রিপুরার একমাত্র ফুটফুটে 3 বছরের 8 মাসের যে শিশু সন্তান রয়েছে তার মৃত্যু হয় চিকিৎসার গাফিলতির কারণে বলে অভিযোগ শিশু সন্তানের পরিবারের। আবারও সংবাদ শিরোনামে উঠল গোমতী জেলার হাসপাতাল। জানা যায় গোমতী জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে একটি অসুস্থ শিশুকে অক্সিজেন দেওয়ার সময় অক্সিজেন সিলিন্ডার ফেটে যায়। এতে আতঙ্ক দেখা যায় গোটা গোমতী জেলা হাসপাতাল চত্বরে। তার কিছুক্ষণের মধ্যেই মূল ঘটনার রহস্য বেরিয়ে আসতেই গুঞ্জন গোমতী জেলা হাসপাতাল চত্বরে। ঘটনার বিবরণে জানা যায় কাঠালিয়া মহকুমার অন্তর্গত মনপাথর এলাকার বাসিন্দা সুব্রত ত্রিপুরা তার একমাত্র ফুটফুটে 3 বছরের 8 মাসের একটি শিশু সন্তান কয়েকদিন ধরে জ্বর থাকায় উন্নত চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে তার বাবা মা এবং বুধবার সন্ধ্যা নাগাদ শিশুটির শরীর ঠান্ডা হতে থাকে। তখনই তৎক্ষণাৎ স্বাস্থ্যকর্মী অক্সিজেন দিতে গেলে তখন ওই সিলিন্ডার ব্লাস্ট বাড়ে। পরবর্তী সময়ে ওই সিলিন্ডারটি ঠিক করে পুনরায় ফুটফুটে শিশু সন্তানটির মুখে লাগালে কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। এতে করে কান্নার রোল পড়ে যায় পিতামাতা থেকে শুরু করে তাদের আত্মীয় পরিজনদের মধ্যে। স্বাস্থ্যকর্মীদের কর্তব্যের গাফিলতির কারণেই মৃত্যু হয় শিশুর বলেই অভিযোগ। কি হয়েছিল? কি নাম বাচ্চা, কি নাম আসলো? কোন নাম কি? বাড়ি কোথায়? বয়স কত? হ্যাঁ, যখন আগুন লেগেছে তখন আপনার ছেলের মুখে অক্সিজেন লাগান না ছিল তো? ও লাগাইতো যে ফাইটটা গেছিল গা। তো তখন কি আপনার ছেলে জীবিত আসলো নি? গোয়া ঠান্ডা আসলো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিউজ ক্লিকের সম্পাদক ও কর্মীদের ব্যাপক পুলিশ অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ এলাকায় সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। নিউজ ক্লিকের সম্পাদক, সাংবাদিক, প্রতিবেদক ও কর্মীদের উপর 3রা অক্টোবর ব্যাপক পুলিশ অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ এলাকায় সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে রাজ্য সম্পাদক পার্থ কর্মকারু বলেন, নিউজ ক্লিকের মুখ্য সম্পাদক প্রবীর পুরকায়স্থ ও প্রশাসনিক প্রধান অমিত চক্রবর্তীকে অতি সত্বর মুক্তি দেওয়া ও সাংবাদিকদের মোবাইল ফোন, ল্যাপটপ সহ সমস্ত কাগজপত্র ফিরিয়ে দেবার পাশাপাশি সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবার দাবি জানান। আপনারা জানেন যে গত 3রা অক্টোবর ব্রিটিশের কায়দায় নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার নিউজ ক্লিক ডিজিটাল স্বাধীন ও মুক্ত যে সংবাদ মাধ্যম তার উপরে যে হামলা করেছে, ভোর রাতে 70 জন সাংবাদিকের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে এবং দানবীয় ইউএপিএ আইনে নিউজ ক্লিকের যিনি মুখ্য সম্পাদক প্রবীর পুরকায়স্থ এবং যিনি প্রশাসনিক প্রধান অমিত চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে। গত পরশুদিনও সিবিআই হানা দিয়েছে
এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্যে চরম দমন পীড়নের আশ্রয় গ্রহণ করা হয়েছে। সাংবাদিকদের ভয় দেখানো হচ্ছে। এই এত বড় হামলা ভারতবর্ষের ইতিহাসে বিরল এবং ঔপনিবেশিক যুগের কায়দায় নরেন্দ্র মোদী সরকার সংবাদ মাধ্যমের উপরে, প্রতিবাদী কণ্ঠস্বরের উপরে এই হামলা নামিয়ে এনেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গোপন খবরের ভিত্তিতে রাজধানীর রামনগর ফাঁড়ির পুলিশ অভিযানে নেমে প্রগতি রোড এলাকায় একটি ই রিক্সা আটক করে উদ্ধার করে 760টি বোতলের বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদ। আটক করা হয় দুজনকে। অ্যাকচুয়ালি গোপন খবরের ভিত্তিতে রামনগর ফাঁড়ির ওসি রাকেশ বৈদ্য এবং সাব ইন্সপেক্টর মামুন কাজী সঙ্গে অন্য স্টাফ গোপন খবরের ভিত্তিতে প্রগতি রোড থেকে একটা টমটম গাড়ি ধরা হয়। টমটম গাড়ির নম্বর TR01G4215। তো ওই গাড়িতে খবর ছিল যে কিছু লোক ইলিগেলি ফরেন লিকার নিয়ে যাওয়ার কথা। তো সেই অনুযায়ী রেড করে ওই গাড়িটাকে ডিটেন করা হয়। তো ডিটেন করার পর ওই গাড়িতে সার্চ করে প্রচুর পরিমাণে ফরেন লিকার বোতল রিকভারি করা হয়। টোটাল বোতল 760। এগুলোর বাজার আনুমানিক মূল্য প্রায় 2.5 লাখ। এই দুজন লোককে আটক করা হয়, কাজল চন্দ্র দাস এবং নয়ন দাস। ওদের বাড়ি কালিকাপুর। মোস্ট প্রবলি ওরা কালিকাপুরে নিয়ে যাওয়ার কথা ছিল। তবু আমরা বিষয়টা ভেরিফাই করে দেখছি। এই ধরনের রেড তো আমাদের প্রতিনিয়তই চলছে, তবে এইভাবে লার্জ স্কেলে নিয়ে যাওয়াটা একটা ভীষণ উদ্বেগের ম্যাটার। তো তার জন্য আমরা সজাগ থাকবো, যাতে এই ধরনের ইনফরমেশান সবার কাছে সহযোগিতা আমরা চাই, যে কোনো ইনফরমেশান থাকলে আমাদেরকে জানাতে। উৎসব মানেই নতুন জামা কাপড়, আনন্দ। মহাকারণ কর্মচারী ত্রাণ ও কল্যাণ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার বস্ত্র বিতরণ করা হয় মহাকরণে থাকা সাফাই কর্মীদের মধ্যে। সবাইকে শারদীয় দুর্গোৎসবের উপলক্ষে সবাইকে আমার প্রণাম। অ্যাকচুয়ালি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের নিউ সেক্রেটারি ব্রাঞ্চ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রত্যেক বিভিন্নভাবে আমাদের ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিতে আমরা অংশগ্রহণ করে থাকি। তো এবার আমাদের মহাকরণ শাখায় এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে বস্ত্র বিতরণ করবে সাফাই কর্মীদের মধ্যে। তো এটাতে উৎসাহিত হয়ে আমিও বললাম ঠিক আছে, আমরাও এই অনুষ্ঠানটাতে পার্টিসিপেট করব। তো এই অনুষ্ঠানটাতে পার্টিসিপেট করে আমার খুব আনন্দ লাগছে, যাতে আমরা এই সাফাই কর্মীদেরকে যাতে আমাদের সঙ্গে যাতে করতে পারি, যে তারা পুজোতে নতুন বস্ত্র একটা উপহার দিতে পারি, সেই উদ্যোগটাকে আমিও যাতে আরও সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করা যায় এদের অংশগ্রহণ করেছি। তো এই উদ্যোগটার জন্য মহাকরণ কর্মচারী ত্রাণ ও কল্যাণ সমিতিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগটাকে গ্রহণ করার জন্য। আর আজকের এই সভায় উপস্থিত সমস্ত কর্মচারী এবং সাফাই কর্মচারী যারা আছেন তাদেরকে আমাদের স্টেট ব্যাংকের তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। ট্রেন পরিষেবা রাজ্যে আগামী দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে লক্ষ্যমাত্রা, সেটা ধীরে ধীরে পূরণ হবে। প্রতি ক্ষেত্রে যাতে রাজ্যের মানুষকে ভালো পরিষেবা দেওয়া যায়,
সেদিকেই নজর থাকবে। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে একথা বললেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মানুষের প্রয়োজনে পরিবেশকে সুস্থ, সুন্দর, নির্মল রাখার জন্য পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ড এলাকায় পাবলিক টয়লেটের উদ্বোধন হয় মেয়রের হাত ধরে। পরিবহন দপ্তরের উদ্যোগে পূর্ব ঘোষণা অনুযায়ী আগরতলা বিমানবন্দরের ইউনিফর্ম বিতরণ করলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিমানবন্দরের অধিকর্তা কেএসি মিনা সহ অন্যান্যরা প্রায় ৩০০ জন অটো চালকদের মধ্যে এই ইউনিফর্ম বিতরণ করেন। পুলিশের অনুমতি নিয়ে বীরচন্দ্র মনু বন্ধ অফিস খুলতে গিয়ে বেশ কয়েকজন সিপিআইএম নেতাকর্মী দুষ্কৃতীদের হাতে শহীদ হন। সেই ঘটনাকে স্মরণ রেখে আজ শহীদদের প্রতি বছরই সেখানে শ্রদ্ধা জানিয়ে আসছে সিপিআইএম। এবছর ৩৬তম শহীদান দিবস বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। তেলিয়ামুড়া মহকুমার কাকড়াছড়া এডিসি ভিলেজ, নোনাছড়া এডিসি ভিলেজের বিভিন্ন গ্রামে জুমিয়াদের অভিযোগ এবছর দেখা যাচ্ছে জুমে তিলের ফলন ভালো হয়নি। তেলিয়ামুড়ার বনেদি ক্লাবগুলোর মধ্যে একটি অন্যতম হচ্ছে বুলেট ক্লাব। তেলিয়ামুড়া শহর এলাকায় বড় বাজেটের পুজোগুলোর মধ্যে বুলেট ক্লাব একটি। এবছর প্রায় ১৫ লক্ষ টাকার বাজেট রয়েছে তাদের। মহকুমার অন্তর্গত মনপাথর এলাকার বাসিন্দা সুব্রত ত্রিপুরার একমাত্র ফুটফুটে ৩ বছরের ৮ মাসের যে শিশু সন্তান রয়েছে তার মৃত্যু হয় চিকিৎসার গাফিলতির কারণে বলে অভিযোগ শিশু সন্তানের পরিবারে। নিউজ ক্লিকের সম্পাদক ও কর্মীদের ব্যাপক পুলিশ অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ এলাকায় সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গোপন খবরের ভিত্তিতে রাজধানীর রামনগর ফাঁড়ির পুলিশ অভিযানে নেমে প্রগতি রোড এলাকায় একটি ই রিক্সা আটক করে উদ্ধার করে ৭৬০টি বোতলের বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদ। আটক করা হয় দুজনকে। উৎসব মানেই নতুন জামা কাপড়, আনন্দ। মহাকারণ কর্মচারী ত্রাণ ও কল্যাণ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার বস্ত্র বিতরণ করা হয় মহাকরণে থাকা সাফাই কর্মীদের মধ্যে। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এ। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। ট্রেন পরিষেবা রাজ্যে আগামী দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে লক্ষ্যমাত্রা সেটা ধীরে ধীরে পূরণ হবে। প্রতি ক্ষেত্রে যাতে রাজ্যের মানুষকে ভালো পরিষেবা দেওয়া যায় সেদিকেই নজর থাকবে। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে একথা বললেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আগরতলা থেকে যেন সরাসরি মুম্বাই যেতে পারে, কারণ এয়ারপোর্টে বিমানের মাধ্যমে ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি পায় মাঝে মাঝে। তাই রেলের মাধ্যমে যাতে মানুষ সেই সুবিধা নিতে পারে মুম্বাই পর্যন্ত, কারণ প্রতিনিয়ত চিকিৎসা পরিষেবা বলুন, পড়াশোনা বলুন, ব্যবসা বাণিজ্য বলুন, ভ্রমণ বলুন, রাজ্যের সঙ্গে মুম্বাইয়ের একটা যোগাযোগ রয়েছে। তো কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে আমি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুজনেই আমরা দাবি করেছিলাম, এবং মাননীয় কেন্দ্রীয় রেল দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি গত প্রায় সপ্তাহখানেক আগে ঘোষণা দিয়েছেন, আমাদের কাছে সার্কুলার এসছে যে আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস যা মুম্বাই সরাসরি যাবে 2 ঘন্টা 2 দিন 7 ঘন্টা, অর্থাৎ 55 ঘন্টা সময় লাগবে। এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা, রাজ্যবাসীর কাছে একটা বাড়তি পাওনা, যেটা আমরা দাবি করেছিলাম সেটা আমাদের পূরণ হয়েছে। তার বাইরে আমরা আরও কিছু দাবি করেছি যেটা আগামী দিনে আমরা আশা করি সফল করবেন মাননীয় রেলমন্ত্রী। তারই পরিপ্রেক্ষিতে যেটা ঘোষণা হয়েছে, আগামী 15 অক্টোবর আমাদের রাজ্য থেকে অফিসিয়ালি এই লোকমান্য তিলক এক্সপ্রেস মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে, সেটা সরকারিভাবে চলাচল শুরু করবে। যেটা বলে গেছেন আমাদের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের যিনি জেনারেল ম্যানেজার, উনি গত পরশুদিন মাননীয় মুখ্যমন্ত্রী এবং
আমার সঙ্গে দেখা করেছেন মহাকরণে, এবং উনি সেটা আমাদেরকে বলে গেছেন। আগামী 15 তারিখ আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস মুম্বাইয়ের উদ্দেশ্যে সেটা অফিসিয়ালি তার যাত্রা শুরু করবে। মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবে এবং কেন্দ্রীয় মন্ত্রী ভার্চুয়ালি সেটা উদ্বোধনে সেখানে করবে। আমরা আশা করব আগামী দিনে পরিবহন ব্যবস্থা, আমাদের যে হীরা মডেল আমরা বলে থাকি, সেই পরিবহন ব্যবস্থা, এই ট্রেন পরিষেবা আগামী দিনে উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে এবং প্রতিটি ক্ষেত্রে রাজ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে আমাদের লক্ষ্যমাত্রা, সেটা আমরা ধীরে ধীরে পূরণ হবে। দুর্গাপূজার আগে এটা কি মানে রাজ্যবাসীর একটা উপহার বলে? নিশ্চয়ই, কারণ ঘোষণা হয়েছে তার 1 সপ্তাহের মধ্যে বা 10 দিনের মধ্যে চলাচল শুরু হয়ে যাবে। এটা রাজ্যবাসীর কাছে দুর্গাপূজার প্রাক্কালে একটা বিশেষ উৎসবের, সেটা আমরা বলবো গিফট বা সুন্দর, এবং আগামী দিনে শুধু এটা নয়, প্রতিটা ক্ষেত্রে রাজ্যবাসী আমরা চাই রাজ্যের মানুষ ভালো থাকুক, স্বাচ্ছন্দ্যে থাকুক, এবং প্রতিটা ক্ষেত্রে যেন আমরা রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। মানুষের প্রয়োজনে পরিবেশকে সুস্থ, সুন্দর, নির্মল রাখার জন্য পুর নিগমের 39 নম্বর ওয়ার্ড এলাকায় পাবলিক টয়লেটের উদ্বোধন হয় মেয়রের হাত ধরে। মানুষের প্রয়োজনে পরিবেশকে সুস্থ, সুন্দর, নির্মল রাখার জন্য স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে তৈরি করা হচ্ছে কমিউনিটি টয়লেট। জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন এলাকায় তৈরি করা হচ্ছে এই ধরনের টয়লেট, যাতে অস্বাস্থ্যকর পরিবেশ না থাকে। বুধবার পুর নিগমের 39 নম্বর ওয়ার্ড এলাকায় পাবলিক টয়লেটের উদ্বোধন হয়। বৃহস্পতিবার সূচনা হয় আরও 3 কমিউনিটি টয়লেটের। এদিন পুর নিগমের 12 নম্বর ওয়ার্ডে 3টি টয়লেটের উদ্বোধন হয়। প্রথমে রাধানগর রাধা মাধব ক্লাব সংলগ্ন এলাকায় উদ্বোধন হয় কমিউনিটি টয়লেটের। পরে কাঁঠালতলি সহ আরও 2 জায়গায় উদ্বোধন হয় 2টি টয়লেটের, এবং প্রতিটির ক্ষেত্রে ব্যয় হয় প্রায় 14 লক্ষ টাকা। বিভিন্ন ওয়ার্ডে এবং বস্তি এলাকা যেখানে প্রয়োজন আছে আমাদের কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করা হয়েছে আগরতলা পৌর নিগম থেকে, যা স্বচ্ছ ভারতের মিশনে অন্তর্ভুক্ত। আমাদের মোদীজিও চাইছেন, ভারতের প্রধানমন্ত্রী যশস্বী মোদীজি, যে প্রত্যেকটি বাড়িতে যে শৌচালয় হয়, প্রত্যেকটি বস্তির যাতে শৌচালয় তৈরি করা হয় পাকা। সেই হিসাবে আমাদের আগরতলা পৌর নিগম বিভিন্ন ওয়ার্ডে গতকালকে আমরা বেলতলি কালীবাড়ি একটা টয়লেট করেছি, উদ্বোধন করেছি। আজকে রাধানগর এই বস্তি এলাকায় 2টো এবং কাঁঠালতলি এলাকা আরও একটি আমরা টয়লেট করবো, ওপেন করবো। স্বাভাবিকভাবে আমরা চাইছি আগরতলা শহরে কোনো জায়গাতে, কোনো বস্তি এলাকায় কোনো জায়গাতে যাতে কাঁচা পায়খানা বা কাঁচা কিছু টয়লেট না থাকে। সেই ব্যবস্থা, সেই পরিবেশকে সুন্দর রাখার জন্য, সুস্থ রাখার জন্য আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি। আগামী দিনও আরও বিভিন্ন ওয়ার্ডে যেখান থেকে দাবি আসবে আমরা। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। পরিবহন দপ্তরের উদ্যোগে পূর্ব ঘোষণা অনুযায়ী আগরতলা বিমানবন্দরে ইউনিফর্ম বিতরণ করলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিমানবন্দরের অধিকর্তা কেএসি মিনা সহ অন্যান্য প্রায় 300 জন পরিচালকদের মধ্যে এই ইউনিফর্ম বিতরণ করেন। যেটা পরিবহন দপ্তরের দায়িত্ব গ্রহণ করার পর প্রায় খবরের কাগজে দেখতাম যে প্রিপেড অটো সার্ভিস সেটা মুক্ত উপরে পড়েছে, এবং বাইরে থেকে যারা রাজ্যে আসছেন, রাজ্যের মানুষজন, টুরিস্ট বলুন, বিভিন্ন অফিসার বলুন, প্রতিটা ক্ষেত্রে ফ্লাইট যখন ল্যান্ড করে, এয়ারপোর্টের ভেতরে যখন আসেন, একটা ইমপ্রেশন হয় যে সুন্দর এয়ারপোর্ট, নতুন এয়ারপোর্ট। কিন্তু এয়ারপোর্ট থেকে বাইরে বেরোন, তখনই এটা ক্রিটিসিজম বা একটা সমালোচনা প্রায় খবরের কাগজের মধ্যে, মানুষের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পেতাম। কেউ বলছে যে এটা একটু নজর, সংবাদপত্র সেটা ক্রিটিসিজম করছে, অফিস
সেক্রেটারি এবং কমিশনার সাহেবকে যখন জানতে চাইলাম, আমাকে ব্রিফ করালো যে 2022 সালে এই অটো পরিষেবা চালু হয়েছে, পরবর্তী সময়ে সেটাকে আমরা কন্টিনিউ করতে পারিনি সঠিকভাবে। সেক্রেটারি সাহেব এবং কমিশনার সাহেব যখন বললাম যে আবার মিটিং করুন, অসুবিধাটা কোন জায়গায়, জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপরে মিটিং সংগঠিত হচ্ছিল, তো কোনো সুরাহা ছিল না। মিটিং এসে দিয়ে যাচ্ছে যে না থেকে আমরা সঠিকভাবে করব, কিন্তু 3 দিন বাদে, 4 দিন বাদে, 5 দিন আবার দেখা যায় সংবাদপত্রে সেই নেগেটিভ ক্রিটিসিজম, সেই জিনিসগুলো আবার বেশি হচ্ছে। তারপর আমি নিজের উদ্যোগে সেক্রেটারি এবং কমিশনকে ডেকে যে আমি তাদের মিটিং এ যাবো, তাদের প্রতিনিধিমূলক একটা মিটিং আয়োজন করুন এবং সেটা এয়ারপোর্টের ভেতরেই হবে। আমরা মিটিং এ বসলাম, আলোচনা হলো, শর্তি প্রকাশ করলো ভাইয়েরা, আমরা এখান থেকে সুন্দরভাবে সিস্টেমে করব। তাদের কিছু দাবি দাও সেখানে ছিল, আছে, আমরা খুশি হলাম এবং পরবর্তী সময় একটা সুন্দরভাবে আমরা শুরু করার জন্য আগ্রহ প্রকাশ করলাম। কিন্তু তারপরেও আমাদের আশানুরূপ ছিল বা যে সমালোচনাটা আমরা বন্ধ করতে চাইছিলাম, সেই জিনিসটা বন্ধ ছিল। আবার সর্বত্রে 2-3 দিন বাদে সেখানে ক্রিটিসিজম বা সমালোচনা হচ্ছিল। স্বাভাবিকভাবে এটা দপ্তরের মন্ত্রী হিসাবে বা দপ্তরের সেক্রেটারি রয়েছে, কমিশনার রয়েছে, তাদের পক্ষে এটা সম্ভব না। এবং রাজ্যের একজন বড় আমলা আমাকে যখন বললেন যে सर आप इसको देखिए, क्योंकि मैं एक दिन अपने रिलेटिव को करने के लिए गया एयरपोर्ट में, मैं देखा रास्ते में बहुत से लोग बैग लेके आके खड़े हैं। मैंने जब पूछा इन लोगों से, परिचय ना देते हुए इन लोगों ने मुझे काफी ऑटो ड्राइवर के खिलाफ काफी जाके बातें की। आप देखिए, आप इनिशिएटिव लीजिए, क्योंकि सरकार नाम का चीज हमारे स्टेट में है, ऐसे नहीं चलेगा। আমি এটাকে ব্যক্তিগতভাবে নিলাম। জিনিসটা দেরি চলছিল দিন পর দিন, এত সুন্দরভাবে কথা হলো, আলোচনা হলো, মিটিং হলো, কিন্তু তারপরেও তাদের তরফ থেকে সুরাহার কোনো মানসিকতা নেই, সেটা করতে দেওয়া হবে না। এবং আজকে যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের প্রতিনিধিদেরকে নিয়ে যখন দ্বিতীয়বার মিটিং এ বসলাম এক জায়গায়, সেই মিটিং এ সুরাহা বা ফলাফল সেখান থেকে দিয়ে এলো। আপনারাও রাজি হলেন যে না, এখন আমরা সরকারের কথা মেনে, সরকারের গাইডলাইন মেনে আমরা কাজ করব। আপনাদের দাবি দেওয়া ছিল এবং আমাদের থেকে অনেকগুলো প্রস্তাব আমরা নিয়েছি। আমাদের প্রথম প্রস্তাব যেটা ছিল, আমাদের থেকে যা ছিল, যে এয়ারপোর্টের আমাদের প্রিপেড কাউন্টার, সেখান থেকে মাইকিং সহযোগে আমাদের অটো যারা আছেন, তাদের মধ্যে স্টিক লাগানো হবে, মাইকিং সহযোগে অ্যানাউন্সমেন্ট করাবে আমাদের ভলান্টিয়ার নিয়োগ করে। আমরা ভলান্টিয়ার নিয়ে বললাম 6 জনকে, তাদেরকে আমরা বেতন দেব। আমরা এই 6 জন ভলান্টিয়ার প্যাসেঞ্জার আসবে, তাদের সঙ্গে ভদ্র কথা বলবে, তাদেরকে অপরজন্ত নিয়ে যায়। আপনাদের দায়িত্ব হচ্ছে অটো চালিয়ে আপনাদের তার গন্তব্যস্থলে ওই প্যাসেঞ্জারকে পৌঁছে দাও। তারা হ্যাচ করা নয়, ধাক্কা দিয়ে বসিয়ে দিলাম তা নয়।
1988 সালের 12 অক্টোবর। তখন রাজ্যে কংগ্রেস TUJS জোর রাজত্ব। সেদিন পুলিশ অনুমতি নিয়ে চন্দ্র মনু বন্ধ অফিসে খুলতে গিয়েছিলেন সিপিআই নেতা কর্মীরা। দেখা যায় অভিযোগ তখনই দুষ্কৃতিকারীরা তাদের উপর আক্রমণ করে। বর্বরোচিত আক্রমণে শহীদ হন সিপিআইএম এর নেতা শ্রীদাম পাল সহ আরো 13 জন। এদের মধ্যে 2 জন ছিলেন দেহরক্ষী। সেই ঘটনাকে স্মরণ করে শহীদদের প্রতি বছর শ্রদ্ধা জানিয়ে আসছে সিপিআই। এবছর 36তম শহীদান দিবস। বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এ রাজধানীর সিপিআইএম রাজ্য দফতরে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীয় সদস্য পবিত্র কর, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ অন্যান্যরা। বছর করে আসতে 6 বছরে পড়ল। মানুষ যে 1980 সালে 12 অক্টোবর ব্রজমোহন জামাতে পতাকা উত্তোলন করেছিলেন আমাদের কিছুদিন আগে। এরপরে আর্মি পুলিশ থেকে অনুমতি নেওয়া হয়েছে এবং দেখা গেল পুলিশ এর সামনে পুলিশ প্রথম গুলি সেখানে আমাদের জেলা পরিষদের সদস্য ছিলেন শ্রীদাম সহ খুন করে রিপোর্ট ত্রিপুরা নিউজ। তেলিয়ামুড়া মহকুমার কাকাছড়া এডিসি ভিলেজ, মোনাছড়া এডিসি ভিলেজের বিভিন্ন গ্রামে জমিয়াদের অভিযোগ এবছর দেখা যাচ্ছে জুমে তীরের ফলন ভালো হয়নি। বর্তমানে তিলের চাষ চোখে পড়ে বললেই চলে, যার ফলস্বরূপ যেমন তিলের চাহিদা কমে গেছে তেমনি তিল পাওয়া মুশকিল হয়েছে। সমতলে তো তিল চাষ নেই বললেও চলে, তবে এখনো তেলিয়ামুড়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে চোখ রাখলে কিছু জায়গায় জুম চাষের মধ্যে তিলের ফলন লক্ষ্য করা যায়। তেলিয়ামুড়া মহকুমার কাকড়াছড়া এডিসি ভিলেজে, নোনাছড়া এডিসি ভিলেজের বিভিন্ন গ্রামে জমিয়ারা এখন অর্থ করে ফসল চাষের মধ্যে তিল চাষ করে যাচ্ছে। কিছু জমিয়া এই তিল চাষ করে তিলকে বাজারজাত করে সংসারে ভরণ পোষণ করে যাচ্ছে বলে প্রতি বছর জানা যায়। এক জুম চাষে তিলের ফলন সম্পর্কে বলেন, এই বছরের যারা জুম চাষ করছে এটা কয়েকটা জাত বালা আছে, এখানে ফসল হইব। যদি জায়গা খারাপ হলে ফল কম হইব। কি কাজে লাগে? তিলটা কাজ লাগে, বিভিন্ন কাজ লাগে। তেল মন যায়, ধামবি, এটা আমরা ত্রিপুরা লোক খাই না, কিন্তু এটা আমরা আবিষ্কার করে আমরা খাওয়াই না, এটা হয় না অন্য দেশের। প্রতি বছরই জুমের একটা অংশে তিলের চাষ থাকেন। যদি জুম চাষের উপযুক্ত জায়গা হয় তাহলে জুমে তিলের ফলন ভালো হয়, কিন্তু কিছু জায়গায় এবছর জুমে তিলের ফলন ভালো হয়নি। যে সকল চাষি এবছর তিলের উপর নির্ভরশীল করে এবছর ওনারা ক্ষতিগ্রস্ত হবে বলে জানান একজন জুম চাষি। কারণ ওই সকল এলাকায় এবার প্রথম দিকে অনাবৃষ্টির কারণে সঠিক সময়ে বীজ বপন করতে পারেনি জুম চাষিরা। সরকারি সাহায্যের দাবি জানান জুম চাষিরা। ফলের এটা বসে মরে উপর জায়গায় ভালো হইতে পারে, সমান জায়গায় ভালো হতে পারে। তো এই বছরের মধ্যে জায়গাটা তিল খারাপ হয়েছে, ভালো না। অন্য জায়গাটা কয়েকজনটা ভালো আছে। তেলিয়ামুড়ার মেদি ক্লাবগুলোর মধ্যে একটি অন্যতম হচ্ছে বুলেট ক্লাব। তেলিয়ামুড়া সহ এলাকায় বড় বাজেটের পুজোর মধ্যে বুলেট ক্লাব একটি। এবছর প্রায় 15 লক্ষ টাকা বাজেট রয়েছে। হাতে গোনা আর কটা দিন, তারপরই শুরু হবে বাঙালির
মধ্যে একটি অন্যতম বুলেট ক্লাব। এবছর শারদীয়া দুর্গোৎসবে বৃদ্ধি হয়েছে। তেলিয়ামুড়া শহর এলাকায় বড় বাজেট পুজোগুলোর মধ্যে বুলেট ক্লাবও একটি। এবছর প্রায় 15 লক্ষ টাকার বাজেট। ড্রিমল্যান্ড থিমকে সামনে রেখে ক্লাবে চলছে প্যান্ডেল প্রস্তুতি দৌড়কদমে। ক্লাবের সম্পাদক পার্থ সারথীরা জানান, এবছর ওনারা একটু ভিন্ন স্বাদের থিম নিয়েছেন। সে থিম নিয়ে তাদের পুজো, সেখানে থাকবে পাখি মুক্ত বিচরণের সুদৃশ্য চিত্র, যা দর্শনার্থীর মন আকর্ষণ করবে। তিনি আশা ব্যক্ত করেন, বছর অনাবিল আনন্দে পাবেন পুজো প্যান্ডেলে আগত হাজার হাজার মানুষের সমাগম। ঘরে তাদের পুজো প্যান্ডেলে অনাবিল আনন্দে মাতবেন তেলিয়ামুড়া মহকুমা সহ গোটা কড়াই জেলার দর্শনার্থীরা। তার এই আয়োজন প্রত্যক্ষ করে পশ্চিমবঙ্গের নবদ্বীপের শিল্পী সাংশু বণিক প্যান্ডেল তৈরি করেছেন। আলোকসজ্জায় রয়েছেন পশ্চিম বাংলার লোকনাথ ইলেকট্রিক এবং স্থানীয় মহামেডা ডেকোরেটর। প্রধান তৈরি করছে স্থানীয় শিল্পী নিটি পাল। তাছাড়াও বুলেট ক্লাবের এবছর পুজোকে সামনে রেখে নানা সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়। ইতিমধ্যে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রক্তদান শিবির এবং দুষ্কি এলাকায় স্বাস্থ্য শিবির করেন বলে জানান ক্লাব সম্পাদক পার্থ সারথী রায়। অন্য বছরের নয়, এখন আমরা দুর্গা পূজায় নেমেছি। আমরা বুলেট ক্লাবের পক্ষ থেকে এবছর আমাদের পূজার বাজেট 1 লক্ষ টাকা। আমাদের পূজার থিম হচ্ছে এবার আমাদের বর্তমান যে পরিবেশ নানাভাবে দূষিত হচ্ছে। কারণ আজকে যেমন পাখি পরিবেশনের কারণে পাখি পেলে দেখাই যায়। আমাদের পূজা প্যান্ডেলের এবার মূল থিমই হলো এই যে গ্লোবাল ওয়ার্মিং বা অন্য পরিবেশ যে বিষয়গুলো আছে, এটির কারণে এই পাখিগুলো দেখা যায় না। আমাদের থিম হচ্ছে ড্রিমল্যান্ড। সবের মধ্যে এরকম এক পরিবেশ, সুন্দর পরিবেশ, যেখানে থাকবে কোনো বায়ু দূষণ, যেখানে পাখিরা আপন মনে খেলতে থাকবে। এই বায়ু দূষণের ফলে এই প্রকৃতির যে খারাপ দিকগুলা, এগুলো হবে না। এই সবের রিপোর্ট ত্রিপুরা নিউজ। মহকুমার অন্তত মনপাথর এলাকার বাসিন্দা সুব্রত ত্রিপুরার একমাত্র ফুটে 3 বছরের 8 মাসের যে শিশু সন্তান রয়েছে, তার মৃত্যু হয় চিকিৎসার গাফিলতির কারণে বলে অভিযোগ শিশু সন্তানের পরিবারে। আবারও সমাজ শিরোনামে উঠল গোমতী জেলা হাসপাতাল। গোমতী জেলা হাসপাতালে শিশু ওয়ার্ডে একটি অসুস্থ শিশুকে অক্সিজেন দেওয়ার সময় অক্সিজেন সিলিন্ডার ফেটে যায়। এতে আতঙ্ক দেখা যায় গোটা গোমতী জেলা হাসপাতাল চত্বরে। কিছুক্ষণের মধ্যে মূল ঘটনার রহস্য বেরিয়ে আসতে গুঞ্জন গোমতী জেলা হাসপাতাল চত্বরে। ঘটনার কারণে জানা যায়, কালিয়া মহকুমার অন্তর্গত মনপাথর এলাকার বাসিন্দা সুব্রত ত্রিপুরা। তার একমাত্র ফুটে 3 বছরের 8 মাসের একটি শিশু সন্তান একদিন ধরে জ্বর থাকায় উন্নত চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে তার বাবা। এবং তার সন্ধান শিশুটিকে শিশুটির শরীর ঠান্ডা হয়ে থাকে। তখনই তৎক্ষণাৎ স্বাস্থ্যকর্মী অক্সিজেন দিতে গেলে তখন ওই সিলিন্ডার ব্লাস্ট বাড়ে। পরবর্তী সময় ওই সিলিন্ডারটি ঠিক করে পুনরায় ফুটে শিশু সন্তানের মুখে লাগলে কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু হয়। এতে করে কান্নার রোল পর্যায়ে পিতা মাতাকে শুরু করে তাদের আত্মীয় পরিজনদের। স্বাস্থ্যকর্মীদের কর্তব্যের গাফিলতির কারণে মৃত্যু হয় শিশুর বলেই অভিযোগ। কি হয়েছিল? কি নাম? বাচ্চা কেমন আসলো? কোন নাম কি? বাড়ি কোথায়? বয়স কত? যখন লেগেছে তখন আপনাদের মুখে অক্সিজেন ছিল তো লাগতো যে ফাইটটা হলো। তো তখন কেমন হচ্ছে? জীবিত আসলো? ঠান্ডা আসলো? রিপোর্ট নিউজ 8। নিউজ থেকে সম্পাদক
ঘিরে ব্যাপক পুলিশ অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ এলাকায় সিপিআই পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। নিউজ ডেস্ক সম্পাদক, সাংবাদিক, প্রতিবেদক ও কর্মীদের উপর তেসরা অক্টোবর ব্যাপক পুলিশ অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ এলাকায় সিপিআই পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে রাজ্য সম্পাদক পার্থ কর্মকার বলেন, নিউজ ক্লিকের মুখ্য সম্পাদক কবির পুরকাস্ত ও প্রশাসনিক প্রধান অমিত চক্রবর্তীকে অতি সত্বর মুক্তি দেওয়া ও সাংবাদিকদের মোবাইল ফোন, ল্যাপটপ সহ সমস্ত কাগজপত্র ফিরিয়ে দেবার পাশাপাশি সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবার দাবি জানান। আপনারা জানেন যে গত 3রা অক্টোবর ব্রিটিশের কায়দায় নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার নিউজ ক্লিক, ডিজিটাল, স্বাধীন ও মুক্ত যে সংবাদ মাধ্যম তার উপরে যে হামলা করেছে, ভোর রাতে 70 জন সাংবাদিকের বাড়ি তল্লাশি অভিযান চালিয়েছে এবং মানবীয় ইউএপিএ আইনে নিউজ ক্লিকের যিনি মুখ্য সম্পাদক বীরপুর কায়েস এবং যিনি প্রশাসন প্রধান অমিত চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে। গত পরশুদিন সিপিআই হানা দিয়ে এবং তাদের জিজ্ঞাসাবাদের জন্য চরম দমনের আশ্রয় গ্রহণ করা হয়েছে। সাংবাদিকের ভয় দেখানো হচ্ছে। এই এত হামলা ভারতবর্ষের ইতিহাসে বিরল এবং ঔপনিবেশিক যুগের কায় নরেন্দ্র মোদী সরকার সংবাদ মাধ্যমের উপরে প্রতিবাদী কণ্ঠের উপরে এই হামলা নামিয়ে এনেছে। রিপোর্ট ত্রিপুরা। গোপন খবরের ভিত্তিতে রাজধানীর রামনগর ফাঁড়ির পুলিশ অভিযানে নেমে প্রগতি রোড এলাকায় একটি ই-রিকশা আটক করে উদ্ধার করে 760টি বোতলে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ। আটক করা হয় জনকে। গোপন খবরের ভিত্তিতে রামনগর ফাঁড়ির ওসি বদ্ধ এবং সাব ইন্সপেক্টর মনকাজি গোপন খবরের ভিত্তিতে প্রগতি রোডে একটা টমটম গাড়ি ধরা হয়। টমটম গাড়ি নম্বর TR01G421। তো ওই গাড়িতে খবর ছিল যে কিছু লোক ইলিগেলি লিকার নিয়ে যাওয়া, তো সেই অনুযায়ী করে ওই গাড়িটা ডিটেন করা হয়। তো ডিটেন করার ওই গাড়িতে সার্চ রিকভারি করা টোটাল 706 বাজার আনুমানিক প্রায় 2.5। দুজন লোককে আটক হয় কাজল দাস এবং নয় দাস, ও বাড়ি কালিকাপুর। মোস্ট প্রবলেম কালিকাপুরে যাওয়ার কথা ছিল। তো আমরা বিষয় ভেরিফাই করে দেখি এই ধরনের আমাদের প্রতিনিয়ত চলছে। তবে এভাবে লার্জ স্কেলে নিয়ে যাওয়াটা একটা বিনোদনের ম্যাটার। তার জন্য আমরা সজাগ যাতে এই ধরনের ইনফরমেশন সবাই সহযোগিতা আমরা চাই, যে কোনো ইনফরমেশনটা আমাদেরকে জানানো। উৎসব মানে নতুন জামা কাপড়, আনন্দ। মহাকারণ কর্মচারী ত্রাণ কল্যাণ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার বস্ত্র বিতরণ করা হয় মহাকারণে থাকা সাফাইবিদের মধ্যে। সবাই শারদীয় দুর্গোৎসবের উপলক্ষে তাকে আমার প্রণাম। অ্যাকচুয়ালি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের নিউক্লিয়ার ব্রাঞ্চ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রত্যেক বিভিন্নভাবে আমাদের ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি আমরা অংশগ্রহণ করে থাকি। তো এবার আমাদের মহারাষ্ট্র শাখায় এইরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে বস্ত্র বিতরণ করে সার্ভাইভ কর্মীদের। তো এতে উৎসাহ হয়ে আমিও ঠিক আছে আমরাও এই অনুষ্ঠানটাতে পার্টিসিপেট করবো। তো এই অনুষ্ঠানতে পার্টিসিপেট করে আমার খুব ভালো লাগছে, যাতে এই সার্ভাইভদেরকে যাতে আমাদের সঙ্গে করতে পারি, যে তারা যদি নতুন বছর একটা উপহার পারি সেই দিকটাকে সুন্দরভাবে সফলতা করা যায় সেই অংশগ্রহণ করছি। তো এই উদ্যোগটার জন্য মহাকর্মচারী ত্রাণ সমিতিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগটা গ্রহণ করার জন্য। আর আজকের এই সভায় উপস্থিত সমস্ত কর্মচারী এবং কর্মচারী যারা আছেন তাদেরকে আমাদের স্টেট ব্যাংকের তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাই।
এখনকার মতো সব এখানেই শেষ করি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। ট্রেন পরিষেবা রাজ্যে আগামী দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে লক্ষ্যমাত্রা, সেটা ধীরে ধীরে পূরণ হবে। প্রতি ক্ষেত্রে যাতে রাজ্যের মানুষকে ভালো পরিষেবা দেওয়া যায়, সেদিকে নজর থাকবে। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে একথা বললেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মানুষের প্রয়োজনে পরিবেশকে সুস্থ, সুন্দর, নির্মল রাখার জন্য পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ড এলাকায় পাবলিক টয়লেটের উদ্বোধন হয় মেয়রের হাত ধরে। পরিবহন দপ্তরের উদ্যোগে পূর্ব ঘোষণা অনুযায়ী আগরতলা বিমানবন্দরে ইউনিফর্ম বিতরণ করলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিমানবন্দরের অধিকর্তা কে.সি. মিনা সহ অন্যান্যরা প্রায় ৩০০ জন অটো চালকদের মধ্যে এই ইউনিফর্ম বিতরণ করেন। পুলিশের অনুমতি নিয়ে বীরচন্দ্র মনু বন্ধ অফিস খুলতে গিয়ে বেশ কয়েকজন সিপিআইএম নেতাকর্মী দুষ্কৃতীদের হাতে শহীদ হন। সেই ঘটনাকে স্মরণ রেখে আজ শহীদদের প্রতি বছরই সেখানে শ্রদ্ধা জানিয়ে আসছে সিপিআইএম। এবছর ৩৬তম শহীদান দিবস বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। তেলিয়ামুড়া মহকুমার কাকড়াছড়া এডিসি ভিলেজ, নোনাছড়া এডিসি ভিলেজের বিভিন্ন গ্রামে জুমিয়াদের অভিযোগ, এবছর দেখা যাচ্ছে জুমে তিলের ফলন ভালো হয়নি। তেলিয়ামুড়ার বনেদি ক্লাবগুলোর মধ্যে একটি অন্যতম হচ্ছে বুলেট ক্লাব। তেলিয়ামুড়া শহর এলাকায় বড় বাজেটের পুজোগুলোর মধ্যে বুলেট ক্লাব একটি। এবছর প্রায় ১৫ লক্ষ টাকার বাজেট রয়েছে তাদের। মহকুমার অন্তর্গত মনপাথর এলাকার বাসিন্দা সুব্রত ত্রিপুরার একমাত্র ফুটফুটে ৩ বছরের ৮ মাসের যে শিশু সন্তান রয়েছে, তার মৃত্যু হয় চিকিৎসার গাফিলতির কারণে বলে অভিযোগ শিশু সন্তানের পরিবারে। নিউজ ক্লিকের সম্পাদক ও কর্মীদের ব্যাপক পুলিশ অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ এলাকায় সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গোপন খবরের ভিত্তিতে রাজধানীর রামনগর ফাঁড়ির পুলিশ অভিযানে নেমে প্রগতি রোড এলাকায় একটি ই রিক্সা আটক করে উদ্ধার করে ৭৬০টি বোতলের বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদ। আটক করা হয় দুজনকে। উৎসব মানেই নতুন জামা কাপড়, আনন্দ। মহাকরণ কর্মচারী ত্রাণ ও কল্যাণ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার বস্ত্র বিতরণ করা হয় মহাকরণে থাকা সাফাই কর্মীদের মধ্যে। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এ। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। ট্রেন পরিষেবা রাজ্যে আগামী দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে লক্ষ্যমাত্রা, সেটা ধীরে ধীরে পূরণ হবে। প্রতি ক্ষেত্রে যাতে রাজ্যের মানুষকে ভালো পরিষেবা দেওয়া যায়, সেদিকে নজর থাকবে। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে একথা বললেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
তোলা থেকে যেন সরাসরি মুম্বাই যেতে পারে, কারণ এয়ারপোর্টের বিমানের মাধ্যমে ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি পায় মাঝে মাঝে, তাই রেলের মাধ্যমে যাতে মানুষ সেই সুবিধা নিতে পারে মুম্বাই পর্যন্ত। কারণ প্রতিনিয়ত চিকিৎসা পরিষেবা বলুন, পড়াশোনা বলুন, ব্যবসা বাণিজ্য বলুন, ভ্রমণ বলুন, রাজ্যের সঙ্গে মুম্বাইয়ের একটা যোগাযোগ রয়েছে। তো কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে আমি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুজনেই আমরা দাবি করেছিলাম, এবং মাননীয় কেন্দ্রীয় রেল দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি গত প্রায় সপ্তাহখানেক আগে ঘোষণা দিয়েছেন, আমাদের কাছে সার্কুলার এসছে যে আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস যা মুম্বাই সরাসরি যাবে 2 ঘন্টা 2 দিন 7 ঘন্টা, অর্থাৎ 55 ঘন্টা সময় লাগবে। এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা, রাজ্যবাসীর কাছে একটা বাড়তি পাওনা, যেটা আমরা দাবি করেছিলাম সেটা আমাদের পূরণ হয়েছে। তার বাইরে আমরা আরও কিছু দাবি করেছি, যেটা আগামী দিনে আমরা আশা করি সফল করবেন মাননীয় রেলমন্ত্রী। তারই পরিপ্রেক্ষিতে যেটা ঘোষণা হয়েছে, আগামী 15 অক্টোবর আমাদের রাজ্য থেকে অফিসিয়ালি এই লোকমান্য তিলক এক্সপ্রেস মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে, সেটা সরকারিভাবে চলাচল শুরু করবে। যেটা বলে গেছেন আমাদের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের যিনি জেনারেল ম্যানেজার, উনি গত পরশুদিন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার সঙ্গে দেখা করেছেন মহাকরণে, এবং উনি সেটা আমাদেরকে বলে গেছেন। আগামী 15 তারিখ আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস মুম্বাইয়ের উদ্দেশ্যে সেটা অফিসিয়ালি তার যাত্রা শুরু করবে। মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন এবং কেন্দ্রীয় মন্ত্রী ভার্চুয়ালি সেটা উদ্বোধনে সেখানে করবেন। আমরা আশা করব আগামী দিনে পরিবহন ব্যবস্থা, আমাদের যে হীরা মডেল আমরা বলে থাকি, সেই পরিবহন ব্যবস্থা, এই ট্রেন পরিষেবা আগামী দিনে উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে, এবং প্রতিটি ক্ষেত্রে রাজ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে আমাদের লক্ষ্যমাত্রা, সেটা আমরা ধীরে ধীরে পূরণ হবে। দুর্গাপূজার আগে এটা কি মানে রাজ্যবাসীর একটা উপহার বলে? নিশ্চয়ই, কারণ ঘোষণা হয়েছে তার 1 সপ্তাহের মধ্যে বা 10 দিনের মধ্যে চলাচল শুরু হয়ে যাবে। এটা রাজ্যবাসীর কাছে দুর্গাপূজার প্রাক্কালে একটা বিশেষ উৎসবের, সেটা আমরা বলবো গিফট বা সুন্দর, এবং আগামী দিনে শুধু এটা নয়, প্রতিটা ক্ষেত্রে রাজ্যবাসী আমরা চাই রাজ্যের মানুষ ভালো থাকুক, স্বাচ্ছন্দ্যে থাকুক, এবং প্রতিটা ক্ষেত্রে যেন আমরা রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। মানুষের প্রয়োজনে পরিবেশকে সুস্থ, সুন্দর, নির্মল রাখার জন্য পুর নিগমের 39 নম্বর ওয়ার্ড এলাকায় পাবলিক টয়লেটের উদ্বোধন হয় মেয়রের হাত ধরে। মানুষের প্রয়োজনে পরিবেশকে সুস্থ, সুন্দর, নির্মল রাখার জন্য স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে তৈরি করা হচ্ছে কমিউনিটি টয়লেট। জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন এলাকায় তৈরি করা হচ্ছে এই ধরনের টয়লেট, যাতে অস্বাস্থ্যকর পরিবেশ না থাকে। বুধবার পুর নিগমের 39 নম্বর ওয়ার্ড এলাকায় পাবলিক টয়লেটের উদ্বোধন হয়। বৃহস্পতিবার সূচনা হয় আরও 3 কমিউনিটি টয়লেটের। এদিন পুর নিগমের 12 নম্বর ওয়ার্ডে 3টি টয়লেটের উদ্বোধন হয়। প্রথমে রাধানগর রাধা মাধব ক্লাব সংলগ্ন এলাকায় উদ্বোধন হয় কমিউনিটি টয়লেটের। পরে কাঁঠালতলি সহ আরও 2 জায়গায় উদ্বোধন হয় 2টি টয়লেটের, এবং প্রতিটির ক্ষেত্রে ব্যয় হয় প্রায় 14 লক্ষ টাকা। নিগমে বিভিন্ন ওয়ার্ডে এবং বস্তি এলাকা যেখানে প্রয়োজন আছে আমাদের কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে আগরতলা পৌর নিগম থেকে, যা স্বচ্ছ ভারতের মিশনে অন্তর্ভুক্ত। আমাদের মোদীজিও চাইছেন, ভারতের প্রধানমন্ত্রী যশস্বী মোদীজি, যে প্রত্যেকটি বাড়িতে যে শৌচালয় হয়, প্রত্যেকটি বস্তির যাতে শৌচালয় তৈরি করা হয় পাকা। সেই হিসাবে আমাদের আগরতলা পৌর নিগম বিভিন্ন ওয়ার্ডে গতকালকে আমরা বেলতলি কালীবাড়ি একটা টয়লেট করেছি, উদ্বোধন করেছি। আজকে রাধানগর এই বস্তি এলাকার দুটো এবং কাঁঠালতলি এলাকা আরও একটি আমরা টয়লেট করব, ওপেন করব। স্বাভাবিকভাবে আমরা চাইছি আগরতলা শহরে কোনো জায়গাতে, কোনো বস্তি এলাকায় কোনো জায়গাতে যাতে কাঁচা পায়খানা বা কাঁচা কিছু টয়লেট না থাকে। এই ব্যবস্থা সেই পরিবেশকে সুন্দর রাখার জন্য, সুস্থ রাখার জন্য আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি। আগামী দিনও আরও বিভিন্ন ওয়ার্ডে যেখান থেকে দাবি আসবে আমরা। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। পরিবহন দপ্তরের উদ্যোগে পূর্ব ঘোষণা অনুযায়ী আগরতলা বিমানবন্দরে ইউনিফর্ম বিতরণ করলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিমানবন্দরের অধিকর্তা কেএসসি মিনা সহ অন্যান্যরা প্রায় 300 জন অটো চালকদের মধ্যে এই ইউনিফর্ম বিতরণ করেন। যেটা পরিবহন দপ্তরের দায়িত্ব গ্রহণ করার পর প্রায়ই খবরের কাগজে দেখতাম যে এয়ারপোর্টে
যে প্রিপেড অটো সার্ভিস সেটা মুখ থুবড়ে পড়ে আছে এবং বাইরে থেকে যারা ত্রিপুরা রাজ্যে আসেন, রাজ্যের মানুষ বলুন, টুরিস্ট বলুন, বিভিন্ন অফিসার বলুন, প্রতিটা ক্ষেত্রে ফ্লাইট যখন ল্যান্ড করে এয়ারপোর্টের ভেতরে যখন আসেন একটা ইমপ্রেশন হয় যে সুন্দর এয়ারপোর্ট, নতুন এয়ারপোর্ট, কিন্তু এয়ারপোর্ট থেকে যখন বাইরে বেরোন তখনই একটা ক্রিটিসিজম বা একটা সমালোচনা প্রায়ই খবরের কাগজের মধ্যে বা মানুষের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পেতাম। কেউ বলছে যে দাদা এটা একটু নজর দিন, সংবাদপত্র সেটাকে ক্রিটিসিজম করছে, অফিসারদের মধ্যে আলোচনা হচ্ছে যে আগরতলা 520 কোটি টাকা ব্যয় করে কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সেরা এয়ারপোর্ট আমাদেরকে উপহার দিয়েছে, অথচ এয়ারপোর্টের বাইরের যে সিস্টেমটা সেটা রাজ্য সরকার সামাল দিতে পারছে না বা মানুষকে সুন্দরভাবে পরিষেবা দিতে পারছে না। আমি সেক্রেটারি এবং কমিশনার সাহেবকে ডেকে যখন জানতে চাইলাম, আমাকে ব্রিফ করা হলো যে 2022 সালে এই অটো পরিষেবা চালু হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে সেটাকে আমরা কন্টিনিউ করতে পারিনি সঠিকভাবে। সেক্রেটারি সাহেব এবং কমিশনার সাহেবকে যখন বললাম যে আপনারা আবার মিটিং করুন, অসুবিধাটা কোন জায়গায় সেটা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একের পর এক মিটিং সংগঠিত হচ্ছিল কিন্তু কোনো সুরাহা হচ্ছিল না। মিটিংয়ে এসে কথা দিয়ে যাচ্ছে যে না এখন থেকে আমরা সঠিকভাবে করব, কিন্তু 3 দিন বাদে, 4 দিন বাদে, 5 দিন বাদে আবার দেখা যায় সংবাদপত্রে সেই নেগেটিভ ক্রিটিসিজম, সেই জিনিসগুলো আবার বেশি উঠছে। তারপর আমি নিজের উদ্যোগী হয়ে সেক্রেটারি এবং কমিশনারকে ডেকে যে আমি তাদের মিটিংয়ে থাকবো, তাদের প্রতিনিধিমূলক একটা মিটিং আয়োজন করুন এবং সেটা এয়ারপোর্টের ভেতরেই হবে। আমরা মিটিংয়ে বসলাম, আলোচনা হলো, সম্মতি প্রকাশ করলেন অটো ভাইয়েরা যে আমরা এখন থেকে সুন্দরভাবে সিস্টেম মেনে করব। তাদের কিছু দাবি দেওয়াও সেখানে ছিল বা আছে। আমরা খুশি হলাম এবং পরবর্তী সময়ে আবার একটা সুন্দরভাবে আমরা শুরু করার জন্য আগ্রহ প্রকাশ করলাম। কিন্তু তারপরেও আমাদের আশানুরূপ হচ্ছিল বা যে সমালোচনাটা আমরা বন্ধ করতে চাইছিলাম সেই জিনিসটা বন্ধ হচ্ছিল। আবার সংবাদপত্রে 2 দিন 3 দিন বাদে বাদে সেখানে সে ক্রিটিসিজম বা সমালোচনা হচ্ছিল। তো স্বাভাবিকভাবেই এটা দপ্তরের মন্ত্রী হিসাবে বা দপ্তরের যিনি সেক্রেটারি রয়েছেন, কমিশনার রয়েছেন, তাদের পক্ষে এটা সুখকর না। এবং রাজ্যের একজন বড় আমলা আমাকে যখন একদিন বললেন যে सर आप इसको थोड़ा देखिए, क्योंकि मैं एक दिन अपने एक रिलेटिव को छोड़ने के लिए गया था एयरपोर्ट में, मैं देखा रास्ते में बहुत सारे लोग बैग लेके आके खड़े हैं। मैंने जब पूछा इन लोगों से, अपना परिचय ना देते हुए इन लोगों ने मुझे काफी ऑटो ड्राइवर के खिलाफ काफी जाके बातें बोली। आप थोड़ा देखिए, आप इनिशिएटिव लीजिए, क्योंकि सरकार नाम का कोई चीज हमारे स्टेट में है, ऐसे नहीं चलेगा। আমি এটাকে ব্যক্তিগতভাবে নিলাম। তো জিনিসটা বেড়েই চলছিল দিনের পর দিন। এত সুন্দরভাবে কথা হলো, আলোচনা হলো, মিটিং হলো, কিন্তু তারপরেও তাদের তরফ থেকে কোনো সুরাহার কোনো মানসিকতা নেই, সেটা করতে দেওয়া যাবে না। এবং আজকে যারা আপনারা এখানে উপস্থিত আছেন,
আপনাদের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা যখন দ্বিতীয়বার মিটিংয়ে বসলাম একই জায়গায়, সেই মিটিংয়ে একটা সুরাহা বা ফলাফল সেখান থেকে বেরিয়ে এলো। আপনারাও রাজি হলেন যে না, এখন আমরা সরকারের কথা মেনে, সরকারের গাইডলাইন মেনে আমরা কাজ করব। আপনাদেরও দাবি দেওয়া ছিল এবং আমাদের থেকে অনেকগুলো প্রস্তাব আমরা দিয়েছি। আমাদের প্রথম প্রস্তাব যেটা ছিল বা আপনাদের থেকে যা ছিল, যে এয়ারপোর্টের আমাদের প্রিপেড যে কাউন্টার, সেখান থেকে মাইকিং সহযোগে আমাদের অটো চালক যারা আছেন বা অটো যারা আছেন তাদের মধ্যে স্টিকার লাগানো হবে এবং মাইকিং সহযোগে অ্যানাউন্সমেন্ট করা হবে আমাদের ভলান্টিয়ার নিয়োগ করে। আমরা ভলান্টিয়ার নিয়োগ করলাম 6 জনকে। তাদেরকে আমরা বেতন দেব। আমরা এই 6 জন ভলান্টিয়ার, প্যাসেঞ্জার আসবে, তাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলবে, তাদেরকে অটো পর্যন্ত নিয়ে যাবে। আপনাদের দায়িত্ব হচ্ছে অটো চালিয়ে আপনাদের তার গন্তব্যস্থলে ওই প্যাসেঞ্জারকে পৌঁছে দেওয়া। টানা হ্যাচড়া করা নয়, ধাক্কা দিয়ে গাড়িতে বসিয়ে দিলাম সেটা নয়, মারপিট করা নয়, এটা শোভা পায় না। কারণ আমাদের এটা আগামী কিছুদিনের মধ্যে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। পুলিশের অনুমতি নিয়ে বীরচন্দ্র মনু বন্ধ অফিস খুলতে গিয়ে বেশ কয়েকজন সিপিআইএম নেতাকর্মী দুষ্কৃতীদের হাতে শহীদ হন। সেই ঘটনাকে স্মরণ রেখে আজ শহীদদের প্রতি বছরই সেখানে শ্রদ্ধা জানিয়ে আসছে সিপিআইএম। এবছর 36তম শহীদান দিবস বৃহস্পতিবার রাজ্যে বিভিন্ন প্রান্তে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। 1988 সালের 12 অক্টোবর, তখন রাজ্যে কংগ্রেস TUJS জোট রাজত্ব। সেদিন পুলিশের অনুমতি নিয়ে বীরচন্দ্র মনু বন্ধ অফিস খুলতে গিয়েছিলেন সিপিআইএম নেতাকর্মীরা। দেখা যায় অভিযোগ তখনই দুষ্কৃতিকারীরা তাদের উপর আক্রমণ করে। বর্বরোচিত আক্রমণে শহীদ হন সিপিআইএম এর নেতা শ্রীদাম পাল সহ আরো 13 জন। এদের মধ্যে 2 জন ছিলেন দেহরক্ষী। সেই ঘটনাকে স্মরণ করে শহীদদের প্রতি বছর শ্রদ্ধা জানিয়ে আসছে সিপিআইএম। এবছর 36তম শহীদান দিবস বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এদিন রাজধানীর সিপিআইএম রাজ্য দফতরে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীয় সদস্য পবিত্র কর, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ আরো অন্যান্যরা। আজকে পূর্বতন বিরোধীয় মহকুমার বীরচন্দ্র মনু শহীদান দিবস, এটা 35 বছর পার করে আসতে 36 বছরে পড়ল। সুতরাং মানুষ জানে যে 1988 সালে এই 12 অক্টোবর ব্রজমোহন জমাতিয়া পতাকাটা উত্তোলন করেছিলেন। আমাদের খুব প্রয়াত হয়েছে কিছুদিন আগে। এরপরেই ডিল আরম্ভ হয়ে পুলিশ থেকে অনুমতি নেওয়া হয়েছিল এবং দেখা গেল পুলিশ এর সামনে পুলিশ প্রথম গুলি চালালো। তারা সে এভাবে আক্রমণ করলো, সেখানে আমাদের জেলা পরিষদের সদস্য ছিলেন শ্রীদাম পাল সহ 12 জন আমাদের পার্টি নেতা কর্মী কে খুন করে নৃশংসভাবে। 2 জন দেহরক্ষী হয়েছিল, এই 13 জন। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার কাকড়াছড়া এডিসি ভিলেজ, নোনাছড়া এডিসি ভিলেজের বিভিন্ন গ্রামে জমিয়াদের অভিযোগ এবছর দেখা যাচ্ছে জুমে তিলের ফলন ভালো হয়নি। বর্তমানে তিলের চাষ চোখে পড়ে না বললেই চলে, যার ফলস্বরূপ যেমন তিলের চাহিদা কমে গেছে তেমনি তিল পাওয়াও মুশকিল হয়ে গেছে। সমতলে তো তিলের চাষ নেই বললেও চলে, তবে এখনো তেলিয়ামুড়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে চোখ রাখলে কিছু কিছু জায়গায় জুম চাষের মধ্যে তিলের ফলন লক্ষ্য করা যায়। তেলিয়ামুড়া মহকুমার কাকড়াছড়া এডিসি ভিলেজে, নোনাছড়া এডিসি ভিলেজের বিভিন্ন গ্রামে জমিয়ারা এখনো অর্থকরী ফসল জুম চাষের মধ্যে তিলের চাষ করে যাচ্ছে। কিছু কিছু জমিয়ারা এই তিল চাষ করে তিলকে বাজারজাত করে সংসারে ভরণ পোষণ করে যাচ্ছে বলে প্রতি বছর জানা যায়। এক জুম চাষে সে তিলের ফলন সম্পর্কে বলতে গিয়ে বলেন, এই বছরের যারা জুম চাষ করছে এটা কয়েকটা জায়গাত বালা আছে, এখানে ফসল ভালো হইব। যদি জায়গা খারাপ হলে ফসল কম হইব।
তিলটা কি কি কাজে লাগে? তিলটা কাজও লাগে, বিভিন্ন কাজ লাগে। তেল খাওয়ান যায়, এটা দাম বেশি। এটা আমরা ত্রিপুরা লোক খাই না, কিন্তু এটা আমরা আবিষ্কার করে আমরা খাওয়ান পাই না, এটা খাওয়ান হয় না, অন্য দেশের যায়। প্রতি বছরই জুমের একটা অংশে তিলের চাষ করে থাকেন। যদি জুম চাষের উপযুক্ত জায়গা হয় তাহলে জুমে তিলের ফলন ভালো হয়, কিন্তু কিছু কিছু জায়গায় এবছর জুমে তিলের ফলন ভালো হয়নি। যে সকল জুম চাষি এবছর তিলের উপর নির্ভরশীল করে, এবছর ওনারা ক্ষতিগ্রস্ত হবেন বলে জানান একজন জুম চাষি। কারণ ওই সকল এলাকায় এবার প্রথম দিকে অনাবৃষ্টির কারণে সঠিক সময়ে বীজ বপন করতে পারেনি জুম চাষিরা। সরকারি সাহায্যের দাবি জানান জুম চাষিরা। ফলনের সময় এটা বছরের মধ্যে উপর জায়গায় ভালো হইতে পারে, সমান জায়গায় ভালো হইতে পারে। তো এই বছরের মধ্যে দিবাটান আছে, জায়গাটাও তিল খারাপ হয়েছে, ভালো না। অন্য জায়গাটা কয়েকজনটা ভালো আছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়ার বনেদি ক্লাব গুলোর মধ্যে একটি অন্যতম হচ্ছে বুলেট ক্লাব। তেলিয়ামুড়া শহর এলাকায় বড় বাজেটের পুজোগুলোর মধ্যে বুলেট ক্লাব একটি। এবছর প্রায় 15 লক্ষ টাকার বাজেট রয়েছে তাদের। হাতে গোনা আর কটা দিন, তারপরই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। প্যান্ডেলে প্যান্ডেলে পুজো আয়োজকদের চরম ব্যস্ততা শুরু হয়ে গেছে। অন্যান্য বছরের ন্যায় এবছরও তেলিয়ামুড়ার বনেদি ক্লাবগুলোর মধ্যে একটি অন্যতম বুলেট ক্লাব এবছরও শারদীয়া দুর্গোৎসবে ব্রতী হয়েছে। তেলিয়ামুড়া শহর এলাকায় বড় বাজেটের পুজোগুলোর মধ্যে বুলেট ক্লাবও একটি। এবছর প্রায় 15 লক্ষ টাকার বাজেট তাদের। ড্রিমল্যান্ড থিমকে সামনে রেখে ক্লাবে চলছে প্যান্ডেল প্রস্তুতির জোর কদমে। ক্লাবের সম্পাদক পার্থসারথী রায় জানান, এবছর ওনারা একটু ভিন্ন স্বাদের থিম বেছে নিয়েছেন। সে থিম নিয়ে ওনাদের পুজো, সেখানে থাকবে পাখিদের মুক্ত বিচরণ করার সুদৃশ্য চিত্র, যা দর্শনার্থীদের মন আকর্ষণ করবে। তিনি আশা ব্যক্ত করেন এবছর অনাবিল আনন্দে মাতবেন পুজো প্যান্ডেলে আগত হাজার হাজার মানুষের সমাগম ঘটবে তাদের পুজো প্যান্ডেলে। অনাবিল আনন্দে মাতবেন তেলিয়ামুড়া মহকুমা সহ গোটা খোয়াই জেলার দর্শনার্থীরা। তাদের এই আয়োজন প্রত্যক্ষ করে। পশ্চিমবঙ্গের নবদ্বীপের শিল্পী সুধাংশু বণিক প্যান্ডেল তৈরি করেছেন। আলোকসজ্জায় রয়েছেন পশ্চিম বাংলার লোকনাথ ইলেকট্রিক এবং স্থানীয় মহামায়া ডেকোরেটর। প্রতিমা তৈরি করছেন স্থানীয় শিল্পী নিতিন পাল। তাছাড়াও বুলেট ক্লাবের এবছর পূজাকে সামনে রেখে নানান সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রক্তদান শিবির এবং দুষ্কি এলাকায় স্বাস্থ্য শিবির করেছেন বলে জানান ক্লাব সম্পাদক পার্থসারথী রায়। আমরা বুলেট ক্লাব অন্যান্য বছরের ন্যায় এবছর আমরা দুর্গাপূজায় নেমেছি। আমরা বুলেট ক্লাবের পক্ষ থেকে রাজ্যবাসীকে শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। এবছর আমাদের পূজার বাজেট 15 লক্ষ টাকা। আমাদের পূজার থিম হচ্ছে এবার আমরা যে বর্তমান এই যে পরিবেশ নানানভাবে দূষিত হচ্ছে, তার জন্য আজকে যেমন পরিবেশ দূষণের কারণে পাখি বলতে গেলে দেখাই যায় না। আমাদের পূজা প্যান্ডেলের এবার মূল থিমটাই হলো এই যে গ্লোবাল ওয়ার্মিং বা অন্যান্য পরিবেশ দূষণ যেসব বিষয়গুলো আছে, এটির কারণে এই পাখিগুলো দেখা যায় না। এখন আমাদের থিমটি হচ্ছে ড্রিমল্যান্ড। স্বপ্নের মধ্যে এরকম একটা পরিবেশ, সুন্দর পরিবেশ, যেখানে থাকবে না কোনো বায়ু দূষণ, যেখানে পাখিরা আপন মনে খেলতে থাকবে। এই বায়ু দূষণের ফলে যে প্রকৃতির যে খারাপ দিকগুলো, এগুলো থাকবে না এই স্বপ্নের ল্যান্ড। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। মহকুমার অন্তর্গত মনপাথর এলাকার বাসিন্দা সুব্রত ত্রিপুরার একমাত্র ফুটফুটে 3 বছরের 8 মাসের যে শিশু সন্তান রয়েছে তার মৃত্যু হয় চিকিৎসার গাফিলতির কারণে বলে অভিযোগ শিশু সন্তানের পরিবারের।
আবারও সংবাদ শিরোনামে উঠল গোমতী জেলার হাসপাতাল। জানা যায় গোমতী জেলা হাসপাতালে শিশু ওয়ার্ডে একটি অসুস্থ শিশুকে অক্সিজেন দেওয়ার সময় অক্সিজেন সিলিন্ডার ফেটে যায়। এতে আতঙ্ক দেখা যায় গোটা গোমতী জেলা হাসপাতাল চত্বরে। তার কিছুক্ষণের মধ্যেই মূল ঘটনার রহস্য বেরিয়ে আসতেই গুঞ্জন গোমতী জেলা হাসপাতাল চত্বরে। ঘটনার বিবরণে জানা যায় কাঠালিয়া মহকুমার অন্তর্গত মনপাথর এলাকার বাসিন্দা সুব্রত ত্রিপুরা। তার একমাত্র ফুটফুটে 3 বছরের 8 মাসের একটি শিশু সন্তান কয়েকদিন ধরে জ্বর থাকায় উন্নত চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে তার বাবা মা এবং বুধবার সন্ধ্যা নাগাদ শিশুটির শরীর ঠান্ডা হতে থাকে। তখনই তৎক্ষণাৎ স্বাস্থ্যকর্মী অক্সিজেন দিতে গেলে তখন ওই সিলিন্ডার ব্লাস্ট বাড়ে। পরবর্তী সময়ে ওই সিলিন্ডারটি ঠিক করে পুনরায় ফুটফুটে শিশু সন্তানটির মুখে লাগালে কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। এতে করে কান্নার রোল পড়ে যায় পিতামাতা থেকে শুরু করে তাদের আত্মীয় পরিজনদের মধ্যে। স্বাস্থ্যকর্মীদের কর্তব্যের গাফিলতির কারণেই মৃত্যু হয় শিশুর বলেই অভিযোগ। কি হয়েছিল? কি নাম বাচ্চা, কি নাম আসলো? কোন নাম কি? বাড়ি কোথায়? বয়স কত? হ্যাঁ, যখন আগুন লেগেছে তখন আপনার ছেলের মুখে অক্সিজেন লাগান না ছিল? তো ও লাগাইতে যে ফাইটে গেছিল গা। তো তখন কি আপনার ছেলে জীবিত আসলো নি? ঠান্ডা আসলো। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। নিউজ ক্লিকের সম্পাদক ও কর্মীদের ব্যাপক পুলিশ অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ এলাকায় সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। নিউজ ক্লিকের সম্পাদক, সাংবাদিক, প্রতিবেদক ও কর্মীদের উপর 3রা অক্টোবর ব্যাপক পুলিশ অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ এলাকায় সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে রাজ্য সম্পাদক পার্থ কর্মকারু বলেন, নিউজ ক্লিকের মুখ্য সম্পাদক প্রবীর পুরকায়স্থ ও প্রশাসনিক প্রধান অমিত চক্রবর্তীকে অতি সত্বর মুক্তি দেওয়া ও সাংবাদিকদের মোবাইল ফোন, ল্যাপটপ সহ সমস্ত কাগজপত্র ফিরিয়ে দেবার পাশাপাশি সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবার দাবি জানান। আপনারা জানেন যে গত 3রা অক্টোবর ব্রিটিশের কায়দায় নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার নিউজ ক্লিক ডিজিটাল স্বাধীন ও মুক্ত যে সংবাদ মাধ্যম তার উপরে যে হামলা করেছে, ভোর রাতে 70 জন সাংবাদিকের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে এবং দানবীয় ইউএপিএ আইনে নিউজ ক্লিকের যিনি মুখ্য সম্পাদক প্রবীর পুরকায়স্থ এবং যিনি প্রশাসনিক প্রধান অমিত চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে। গত পরশুদিনও সিবিআই হানা দিয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য চরম দমন পীড়নের আশ্রয় গ্রহণ করা হয়েছে। সাংবাদিকদের ভয় দেখানো হচ্ছে। এই এত বড় হামলা ভারতবর্ষের ইতিহাসে বিরল এবং ঔপনিবেশিক যুগের কায়দায় নরেন্দ্র মোদী সরকার সংবাদ মাধ্যমের উপরে, প্রতিবাদী কণ্ঠস্বরের উপরে এই হামলা নামিয়ে এনেছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। গোপন খবরের ভিত্তিতে রাজধানীর রামনগর ফাঁড়ির পুলিশ অভিযানে নেমে প্রগতি রোড এলাকায় একটি ই রিক্সা আটক করে উদ্ধার করে 760টি বোতলের বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদ। আটক করা হয় 2 জনকে। অ্যাকচুয়ালি গোপন খবরের ভিত্তিতে রামনগর ফাঁড়ির ওসি রাকেশ বৈদ্য এবং সাব ইন্সপেক্টর মামুন কাজী সঙ্গে অন্য স্টাফ গোপন খবরের ভিত্তিতে প্রগতি রোড থেকে একটা টমটম গাড়ি ধরা হয়। টমটম গাড়ির নম্বর TR01G4215। তো ওই গাড়িতে খবর ছিল যে কিছু লোক ইলিগেলি পর্ন লিকার নিয়ে যাওয়ার কথা। তো সেই অনুযায়ী রেড করে ওই গাড়িটাকে ডিটেন করা হয়। তো ডিটেন করার পর ওই গাড়িতে সার্চ করে প্রচুর পরিমাণে পর্ন লিকার বোতল রিকভারি করা হয়। টোটাল বোতল 760।
এগুলোর বাজার আনুমানিক মূল্য প্রায় 2.5 লাখ। এই দুজন লোককে আটক করা হয়, কাজল চন্দ্র দাস এবং নয়ন দাস। ওদের বাড়ি কালিকাপুর। মোস্ট প্রবলি ওরা কালিকাপুরে নিয়ে যাওয়ার কথা ছিল, তো আমরা বিষয়টা ভেরিফাই করে দেখছি। এই ধরনের রেট তো আমাদের প্রতিনিয়তই চলছে, তবে এইভাবে লার্জ স্কেলে নিয়ে যাওয়াটা একটা মানে ভীষণ উদ্বেগের ম্যাটার। তো তার জন্য আমরা সজাগ থাকবো, যাতে এই ধরনের ইনফরমেশান সবার কাছে সহযোগিতা আমরা চাই, যে কোনো ইনফরমেশান থাকলে আমাদেরকে জানাতে। উৎসব মানেই নতুন জামা কাপড়, আনন্দ। মহাকারণ কর্মচারী ত্রাণ ও কল্যাণ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার বস্ত্র বিতরণ করা হয় মহাকরণে থাকা সাফাই কর্মীদের মধ্যে। সবাইকে শারদীয় দুর্গোৎসবের উপলক্ষে সবাইকে আমার প্রণাম। অ্যাকচুয়ালি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আমাদের নিউ সেক্রেটারি ব্রাঞ্চ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রত্যেক বিভিন্নভাবে আমাদের ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিতে আমরা অংশগ্রহণ করে থাকি। তো এবার আমাদের মহাকরণ শাখায় এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে বস্ত্র বিতরণ করবে সাফাই কর্মীদের মধ্যে। তো এটাতে উৎসাহিত হয়ে আমিও বললাম ঠিক আছে, আমরাও এই অনুষ্ঠানটাতে পার্টিসিপেট করব। তো এই অনুষ্ঠানটাতে পার্টিসিপেট করে আমার খুব আনন্দ লাগছে, যাতে আমরা এই সাফাই কর্মীদেরকে যাতে মানে আমাদের সঙ্গে যাতে করতে পারি, যে তারা পুজোতে নতুন বস্ত্র একটা উপহার দিতে পারি, সেই উদ্যোগটাকে আমিও যাতে আরও সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করা যায় এদের অংশগ্রহণ করেছি। তো এই উদ্যোগটার জন্য মহাকরণ কর্মচারী ত্রাণ ও কল্যাণ সমিতিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগটাকে গ্রহণ করার জন্য। আর আজকের এই সবাই উপস্থিত সমস্ত কর্মচারী এবং সাফাই কর্মচারী যারা আছেন তাদেরকে আমাদের স্টেট ব্যাংকের তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। ট্রেন পরিষেবা রাজ্যে আগামী দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে লক্ষ্যমাত্রা, সেটা ধীরে ধীরে পূরণ হবে। প্রতি ক্ষেত্রে যাতে রাজ্যের মানুষকে ভালো পরিষেবা দেওয়া যায়, সেদিকে নজর থাকবে। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে একথা বলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মানুষের প্রয়োজনে পরিবেশকে সুস্থ, সুন্দর, নির্মল রাখার জন্য পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ড এলাকায় পাবলিক টয়লেটের উদ্বোধন হয় মেয়রের হাত ধরে। পরিবহন দপ্তরের উদ্যোগে পূর্ব ঘোষণা অনুযায়ী আগরতলা বিমানবন্দরে ইউনিফর্ম বিতরণ করলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিমানবন্দরের অধিকর্তা কেএসসি মিনা সহ অন্যান্যরা প্রায় ৩০০ জন অটো চালকদের মধ্যে এই ইউনিফর্ম বিতরণ করেন। পুলিশের অনুমতি নিয়ে বীরচন্দ্র মনু বন্ধ অফিস খুলতে গিয়ে বেশ কয়েকজন সিপিআইএম নেতাকর্মী দুষ্কৃতীদের হাতে শহীদ হন। সেই ঘটনাকে স্মরণ রেখে আজ শহীদদের প্রতি বছরই সেখানে শ্রদ্ধা জানিয়ে আসছে সিপিআইএম। এবছর ৩৬তম শহীদান দিবস বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। তেলিয়ামুড়া মহকুমার কাকড়াছড়া এডিসি ভিলেজ, নোনাছড়া এডিসি ভিলেজের বিভিন্ন গ্রামে জমিয়াদের অভিযোগ, এবছর দেখা যাচ্ছে জুমে তিলের ফলন ভালো হয়নি। তেলিয়ামুড়ার বনেদি ক্লাবগুলোর মধ্যে একটি অন্যতম হচ্ছে বুলেট ক্লাব।
তেলিয়ামুড়া শহর এলাকায় বড় বাজেটের পুজোগুলোর মধ্যে বুলেট ক্লাব একটি। এবছর প্রায় 15 লক্ষ টাকার বাজেট রয়েছে তাদের। মহকুমার অন্তর্গত মনপাথর এলাকার বাসিন্দা সুব্রত ত্রিপুরার একমাত্র ফুটফুটে 3 বছরের 8 মাসের যে শিশু সন্তান রয়েছে তার মৃত্যু হয় চিকিৎসার গাফিলতির কারণে বলে অভিযোগ শিশু সন্তানের পরিবারে। নিউজ ক্লিকের সম্পাদক ও কর্মীদের ব্যাপক পুলিশ অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ এলাকায় সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গোপন খবরের ভিত্তিতে রাজধানীর রামনগর ফাঁড়ির পুলিশ অভিযানে নেমে প্রগতি রোড এলাকায় একটি ই রিক্সা আটক করে উদ্ধার করে 760টি বোতলের বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদ। আটক করা হয় দুজনকে। উৎসব মানেই নতুন জামা কাপড়, আনন্দ। মহাকরণ কর্মচারী ত্রাণ ও কল্যাণ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার বস্ত্র বিতরণ করা হয় মহাকরণে থাকা সাফাই কর্মীদের মধ্যে। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এ। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। ট্রেন পরিষেবা রাজ্যে আগামী দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে লক্ষ্যমাত্রা সেটা ধীরে ধীরে পূরণ হবে। প্রতি ক্ষেত্রে যাতে রাজ্যের মানুষকে ভালো পরিষেবা দেওয়া যায় সেদিকে নজর থাকবে। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে একথা বললেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তোলা থেকে যেন সরাসরি মুম্বাই যেতে পারে, কারণ এয়ারপোর্টে বিমানের মাধ্যমে ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি পায় মাঝে মাঝে। তাই রেলের মাধ্যমে যাতে মানুষ সেই সুবিধা নিতে পারে মুম্বাই পর্যন্ত, কারণ প্রতিনিয়ত চিকিৎসা পরিষেবা বলুন, পড়াশোনা বলুন, ব্যবসা বাণিজ্য বলুন, ভ্রমণ বলুন, রাজ্যের সঙ্গে মুম্বাইয়ের একটা যোগাযোগ রয়েছে। তো কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে আমি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুজনেই আমরা দাবি করেছিলাম, এবং মাননীয় কেন্দ্রীয় রেল দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি গত প্রায় সপ্তাহখানেক আগে ঘোষণা দিয়েছে, আমাদের কাছে সার্কুলার এসছে যে আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস যা মুম্বাই সরাসরি যাবে 2 ঘন্টা 2 দিন 7 ঘন্টা, অর্থাৎ 55 ঘন্টা সময় লাগবে। এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা, রাজ্যবাসীর কাছে একটা বাড়তি পাওনা, যেটা আমরা দাবি করেছিলাম সেটা আমাদের পূরণ হয়েছে। তার বাইরে আমরা আরও কিছু দাবি করেছি যেটা আগামী দিনে আমরা আশা করি সফল করবেন মাননীয় রেলমন্ত্রী। তারই পরিপ্রেক্ষিতে যেটা ঘোষণা হয়েছে আগামী 15 অক্টোবর রাজ্য থেকে অফিসিয়ালি এই লোকমান্য তিলক এক্সপ্রেস বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে, সেটা সরকারিভাবে চলাচল শুরু করবে। যেটা পেয়েছেন আমাদের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে যিনি জেনারেল ম্যানেজার, উনি গত পরশু দিন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার সঙ্গে দেখা করেছেন মহাকরণে, এবং উনি সেটা আমাকে বলে গেছেন আগামী 15 তারিখ আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস অফিসিয়ালি যাত্রা শুরু করবে। মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন এবং কেন্দ্রীয় মন্ত্রী ভার্চুয়ালি সেটা উদ্বোধনে আশা করব। আগামী পরিবহন ব্যবস্থা আমাদের যে হীরা মোড়ে আমরা বলে থাকি, সেই পরিবহন ব্যবস্থা এই ট্রেন পরিষেবা আগামী দিনে উত্তর আরও বৃদ্ধি পাবে। প্রতিটি রাজ্য ত্রিপুরা শ্রেষ্ঠ করার যে আমাদের লক্ষ্যমাত্রা সেটা ধীরে ধীরে পূরণ হবে। দুর্গাপূজার আগে এটা কি রাজ্যবাসীর একবার বলে নিশ্চয়ই, কারণ ঘোষণা হয়েছে তার 1 সপ্তাহের মধ্যে 10 দিনের মধ্যে চলাচল শুরু হয়ে যাবে। এটা রাজ্যবাসীর কাছে দুর্গাপূজার প্রাক্কালে একটা বিশেষ উৎসবের সেটা আমরা গিফট বা সুন্দর, এবং আগদিনে শুধু এটা নয় প্রতিটা রাজ্যকে আমরা চাই রাজ্য ভালো থাকুক, সুন্দর থাকুক, এবং প্রতিটা ক্ষেত্রে আমরা রিপোর্ট ত্রিপুরা নিউজ। মানুষের পেছনে পরিবেশে সুস্থ সুন্দর নির্মল রাখার জন্য পুর নিগমের 29 নম্বর ওয়ার্ড এলাকায় পাবলিক টয়লেটের উদ্বোধন হয় মেয়রের হাত ধরে। মানুষের প্রয়োজন পরিবেশকে সুস্থ সুন্দর নির্মল রাখার জন্য স্বচ্ছ ভারত প্রকল্পে আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে তৈরি করা হচ্ছে কমিউনিটি টয়লেট।
জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন এলাকায় তৈরি করা হচ্ছে এই ধরনের বেড, যাতে অস্বাস্থ্যকর পরিবেশ না থাকে। বুধবার পুর নিগমের 39 নম্বর ওয়ার্ড এলাকায় পাবলিক টয়লেটের উদ্বোধন হয়। বৃহস্পতিবার সূচনা হয় আরও 3 কমিউনিটি টয়লেট। এই পুর নিগমের 12 নম্বর ওয়ার্ডে 3টি টয়লেটের উদ্বোধন হয়। প্রথমে রাধানগর রাধা মাধব ক্লাব সংলগ্ন এলাকায় উদ্বোধন হয় কমিউনিটি টয়লেট। পরে কাঁঠালতলি সহ আরও জায়গায় উদ্বোধন হয় টয়লেটের। প্রতিটির ক্ষেত্রে ব্যয় হয় প্রায় 14 লক্ষ টাকা। বিভিন্ন বস্তি এলাকা এখানে প্রয়োজন আছে আমাদের কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে আগরতলা থেকে, যা স্বচ্ছ ভারতে নিয়ে অন্তর্ভুক্ত। আমাদের নিজেও চাইছেন ভারত প্রধানমন্ত্রী যশস্বী মোদী যে প্রতি বাড়িতে যে চাওয়া হয় প্রত্যেক বস্তি যাতে সেটা তৈরি হয় পাকা হিসাবে আমাদের আগরতলা নিগম বিভিন্ন ওয়ার্ডে গতকাল বেলতলি কালীবাড়ি করেছে আজকে রাধানগর এই এলাকায় কাঁঠালতলি এলাকায় আমরা টয়লেট স্বাভাবিকভাবে আমরা চাই আগরতলা শহরের কোনো জায়গাতে কোনো বড় এলাকায় কোনো জায়গাতে যাতে কাঁচা পাখনা বা কাঁচা কি টয়লেট না থাকে, সেই ব্যবস্থা সেই পরিবেশকে রাখার জন্য সুস্থ রাখার জন্য আমরা এই ব্যবস্থা করেছি। আগামী দিনও বিভিন্ন ওয়ার্ডে যেখানে দাবি আসবে আমরা রিপোর্ট। পরিবহন দপ্তরের উদ্যোগে পূর্ব ঘোষণা অনুযায়ী আগরতলা বিমানবন্দরে ইউনিফর্ম বিতরণ করলেন দপ্তরের মন্ত্রী শান্ত চৌধুরী। বিমানবন্দরের অধিকর্তা কেএসসি সহ অন্যান্যরা প্রায় 300 জন অটোচালকদের মধ্যে ইউনিফর্ম বিতরণ করেন। পরিবহন দপ্তরের দায়িত্ব গ্রহণ করার পর প্রায়ই খবরের কাগজে দেখলাম যে এয়ারপোর্টে যে প্রিপেড অটো সার্ভিস সেটা মুখ উপরে পড়ে আছে এবং বাইরে থেকে যারা ত্রিপুরা রাজ্যে আসছেন, রাজ্যের মানুষ বলুন, টুরিস্ট বলুন, বিভিন্ন অফিসার বলুন, প্রতি ক্ষেত্রে যখন ল্যান্ডে এয়ারপোর্টের ভেতরে যখন আসছেন একটা ইমপ্রেশন যে সুন্দর এয়ারপোর্ট, নতুন এয়ারপোর্ট, কিন্তু এয়ারপোর্ট থেকে যখন বাইরে বেরোন তখনই একটা ক্রিটিসিজম বা একটা সমালোচনা খবরের কাগজের মধ্যে বা মানুষের মধ্যে, সোসাইটির মধ্যে আমরা দেখতে পাই। কেউ বলছে যে দাদা এটাকে নজর দিন, সংবাদপত্র সেটাকে ক্রিটিসিজম করছে, অফিসারদের মধ্যে আলোচনা হচ্ছে। আগরতলা 520 কোটি টাকা ব্যয় করে কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সেরা এয়ারপোর্ট আমাদেরকে উপহার দিচ্ছে, অথচ এয়ারপোর্টের বাইরের যে সিস্টেমটা সেটা রাজ্য সরকার সামালতে পারছে না, মানুষকে সুন্দরভাবে পরিষেবা দিতে পারছে না। আমি সেক্রেটারি এবং কমিশনার সাহেবকে ডেকে যখন জানতে চাই, আমার ব্রিফ করা হলো যে 2022 সালে এই পরিষেবা চালু হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে সেটাকে আমরা কন্টিনিউ করতে পারিনি সঠিকভাবে। সেক্রেটারি সাহেব এবং কমিশনার সাহেবকে যখন বললাম যে আপনারা আবার টিম করুন, অসুবিধাটা কোন জায়গা, সেটা যে প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করতে হবে। একের পর মিটিং সংগঠিত হচ্ছিল, কিন্তু সুরাহা হচ্ছিল। মিটিং এ এসে কথা যাচ্ছে যে না এখন আমরা সঠিকভাবে করব, কিন্তু 3 বাদে 4 দিন বা 5 দিন বাদে আবার দেখা যায় সংবাদপত্রে সেই নেগেটিভ ক্রিটিসিজম, সেই জিনিসগুলো বেশি হচ্ছে। তারপর আমি যে উদ্যোগী হয়ে সেক্রেটারি কমিশনারকে ডেকে যে আমি তার মিটিং এ থাকবো, তাদের প্রতিনিধি মিটিং আয়োজন করুন এবং সেটা এয়ারপোর্টের তৈরি হবে। আমরা মিটিং বসলাম, আলোচনা হলো, সম্মতি পাস করলেন অটোভেরা যে আমরা এখান থেকে সুন্দরভাবে সিস্টেম মেনে করব। তাদের দাবি দেওয়া
পক্ষে শুভকর না। এবং রাজ্যের একজন বড় আমলা আমি যখন একদিন বলেন যে साहब इसको थोड़ा देखिए क्योंकि एक दिन अपने रिलेटिव को छोड़ने लिए गया था एयरपोर्ट में, मैं देखा रास्ते बहुत सारे लोग बैग लेके खड़े हैं। मैंने जब पूछा इन लोगों से अपना परिचय ना देते हुए, इन लोगों ने मुझे काफी ऑटो ड्राइवर के खिलाफ काफी बातें बोली। आप थोड़ा देखिए, आप इनिशिएटिव लिए, क्योंकि सरकार का कोई चीज हमारे स्टेट में है ऐसा नहीं चलेगा। আমি একটা ব্যক্তিগত নিলাম জিনিসটা বেরিয়ে চলছিল দিনের পর দিন, এত সুন্দর কথা হলো, আলোচনা হলো, মিটিং হলো, কিন্তু তারপরেও তাদের তরফ থেকে কোনো সময় কোনো মানসিকতা সেটা করতে দেওয়া যাবে না। এবং আজকে যারা আপনারা এখানে উপস্থিত আছেন, আপনার প্রতিনিধিদের নিয়ে আমরা যখন দ্বিতীয়বার মিটিং এ বসলাম একই জায়গায়, সেই মিটিং এ একটা ফলাফল এখান থেকে বেরিয়ে আপনারাও রাজি হলেন যে আমরা সরকারের কথা মেনে, সরকারের গাইড মেনে কাজ করব। আপনাদেরও দাবি ছিল এবং আমাদের থেকে অনেক প্রস্তাব আমরা দিয়েছি। আমাদের প্রথম প্রস্তাব যে ছিল বা আপনাদের থেকে ছিল যে এয়ারপোর্টে আমাদের যে কাউন্টার, সেখান থেকে মাইকিং সহযোগে আমাদের অটো চালকরা আছেন বা অটো আছেন তার মধ্যে স্টিকার লাগানো হবে এবং মাইক সহযোগে অ্যানাউন্সমেন্ট করা হবে আমাদের ভলান্টিয়ার নিয়োগ করে। আমরা ভলান্টিয়ার নিয়োগ করলে 6 জনকে, তাকে আমরা বেতন দেব। আমরা এই 6 জন ভলান্টিয়ার প্যাসেঞ্জার আসবে, তাদের ভদ্রভাবে কথা বলবে, তাদেরকে অটো পর্যন্ত নিয়ে যাবে। আপনাদের দায়িত্ব হচ্ছে অটো চালিয়ে আপনার তার গন্তব্যস্থলে ওই প্যাসেঞ্জারে পৌঁছে দেওয়া। তারা হ্যাচটা করা, ধাক্কা দিয়ে গাড়িতে বসিয়ে দিলাম শেখানো, মারপিট করানো, এটা সবাই না, কারণ আমাদের এটা আগামী কিছুদিনের মধ্যে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। পুলিশের অনুমতি নিয়ে বিদ্রোহ মনু বন্ধ অফিস খুলে গিয়ে বেশ কয়েকজন সিপিআই নেতা দুষ্কৃতীদের হাতে শহীদ হন। সেই ঘটনায় স্মরণ রেখে আজ শহীদ প্রতি বছরে শেখা শ্রদ্ধা জানিয়ে আসছে সিপিআই। এবছর 35তম শহীদ দিবস বৃহস্পতিবার রাজ্যে বিভিন্ন প্রান্তে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। 1988 সালের 12 অক্টোবর তখন রাজ্যে কংগ্রেস টিইউএস জোট রাখত। সেই পুলিশের অনুমতি নিয়ে বীরচন্দ্র মনু বন্ধ অফিস খুলতে গিয়েছিলেন সিপিআইএম নেতাকর্মীরা। দেখা যায় অভিযোগ তখনই দুষ্কৃতিকারীরা তাদের উপর আক্রমণ করে। বর্বরোচিত আক্রমণে শহীদ সিপিআইএম নেতা শ্রীদাম পাল সহ আরো 13 জন, এদের মধ্যে 2 জন ছিলেন দেহরক্ষী। সেই ঘটনাকে স্মরণ করে শহীদের প্রতি বছর শ্রদ্ধা জানিয়ে আসে সিপিআইএম। এবছর 35তম শহীদ দিবস বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এদিন রাজধানীর সিপিআইএম রাজ্য দফতরে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীয় সদস্য পবিত্র কর, প্রাক্তন মন্ত্রী রতন মিশ্র সহ আরো অন্যরা। পূর্বতন এটা 25 বছর পার হতে 36 বছর হল। মানুষ জানে 1988 সালে এই 12 ব্রজমোহন জামাই পতাকাটা উত্তোলন হয়েছিলেন। আমাদের প্রয়াত হয়েছে কয়েকদিন আগে। এরপরে ঢিল আরম্ভ হয়ে অনুমতি না হয়েছে। এবং দেখা গেল পুলিশ সামনে, পুলিশ প্রথম গুলি চালানো, তারা এইভাবে আক্রমণ করলো। সেখানে আমাদের জেলা পরিষদের সদস্য শ্রীদাম পাল 12 জন পার্টি নেতা করে সবাই 2 জন দেহর হয়েছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার
এডিসি ভিলেজ নোনাছড়া এডিসি ভিলেজের বিভিন্ন গ্রামে জুমিয়ার অভিযোগ এবছর দেখা যাচ্ছে যে তিলের ফলন ভালো হয়নি। বর্তমানে তিলের চাষ চোখে পড়ে না বলেই চলে। আর ফলস্বরূপ যেমন তিলের চাহিদা কমেছে তেমন তিল পাওয়া মুশকিল হয়ে গেছে। সমতলে তো তিলের চাষ নেই বললে চলে। তবে এখনো তেলিয়ামুড়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে চোখ রাখলে কিছু জায়গায় জুম চাষের মধ্যে তিলের ফলন লক্ষ্য করা যায়। তেলিয়ামুড়া মহকুমার কাকড়াছড়া এডিসি ভিলেজে নোনাছড়া এডিসি ভিলেজের ভিন্ন গ্রামে জুমিয়া এখনো অর্থকরী ফসল জুম চাষ মধ্যে তিলের চাষ করা যাচ্ছে। কিছু কিছু জমিয়ারা এই তিল চাষ করে তিলকে বাজার করে সংসারে ভরণ পোষণ করে যাচ্ছে বলে প্রতি বছর জানা যায়। এক জুম চাষে সে তিলের ফলন সম্পর্কে বলতে গিয়ে বলেন, এইবারের যারা জুম চাষ করছে এটা কয়েকটা জায়গা ভালো আছে, এই ফসল ভালো হইব। যদি জায়গা কমেলে ফসল কম হইব। তিলটা কি কাজে লাগে? তিলটা কাজে লাগে, বিভিন্ন কাজ লাগে। তেল খাওয়ানে এটা দাম বেশি। এটা ত্রিপুরা খাই না, কিন্তু এটা আমরা আবিষ্কার করে খাওয়ান পাইনি। এটা খাওয়ান অন্য দেশের জাল। প্রতি বছরই জুমের একটা অংশে তিলের চাষ করে থাকে। যদি জুম চাষের উপযুক্ত জায়গা হয় তাহলে জুমে তিলের ফলন ভালো হয়, কিন্তু কিছু কিছু জায়গায় বছর জুমে তিলের ফলন ভালো হয়নি। সকল জুম চাষী এবছর তিলের উপর নির্ভরশীল করে বছর ওনারা ক্ষতিগ্রস্ত হবেন বলে জানান একজন জুম চাষী। কারণ ওই সকল এলাকায় এবার প্রথম থেকে অনাবৃষ্টির কারণে সঠিক সময়ে বীজ বপন করতে পারেনি জুম চাষীরা। সরকারি সাহায্যের দাবি জানান জুম চাষীরা। ফলনের সময় বছরের মধ্যে উপর হইতে পারে, সময় ভালো হইতে পারে। তো এই বছর তিল খাইছে ভালো, অন্য জায়গাটা ভালো আছে। ত্রিপুরা নিউজ। তেলিয়ামুড়ার বনেদিগুলোর মধ্যে একটি অন্যতম হচ্ছে বুলেট ক্লাব। তেলিয়ামুড়া শহর এলাকায় বড় বাজের পুজোগুলোর মধ্যে বুলেট ক্লাব একটি। এবছর প্রায় 15 লক্ষ টাকার বাজেট রয়েছে তাদের। হাতে গোনা আটটা দিন, তারপরেই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। প্যান্ডেলে পুজো আয়োজকদের চরম ব্যস্ত শুরু হয়ে গেছে। অন্যান্য বছরে এবছরও তেলিয়ামুড়ার বনেদি ক্লাবগুলোর মধ্যে একটি অন্যতম বুলেট ক্লাব এবছরও শারদীয়া দুর্গোৎসব ব্রতী হয়েছে। তেলিয়ামুড়া শহর এলাকায় বড় বাজেটের পুজোর মধ্যে বুলেট ক্লাবও একটি। এবছর প্রায় 15 লক্ষ টাকার বাজেট তাদের। ড্রিমল্যান্ড থিমকে সামনে রেখে ক্লাবে চলছে প্যান্ডেল প্রস্তুতির জোর দেবে। ক্লাব সম্পাদক পার্থসারথী রায় জানে এবছর ওনারা একটু ভিন্ন স্বাদের থিম বেছে নিয়েছেন। সে থিম নিয়ে ওনাদের পুজো, সেখানে থাকবে পাখিদের মুখ বিচরণ করার দৃশ্যচিত্র, যা দর্শনার্থীদের আকর্ষণ করবে। তিনি আশা ব্যক্ত করেন এবছর অনাবিল আনন্দে মাতবে পুজো প্যান্ডেলে আরো হাজার হাজার মানুষের সমাগম ঘটবে তাদের পুজো প্যান্ডেলে। অনাবিল আনন্দে মাতবেন তেলিয়ামুড়া মহকুমা সহ খোয়াইলার দর্শনার্থী। তাদের এই আয়োজন প্রত্যক্ষ করে পশ্চিমবঙ্গের নবদ্বীপের শিল্পী সুধাংশু বই প্যান্ডেল তৈরি করেছেন। আলোকসজ্জায় রয়েছেন পশ্চিম বাংলা লোকনাথ ইলেকট্রিক এবং স্থানীয় মহামায়া ডিরেক্টর। প্রতিমা তৈরি করছেন স্থানীয় শিল্পী নিতিন পাল। তাছাড়াও বুলেট ক্লাবের এবছর পূজাকে সামনে রেখে নানান সামাজিক কর্মসূচি নেওয়া হয়েছে। ইতিমধ্যে তেলিয়া মহকুমা হাসপাতালে রক্তদান এবং দুষ্কি এলাকায় স্বাস্থ্য শিবির করেছেন বলে জানান ক্লাব সম্পাদক পার্থসারথী রায়। আমরা বুলেট ক্লাব অন্যান্য বছর নয় এবছর দুর্পূজায় এসে আমরা বুলেট পক্ষ থেকে রাজ্যবাসী আরো দিয়ে জানাচ্ছি। এবছর আমাদের পূজা আছে 15 লক্ষ টাকা। আমাদের পূজার থিম হচ্ছে এবার আমরা যে বর্তমান এই যে পরিবেশ
নানানভাবে দূষিত হচ্ছে। তার জন্য আজকাল পাখি পরিবেশ দূষণের পর পাখি বলতে গেলে খাই যায়। আমাদের প্যান্ডেলের এবার মূল থিমটাই হল এই যে গ্লোবাল ওয়ার্মিং বা অন্যান্য পরিবেশের যেসব বিষয় আছে, এটির কারণে এই পাখিগুলো দেখা যায় না। আমাদের থিমটি হচ্ছে ড্রিম, স্বপ্নের এরকম একটা পরিবেশ, সুন্দর পরিবেশ, এখানে থাকবে না কোনো বায়ু দূষণ, যেখানে পাখিরা কোন মনে থাকবে। এই বায়ু দূষণের ফলে যে প্রকৃতির যে খারাপ দিকগুলো, এগুলো থাকবেন এই স্বপ্নের ল্যান্ড। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। মহুমার অন্তর্গত বনপাথর এলাকার বাসিন্দা সত্য ত্রিপুরার একমাত্র ফুটফুটে 3 বছরে 8 মাসের শিশু সন্তান রয়েছে। তার মৃত্যু হয় চিকিৎসার গাফিলতির কারণে বলে অভিযোগ শিশু সন্তানের পরিবারে। আবারও সংবাদ শিরোনামে উঠল গোমতী জেলার হাসপাতাল। জানা যায় গোমতী জেলা হাসপাতালে শিশু একটি অসুস্থ শিশুকে অক্সিজেন দেওয়ার সময় অক্সিজেন সিলিন্ডার ফেটে যায়। এতে আতঙ্ক দেখা যায় গোটা গোমতী জেলা হাসপাতাল চত্বরে। তার কিছুক্ষণের মধ্যেই ঘটনার রহস্য বেরিয়ে আসতেই গুঞ্জন গোমতী জেলা হাসপাতাল চত্বরে। ঘটনার বিবরণ জানা যায় কাঠালী মহকুমার অন্তর্গত মনপাথর এলাকার বাসিন্দা সুব্রত ত্রিপুরা। তার একমাত্র ফুটফুটে 3 বছরের 8 মাসের এক শিশু সন্তান কয়েকদিন ধরে জ্বর থাকায় উন্নত চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে তার বাবা মা এবং বুধবার সন্ধ্যা নাগাদ শিশুটির শরীর ঠান্ডা হতে থাকে। তখনই তৎক্ষণাৎ স্বাস্থ্যকর্মী অক্সিজেন দিতে গেলে তখন ওই সিলিন্ডার বাস্ট বাড়ে। পরবর্তী সময়ে ওই সিলিন্ডারটি ঠিক করে প্রায় ফুটফুটে শিশু সন্তানটির মুখে লাগালে কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। একরে কান্নার রোল পড়ে যায় পিতা মাতা থেকে করে তাদের আত্মীয়জনদের মধ্যে। স্বাস্থ্যকর্মীর কর্তব্যের গাফিলতির কারণে মৃত্যু হয় শিশুর এই অভিযোগ। কি নাম আছে? কোথায় বয়স তো যখন আগুন তখন আপনার ছেলের অক্সিজেন লাগে না ছিল তো ফাইটে গেছে লোক। তখন কি আপনার ছেলে জীবিত আসলো নি? ঠান্ডা রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। নিউজ ক্লিক সম্পাদক কর্মীদের ব্যাপক পুলিশ অভিযানের প্রতিবাদ বৃহস্পতিবার উদয়পুর রাজাবাগ এলাকায় সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন হয়। নিউজ ক্লিকের সম্পাদক, সাংবাদিক, প্রতিবেদক ও কর্মীদের উপর 3রা অক্টোবর ব্যাপক পুলিশ অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ এলাকায় সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে রাজ্য সম্পাদক কর্মকারু বলেন, নিউজ ক্লিকের মুখ্য সম্পাদক প্রবীর পুরকায়স্থ ও প্রশাসনিক প্রধান অমিত চক্রবর্তীকে অতি সত্বর দেওয়া ও সাংবাদিকদের মোবাইল ফোন, ল্যাপটপ সহ সমস্ত কাগজপত্র ফিরিয়ে দেবার পাশাপাশি সাংবাদিক স্বাধীনভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জানান। আপনারা জানেন যে গত 3রা অক্টোবর ব্রিটিশের কায়দায় নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার নিউজ ক্লিক ডিজিটাল স্বাধীন ও মুক্ত যে সংবাদ মাধ্যম তার উপর যে হামলা করে ভোর রাতে 70 জন সাংবাদিকের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে এবং দানব ইউএপি আইনে নিউজ ক্লিকের যিনি মুখ্য সম্পাদক প্রবীর কায়স্থ এবং যিনি প্রশাসনিক প্রধান অমিত চক্রবর্তী গ্রেপ্তার করেছে। গত পরশুদিনও সিবি হানা দিয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য চরম দমন পীড়নের আশ্রয় গ্রহণ করা হচ্ছে। সাংবাদিকদের ভয় দেখানো হচ্ছে। এই এত বড় হামলা ভারতবর্ষের ইতিহাসে বিরল এবং ঔপনিবেশিক যুগের কায়দায় নরেন্দ্র মোদী সরকার সংবাদ
মাসুমের উপরে প্রতারিত কণ্ঠস্বরে করে এই হামলা নিয়ে এনেছে। রিপোর্ট ত্রিপুরা নিউজ। গোপন খবরের ভিত্তিতে রাজধানীর রামনগরের পুলিশ অভিযানে নেমে প্রগতি রোড এলাকায় একটি ইসা আটক করে উদ্ধার করে 760 বোতলের বিভিন্ন ব্র্যান্ডের বিলিতি আটক করা হয় দুজনকে। খবরের ভিত্তিতে রামনগরের ওসি রাকেশ এবং সাসপেক্টর মামনজি সংস্থা গোপন খবরের ভিত্তিতে প্রগতি রোড থেকে টমটম গাড়ি নম্বর 01G4215 তো গাড়িতে ছিল যে কিছু লোক ইলিগালি ফরেন নিয়ে যাওয়ার সেই অনুযায়ী গাড়িটাকে দিতে হয়। তো দিন করার পর ওইতে সার্চ করে প্রচুর পরিমাণ ফরেন লিকার বোতল জবাই করা হয়। টোটাল বোতল 7-6, এগুলোর আনুমানিক মূল্য 10.5 লাখ। এই দুই লোককে আটক করা রাজন চন্দ্র দাস এবং নয়ন দাস, ওদের বাড়ি লেখাপুর। মোস্ট প্রবলি ওরা কাপড়ে নিয়ে যাওয়ার কাজ ছিল, তবু আমরা বিষয়টা ভেরি করে দেখছি। এই ধরনের রেট প্রতিনিয়তই চলছে, তবে এভাবে স্কেলে নিয়ে যাওয়াটা বিষ্ণুকের ম্যাটার। তো তার জন্য সজাগ থাকবো যাতে এই ধরনের ইনফরমেশন সবার কাছে শুনতে আমরা চাই, যে ইনফরমেশনটাকে আমাদের জানাতে। উৎসব মানেই নতুন জামা কাপড়, মহাকারণ কর্মচারী ত্রাণ ও কলা সমিতির উদ্যোগ বৃহস্পতিবার বস্ত্র বিতরণ করা হয় মহাকরণের কাজ সাফাই কর্মীদের মধ্যে। সবাইকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সবাইকে আমার প্রণাম। অ্যাকচুয়ালি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের নিউজ সেক্রেটারি স্টেট ব্যাংক ইন্ডিয়া বিভিন্নভাবে আমাদের ওয়েলথ অ্যাক্টিভিটিতে আমরা অংশগ্রহণ করি। তো এটা আমাদের মহাকরণ এরকম উদ্যোগ নেওয়া হয়েছে যে বিতরণ করবে কর্মীদের মধ্যে। তো এটাতে উৎসাহিত হয়ে আমিও বললাম যে আমরাও এই অনুষ্ঠানটাতে পার্টিসিপেট করবো। তো এই অনুষ্ঠানটাতে পার্টিসিপেট করে আমার খুব আনন্দ লাগে, যাতে আমরা সাফাই কর্মীদেরকে যাতে আমাদের সঙ্গে যাতে পারি যে তারা পুজো নতুন বস্ত্র একটা উপহার দিতে পারি, এই উদ্যোগটাকে আমিও যাতে আরো সুভাবে সফলমণ্ড করা যায় অংশগ্রহণ করেছি। তো এই উদ্যোগটা মহাকরণ সমিতিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগটাকে গ্রহণের জন্য। আর আজকে সবাই সমস্ত কর্মচারী এবং সাফাই কর্মী যারা আছে তাদেরকে আমাদের স্টেট তরফ থেকে ধন্যবাদ জানাই। এখনের মতো সংবাদ শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট অবশ্যই চোখ রাখেন ত্রিপুরা নিউজের পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। ট্রেন পরিষেবা রাজ্যে আগামী দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে লক্ষ্যমাত্রা, সেটা ধীরে ধীরে পূরণ হবে। প্রতি ক্ষেত্রে যাতে রাজ্যের মানুষকে ভালো পরিষেবা দেওয়া যায়, সেদিকে নজর থাকবে। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে একথা বললেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মানুষের প্রয়োজনে পরিবেশকে সুস্থ, সুন্দর, নির্মল রাখার জন্য পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ড এলাকায় পাবলিক টয়লেটের উদ্বোধন হয় মেয়রের হাত ধরে।
পরিবহন দপ্তরের উদ্যোগে পূর্ব ঘোষণা অনুযায়ী আগরতলা বিমানবন্দরের ইউনিফর্ম বিতরণ করলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিমানবন্দরের অধিকর্তা KC মিনা সহ অন্যান্যরা প্রায় 300 জন অটো চালকদের মধ্যে এই ইউনিফর্ম বিতরণ করেন। পুলিশের অনুমতি নিয়ে বীরচন্দ্র মনু বন্ধ অফিস খুলতে গিয়ে বেশ কয়েকজন সিপিআইএম নেতাকর্মী দুষ্কৃতীদের হাতে শহীদ হন। সেই ঘটনাকে স্মরণ রেখে আজ শহীদদের প্রতি বছরই সেখানে শ্রদ্ধা জানিয়ে আসছে সিপিআইএম। এবছর 36তম শহীদান দিবস বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। তেলিয়ামুড়া মহকুমার কাকড়াছড়া এডিসি ভিলেজ, নোনাছড়া এডিসি ভিলেজের বিভিন্ন গ্রামে জুমিয়াদের অভিযোগ এবছর দেখা যাচ্ছে জুমে তিলের ফলন ভালো হয়নি। তেলিয়ামুড়ার বনেদি ক্লাবগুলোর মধ্যে একটি অন্যতম হচ্ছে বুলেট ক্লাব। তেলিয়ামুড়া শহর এলাকায় বড় বাজেটের পুজোগুলোর মধ্যে বুলেট ক্লাব একটি। এবছর প্রায় 15 লক্ষ টাকার বাজেট রয়েছে তাদের। মহকুমার অন্তর্গত মনপাথর এলাকার বাসিন্দা সুব্রত ত্রিপুরার একমাত্র ফুটফুটে 3 বছরের 8 মাসের যে শিশু সন্তান রয়েছে তার মৃত্যু হয় চিকিৎসার গাফিলতির কারণে বলে অভিযোগ শিশু সন্তানের পরিবারে। নিউজ ক্লিকের সম্পাদক ও কর্মীদের ব্যাপক পুলিশ অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ এলাকায় সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গোপন খবরের ভিত্তিতে রাজধানীর রামনগর ফাঁড়ির পুলিশ অভিযানে নেমে প্রগতি রোড এলাকায় একটি ই-রিকশা আটক করে উদ্ধার করে 760টি বোতলের বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদ। আটক করা হয় 2 জনকে। উৎসব মানেই নতুন জামা কাপড়, আনন্দ। মহাকরণ কর্মচারী ত্রাণ ও কল্যাণ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার বস্ত্র বিতরণ করা হয় মহাকরণে থাকা সাফাই কর্মীদের মধ্যে। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এ। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। ট্রেন পরিষেবা রাজ্যে আগামী দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে লক্ষ্যমাত্রা সেটা ধীরে ধীরে পূরণ হবে। প্রতি ক্ষেত্রে যাতে রাজ্যের মানুষকে ভালো পরিষেবা দেওয়া যায় সেদিকে নজর থাকবে। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে একথা বললেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। আগরতলা থেকে যেন সরাসরি মুম্বাই যেতে পারে, কারণ এয়ারপোর্টে বিমানের মাধ্যমে ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি পায় মাঝে মাঝে। তাই রেলের মাধ্যমে যাতে মানুষ সেই সুবিধা নিতে পারে মুম্বাই পর্যন্ত, কারণ প্রতিনিয়ত চিকিৎসা পরিষেবা বলুন, পড়াশোনা বলুন, ব্যবসা বাণিজ্য বলুন, ভ্রমণ বলুন, রাজ্যের সঙ্গে মুম্বাইয়ের একটা যোগাযোগ রয়েছে। তো কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে আমি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুজনেই আমরা দাবি করেছিলাম, এবং মাননীয় কেন্দ্রীয় রেল দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি গত প্রায় সপ্তাহখানেক আগে ঘোষণা দিয়েছেন, আমাদের কাছে সার্কুলার এসছে যে আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস যা মুম্বাই সরাসরি যাবে 2 ঘন্টা 2 দিন 7 ঘন্টা, অর্থাৎ 55 ঘন্টা সময় লাগবে। এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা, রাজ্যবাসীর কাছে একটা বাড়তি পাওনা, যেটা আমরা দাবি করেছিলাম সেটা আমাদের পূরণ হয়েছে। তার বাইরে আমরা আরও কিছু দাবি করেছি যেটা আগামী দিনে আমরা আশা করি সফল করবেন মাননীয় রেলমন্ত্রী। তারই পরিপ্রেক্ষিতে যেটা ঘোষণা হয়েছে, আগামী 15 অক্টোবর আমাদের রাজ্য থেকে অফিসিয়ালি এই লোকমান্য তিলক এক্সপ্রেস মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে, সেটা সরকারিভাবে চলাচল শুরু করবে। যেটা বলে গেছেন আমাদের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের যিনি জেনারেল ম্যানেজার, উনি গত পরশুদিন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার সঙ্গে দেখা করেছেন মহাকরণে, এবং উনি সেটা আমাদেরকে বলে গেছেন। আগামী 15 তারিখ আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস মুম্বাইয়ের উদ্দেশ্যে সেটা অফিসিয়ালি তার যাত্রা শুরু করবে। মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন এবং কেন্দ্রীয় মন্ত্রী ভার্চুয়ালি সেটা উদ্বোধনে সেখানে করবেন। আমরা আশা করব আগামী দিনে পরিবহন ব্যবস্থা, আমাদের যে হীরা মডেল আমরা বলে থাকি, সেই পরিবহন ব্যবস্থা এই
ট্রেন পরিষেবা আগামী দিনে উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে এবং প্রতিটি ক্ষেত্রে রাজ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে আমাদের লক্ষ্যমাত্রা সেটা আমরা ধীরে ধীরে পূরণ হবে। দুর্গাপূজার আগে এটা কি মানে রাজ্যবাসীর একটা উপহার বলে? নিশ্চয়ই, কারণ ঘোষণা হয়েছে তার 1 সপ্তাহের মধ্যে বা 10 দিনের মধ্যে চলাচল শুরু হয়ে যাবে। এটা রাজ্যবাসীর কাছে দুর্গাপূজার প্রাক্কালে একটা বিশেষ উৎসবের, সেটা আমরা বলবো গিফট বা সুন্দর, এবং আগামী দিনে শুধু এটা নয়, প্রতিটা ক্ষেত্রে রাজ্যবাসী আমরা চাই রাজ্যের মানুষ ভালো থাকুক, স্বাচ্ছন্দ্যে থাকুক এবং প্রতিটা ক্ষেত্রে যেন আমরা রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। মানুষের প্রয়োজনে পরিবেশকে সুস্থ, সুন্দর, নির্মল রাখার জন্য পুর নিগমের 39 নম্বর ওয়ার্ড এলাকায় পাবলিক টয়লেটের উদ্বোধন হয় মেয়রের হাত ধরে। মানুষের প্রয়োজনে পরিবেশকে সুস্থ, সুন্দর, নির্মল রাখার জন্য স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে তৈরি করা হচ্ছে কমিউনিটি টয়লেট। জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন এলাকায় তৈরি করা হচ্ছে এই ধরনের টয়লেট, যাতে অস্বাস্থ্যকর পরিবেশ না থাকে। বুধবার পুর নিগমের 39 নম্বর ওয়ার্ড এলাকায় পাবলিক টয়লেটের উদ্বোধন হয়। বৃহস্পতিবার সূচনা হয় আরও 3 কমিউনিটি টয়লেটের। এদিন পুর নিগমের 12 নম্বর ওয়ার্ডে 3টি টয়লেটের উদ্বোধন হয়। প্রথমে রাধানগর রাধা মাধব ক্লাব সংলগ্ন এলাকায় উদ্বোধন হয় কমিউনিটি টয়লেটের। পরে কাঁঠালতলি সহ আরও 2 জায়গায় উদ্বোধন হয় 2টি টয়লেটের এবং প্রতিটির ক্ষেত্রে ব্যয় হয় প্রায় 14 লক্ষ টাকা। নিগমের বিভিন্ন ওয়ার্ডে এবং বস্তি এলাকা যেখানে প্রয়োজন আছে আমাদের কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করা হয়েছে আগরতলা পৌর নিগম থেকে, যা স্বচ্ছ ভারতের মিশনে অন্তর্ভুক্ত। আমাদের মোদীজিও চাইছেন, ভারতের প্রধানমন্ত্রী যশস্বী মোদীজি, যে প্রত্যেকটি বাড়িতে যে শৌচালয় হয়, প্রত্যেকটি বস্তিতে যাতে শৌচালয় তৈরি করা হয় পাকা। সেই হিসাবে আমাদের আগরতলা পৌর নিগম বিভিন্ন ওয়ার্ডে গতকালকে আমরা বেলতলি কালীবাড়ি একটা টয়লেট করেছি, উদ্বোধন করেছি। আজকে রাধানগর এই বস্তি এলাকায় 2টো এবং কাঁঠালতলি এলাকা আরও একটি আমরা টয়লেট করবো, ওপেন করবো। শারীরিকভাবে আমরা চাইছি আগরতলা শহরে কোনো জায়গাতে, কোনো বস্তি এলাকায় কোনো জায়গাতে যাতে কাঁচা পায়খানা বা কাঁচা কিছু টয়লেট না থাকে। সেই ব্যবস্থা, সেই পরিবেশকে সুন্দর রাখার জন্য, সুস্থ রাখার জন্য আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি। আগামী দিনও আরও বিভিন্ন ওয়ার্ডে যেখান থেকে দাবি আসবে আমরা। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। পরিবহন দপ্তরের উদ্যোগে পূর্ব ঘোষণা অনুযায়ী আগরতলা বিমানবন্দরে ইউনিফর্ম বিতরণ করলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিমানবন্দরের অধিকর্তা কে.সি. মিনা সহ অন্যান্যরা প্রায় 300 জন অটো চালকদের মধ্যে এই ইউনিফর্ম বিতরণ করেন। যেটা পরিবহন দপ্তরের দায়িত্ব গ্রহণ করার পর প্রায়ই খবরের কাগজে দেখতাম যে এয়ারপোর্টের যে প্রিপেড অটো সার্ভিস সেটা মুখ থুবড়ে পড়ে আছে এবং বাইরে থেকে যারা ত্রিপুরা রাজ্যে আসেন, রাজ্যের মানুষ বলুন, টুরিস্ট বলুন, বিভিন্ন অফিসার বলুন, প্রতিটা ক্ষেত্রে ফ্লাইট যখন ল্যান্ড করে এয়ারপোর্টের ভেতরে যখন আসেন একটা ইমপ্রেশন হয় যে সুন্দর এয়ারপোর্ট, নতুন এয়ারপোর্ট। কিন্তু এয়ারপোর্ট থেকে যখন বাইরে বেরোন তখনই একটা ক্রিটিসিজম বা একটা সমালোচনা প্রায়ই খবরের কাগজের মধ্যে বা মানুষের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পেতাম। কেউ বলছে যে দাদা এটা একটু নজর দিন, সংবাদপত্র সেটাকে ক্রিটিসিজম করছে, অফিসারদের মধ্যে আলোচনা হচ্ছে যে আগরতলা 520 কোটি টাকা ব্যয় করে কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সেরা এয়ারপোর্ট আমাদেরকে উপহার দিয়েছে, অথচ এয়ারপোর্টের বাইরের যে সিস্টেমটা সেটা রাজ্য সরকার সামাল দিতে পারছে না বা মানুষকে সুন্দরভাবে পরিষেবা দিতে পারছে না। আমি সেক্রেটারি এবং কমিশনার সাহেবকে ডেকে যখন জানতে চাইলাম, আমাকে ব্রিফ করা হলো যে 2022 সালে এই অটো পরিষেবা চালু হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে
সেটাকে আমরা কন্টিনিউ করতে পারিনি সঠিকভাবে। সেক্রেটারি সাহেব এবং কমিশনার সাহেবকে যখন বললাম যে আপনারা আবার মিটিং করুন, অসুবিধাটা কোন জায়গায় সেটা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একের পর এক মিটিং সংগঠিত হচ্ছিল, কিন্তু কোনো সুরাহা হচ্ছিল না। মিটিংয়ে এসে কথা দিয়ে যাচ্ছে যে না এখন থেকে আমরা সঠিকভাবে করব, কিন্তু 3 দিন বাদে, 4 দিন বাদে, 5 দিন বাদে আবার দেখা যায় সংবাদপত্রে সেই নেগেটিভ ক্রিটিসিজম, সেই জিনিসগুলো আবার বেশি উঠছে। তারপর আমি নিজের উদ্যোগী হয়ে সেক্রেটারি এবং কমিশনারকে ডেকে যে আমি তাদের মিটিংয়ে থাকবো, তাদের প্রতিনিধিমূলক একটা মিটিং আয়োজন করুন এবং সেটা এয়ারপোর্টের ভেতরেই হবে। আমরা মিটিংয়ে বসলাম, আলোচনা হলো, সম্মতি প্রকাশ করলেন অটো ভাইয়েরা যে আমরা এখান থেকে সুন্দরভাবে সিস্টেম মেনে করব। তাদের কিছু দাবি দেওয়াও সেখানে ছিল বা আছে। আমরা খুশি হলাম এবং পরবর্তী সময়ে আবার একটা সুন্দরভাবে আমরা শুরু করার জন্য আগ্রহ প্রকাশ করলাম। কিন্তু তারপরেও আমাদের আশানুরূপ হচ্ছিল বা যে সমালোচনাটা আমরা বন্ধ করতে চাইছিলাম সেই জিনিসটা বন্ধ হচ্ছিল। আবার সংবাদপত্রে 2 দিন 3 দিন বাদে বাদে সেখানে সে ক্রিটিসিজম বা সমালোচনা হচ্ছিল। তো স্বাভাবিকভাবেই এটা দপ্তরের মন্ত্রী হিসাবে বা দপ্তরের যিনি সেক্রেটারি রয়েছেন, কমিশনার রয়েছেন, তাদের পক্ষে এটা সুখকর না। এবং রাজ্যের একজন বড় আমলা আমাকে যখন একদিন বললেন যে सर आप इसको थोड़ा देखिए, क्योंकि मैं एक दिन अपने एक रिलेटिव को छोड़ने के लिए गया था एयरपोर्ट में। मैं देखा रास्ते में बहुत सारे लोग बैग लेके आके खड़े हैं। मैंने जब पूछा इन लोगों से, अपना परिचय ना देते हुए इन लोगों ने मुझे काफी ऑटो ड्राइवर के खिलाफ काफी जाके बातें बोली। आप थोड़ा देखिए, आप इनिशिएटिव लीजिए, क्योंकि सरकार नाम का कोई चीज हमारे स्टेट में है, ऐसे नहीं चलेगा। আমি এটাকে ব্যক্তিগতভাবে নিলাম। তো জিনিসটা বেড়েই চলছিল দিনের পর দিন। এত সুন্দরভাবে কথা হলো, আলোচনা হলো, মিটিং হলো, কিন্তু তারপরেও তাদের তরফ থেকে কোনো সুরাহার কোনো মানসিকতা নেই, সেটা করতে দেওয়া যাবে না। এবং আজকে যারা আপনারা এখানে উপস্থিত আছেন, আপনাদের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা যখন দ্বিতীয়বার মিটিংয়ে বসলাম একই জায়গায়, সেই মিটিংয়ে একটা সুরাহা বা ফলাফল সেখান থেকে বেরিয়ে এলো। আপনারাও রাজি হলেন যে না, এখন আমরা সরকারের কথা মেনে, সরকারের গাইডলাইন মেনে আমরা কাজ করব। আপনাদেরও দাবি দেওয়া ছিল এবং আমাদের থেকে অনেকগুলো প্রস্তাব আমরা দিয়েছি। আমাদের প্রথম প্রস্তাব যেটা ছিল বা আপনাদের থেকে যা ছিল, যে এয়ারপোর্টের আমাদের প্রিপেড যে কাউন্টার, সেখান থেকে মাইকিং সহযোগে আমাদের অটো চালক যারা আছেন বা অটো যারা আছেন তাদের মধ্যে স্টিকার লাগানো হবে এবং মাইকিং সহযোগে অ্যানাউন্সমেন্ট করা হবে আমাদের ভলান্টিয়ার নিয়োগ করে। আমরা ভলান্টিয়ার নিয়োগ করলাম 6 জনকে। তাদেরকে আমরা বেতন দেব। আমরা এই 6 জন ভলান্টিয়ার, প্যাসেঞ্জার আসবে, তাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলবে, তাদেরকে অটো পর্যন্ত নিয়ে যাবে। আপনাদের দায়িত্ব হচ্ছে অটো চালিয়ে আপনাদের তার গন্তব্যস্থলে ওই প্যাসেঞ্জারকে পৌঁছে দেওয়া। টানা হেঁচড়া করা নয়, ধাক্কা দিয়ে গাড়িতে বসিয়ে দিলাম সেটা নয়, মারপিট করা নয়, এটা শোভা পায় না। কারণ আমাদের এটা আগামী কিছুদিনের মধ্যে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। পুলিশের অনুমতি নিয়ে বীরচন্দ্র মনু বন্ধ অফিস খুলতে গিয়ে বেশ কয়েকজন সিপিআইএম নেতাকর্মী দুষ্কৃতীদের হাতে শহীদ হন। সেই ঘটনাকে স্মরণ রেখে আজ শহীদদের প্রতি বছরই সেখানে শ্রদ্ধা জানিয়ে আসছে সিপিআইএম। এবছর 36তম শহীদান দিবস বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে শহীদদের শ্রদ্ধা জানানো হয়।
1988 সালের 12ই অক্টোবর তখন রাজ্যে কংগ্রেস TUJS জোট রাজত্ব। সেদিন পুলিশের অনুমতি নিয়ে বীরচন্দ্র মনু বন্ধ অফিস খুলতে গিয়েছিলেন CPIM নেতাকর্মীরা। দেখা যায় অভিযোগ তখনই দুষ্কৃতিকারীরা তাদের উপর আক্রমণ করে। বর্বরোচিত আক্রমণে শহীদ হন CPIM এর নেতা শ্রীদাম পাল সহ আরো 13 জন। এদের মধ্যে 2 জন ছিলেন দেহরক্ষী। সেই ঘটনাকে স্মরণ করে শহীদদের প্রতি বছর শ্রদ্ধা জানিয়ে আসছে CPIM। এবছর 36তম শহীদান দিবস। বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এদিন রাজধানীর CPIM রাজ্য দফতরে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন CPIM রাজ্য সম্পাদক মণ্ডলীয় সদস্য পবিত্র কর, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ আরো অন্যান্যরা। আজকে পূর্বতন বিরোধীয় মহকুমার বীরচন্দ্র মনু শহীদান দিবস। এটা 35 বছর পার করে আসতে 36 বছরে পড়ল। ত্রিপুরার মানুষ জানে 1988 সালে এই 12ই অক্টোবর ব্রজমোহন জামাতিয়া পতাকাটা উত্তোলন করেছিলেন। আমাদের খুব প্রতিপ্রয়াত হয়েছে কিছুদিন আগে। এরপরে ডিল আরম্ভ হয়ে পুলিশ থেকে অনুমতি নেওয়া হয়েছে এবং দেখা গেল পুলিশ এর সামনে পুলিশ প্রথম গুলি চালালো। তারা সে এভাবে আক্রমণ করলো, সেখানে আমাদের জেলা পরিষদের সদস্য ছিলেন শ্রীদাম পাল সহ 12 জন আমাদের পার্টি নেতা কর্মী কে খুন করে নৃশংসভাবে 2 জন দেহরক্ষীও ছিল, এই 13 জন খুন করে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার কাকড়াছড়া এডিসি ভিলেজ, নোনাছড়া এডিসি ভিলেজের বিভিন্ন গ্রামে জুমিয়াদের অভিযোগ এবছর দেখা যাচ্ছে জুমে তিলের ফলন ভালো হয়নি। বর্তমানে তিলের চাষ চোখে পড়ে না বললেই চলে, যার ফলস্বরূপ যেমন তিলের চাহিদা কমে গেছে তেমনি তিল পাওয়াও মুশকিল হয়ে গেছে। সমতলে তো তিলের চাষ নেই বললেও চলে। তবে এখনো তেলিয়ামুড়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে চোখ রাখলে কিছু কিছু জায়গায় জুম চাষের মধ্যে তিলের ফলন লক্ষ্য করা যায়। তেলিয়ামুড়া মহকুমার কাকড়াছড়া এডিসি ভিলেজে, নোনাছড়া এডিসি ভিলেজের বিভিন্ন গ্রামে জুমিয়ারা এখনো অর্থকরী ফসল জুম চাষের মধ্যে তিলের চাষ করে যাচ্ছে। কিছু কিছু জমিয়ারা এই তিল চাষ করে এই তিলকে বাজারজাত করে সংসারে ভরণ পোষণ করে যাচ্ছে বলে প্রতি বছর জানা যায়। এক জুম চাষে সে তিলের ফলন সম্পর্কে বলতে গিয়ে বলেন, এই বছরের যারা জুম চাষ করছে এটা কয়েকটা জায়গাত বালা আছে, এখানে ফসল ভালো হইব। যদি জায়গা খারাপ হলে ফসল কম হইব। তিলটা কি কি কাজে লাগে? তিলটা কাজও লাগে, বিভিন্ন কাজ লাগে। তেল খাওয়ান যায়, এটা দাম বেশি। এটা আমরা ত্রিপুরা লোক খাই না, কিন্তু এটা আমরা আবিষ্কার করে আমরা খাওয়ান পাই না, এটা খাওয়ান হয় না, অন্য দেশের যায়। প্রতি বছরই জুমের একটা অংশে তিলের চাষ করে থাকেন। যদি জুম চাষের উপযুক্ত জায়গা হয় তাহলে জুমে তিলের ফলন ভালো হয়, কিন্তু কিছু কিছু জায়গায় এবছর জুমে তিলের ফলন ভালো হয়নি। যে সকল জুম চাষি এবছর তিলের উপর নির্ভরশীল করে এবছর ওনারা ক্ষতিগ্রস্ত হবেন বলে জানান একজন জুম চাষি। কারণ ওই সকল এলাকায় এবার প্রথম দিকে অনাবৃষ্টির কারণে সঠিক সময়ে বীজ বপন করতে পারেনি জুম চাষিরা। সরকারি সাহায্যের দাবি জানান জুম চাষিরা। ফলন সময় এটা বছরের মধ্যে উপর জায়গায় ভালো হইতে পারে, সমান জায়গায় ভালো হইতে পারে। তো এই বছরের মধ্যে ডিভাটান আছে। জায়গাটা তিল খারাপ হয়েছে, ভালো না। অন্য জায়গাটা কয়েকজনটা ভালো আছে। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়ার বনেদি ক্লাব গুলোর মধ্যে একটি অন্যতম হচ্ছে বুলেট ক্লাব। তেলিয়ামুড়া শহর এলাকায় বড় বাজেটের পুজোগুলোর মধ্যে বুলেট ক্লাব একটি। এবছর প্রায় 15 লক্ষ টাকার বাজেট রয়েছে তাদের।
হাতে গোনা আর কটা দিন, তারপরেই শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। প্যান্ডেলে প্যান্ডেলে পুজো আয়োজকদের চরম ব্যস্ততা শুরু হয়ে গেছে। অন্যান্য বছরের ন্যায় এবছরও তেলিয়ামুড়ার বনেদি ক্লাবগুলোর মধ্যে একটি অন্যতম বুলেট ক্লাব এবছরও শারদীয়া দুর্গোৎসবে ব্রতী হয়েছে। তেলিয়ামুড়া শহর এলাকায় বড় বাজেটের পুজোগুলোর মধ্যে বুলেট ক্লাবও একটি। এবছর প্রায় 15 লক্ষ টাকার বাজেট তাদের। ড্রিমল্যান্ড থিমকে সামনে রেখে ক্লাবে চলছে প্যান্ডেল প্রস্তুতির জোর কদমে। ক্লাবের সম্পাদক পার্থসারথী রায় জানান, এবছর ওনারা একটু ভিন্ন স্বাদের থিম বেছে নিয়েছেন। সে থিম নিয়ে ওনাদের পুজো, সেখানে থাকবে পাখিদের মুক্ত বিচরণ করার সুদৃশ্য চিত্র, যা দর্শনার্থীদের মন আকর্ষণ করবে। তিনি আশা ব্যক্ত করেন, এবছর অনাবিল আনন্দে মাতবেন পুজো প্যান্ডেলে আগত হাজার হাজার মানুষের সমাগম ঘটবে তাদের পুজো প্যান্ডেলে। অনাবিল আনন্দে মাতবেন তেলিয়ামুড়া মহকুমা সহ গোটা খোয়াই জেলার দর্শনার্থীরা। তাদের এই আয়োজন প্রত্যক্ষ করে পশ্চিমবঙ্গের নবদ্বীপের শিল্পী সুধাংশু বণিক প্যান্ডেল তৈরি করেছেন। আলোকসজ্জায় রয়েছেন পশ্চিম বাংলার লোকনাথ ইলেকট্রিক এবং স্থানীয় মহামায়া ডেকোরেটর। প্রতিমা তৈরি করছেন স্থানীয় শিল্পী নিতিন পাল। তাছাড়াও বুলেট ক্লাবের এবছর পূজাকে সামনে রেখে নানান সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ইতিমধ্যে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে রক্তদান শিবির এবং দুষ্কি এলাকায় স্বাস্থ্য শিবির করেছেন বলে জানান ক্লাব সম্পাদক পার্থসারথী রায়। আমরা বুলেট ক্লাব অন্যান্য বছরের ন্যায় এবছর আমরা দুর্গাপূজায় নেমেছি। আমরা বুলেট ক্লাবের পক্ষ থেকে রাজ্যবাসীকে শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। এবছর আমাদের পূজার বাজেট 15 লক্ষ টাকা। আমাদের পূজার থিম হচ্ছে এবার আমরা যে বর্তমান এই যে পরিবেশ নানানভাবে দূষিত হচ্ছে, তার জন্য আজকে যেমন পরিবেশ দূষণের কারণে পাখি বলতে গেলে দেখাই যায়। আমাদের পূজা প্যান্ডেলের এবার মূল থিমটাই হলো এই যে গ্লোবাল ওয়ার্মিং বা অন্যান্য পরিবেশ দূষণ যেসব বিষয়গুলো আছে, এটির কারণে এই পাখিগুলো দেখা যায় না। এখন আমাদের থিমটি হচ্ছে ড্রিমল্যান্ড, স্বপ্নের মধ্যে এরকম একটা পরিবেশ, সুন্দর পরিবেশ যেখানে থাকবে না কোনো বায়ু দূষণ, যেখানে পাখিরা আপন মনে খেলতে থাকবে। এই বায়ু দূষণের ফলে যে প্রকৃতির যে খারাপ দিকগুলো এগুলো থাকবে না এই স্বপ্নের ল্যান্ড। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। মহকুমার অন্তর্গত মনপাথর এলাকার বাসিন্দা সুব্রত ত্রিপুরার একমাত্র ফুটফুটে 3 বছরের 8 মাসের যে শিশু সন্তান রয়েছে তার মৃত্যু হয় চিকিৎসার গাফিলতির কারণে বলে অভিযোগ শিশু সন্তানের পরিবারের। আবারও সংবাদ শিরোনামে উঠল গোমতী জেলার হাসপাতাল। জানা যায়, গোমতী জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে একটি অসুস্থ শিশুকে অক্সিজেন দেওয়ার সময় অক্সিজেন সিলিন্ডার ফেটে যায়। এতে আতঙ্ক দেখা যায় গোটা গোমতী জেলা হাসপাতাল চত্বরে। তার কিছুক্ষণের মধ্যেই মূল ঘটনার রহস্য বেরিয়ে আসতেই গুঞ্জন গোমতী জেলা হাসপাতাল চত্বরে। ঘটনার বিবরণে জানা যায়, কাঠালিয়া মহকুমার অন্তর্গত মনপাথর এলাকার বাসিন্দা সুব্রত ত্রিপুরা তার একমাত্র ফুটফুটে 3 বছরের 8 মাসের একটি শিশু সন্তান কয়েকদিন ধরে জ্বর থাকায় উন্নত চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে তার বাবা মা এবং বুধবার সন্ধ্যা নাগাদ শিশুটির শরীর ঠান্ডা হতে থাকে। তখনই তৎক্ষণাৎ স্বাস্থ্যকর্মী অক্সিজেন দিতে গেলে তখন ওই সিলিন্ডার ব্লাস্ট বাড়ে। পরবর্তী সময়ে ওই সিলিন্ডারটি ঠিক করে পুনরায় ফুটফুটে শিশু সন্তানটির মুখে লাগালে কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়। এতে করে কান্নার রোল পড়ে যায় পিতামাতা থেকে শুরু করে তাদের আত্মীয় পরিজনদের মধ্যে। স্বাস্থ্যকর্মীদের কর্তব্যের গাফিলতির কারণেই মৃত্যু হয় শিশুর বলেই অভিযোগ। কি হয়েছিল? কি নাম বাচ্চা, কি নাম আসলো? কোন নাম কি? বাড়ি কোথায়? বয়স কত? হ্যাঁ, যখন আগুন লেগেছে তখন আপনার ছেলের মুখে অক্সিজেন লাগান না ছিল তো? ও লাগাইতো যে ফাইটটা গেছিল গা। তো তখন কি আপনার ছেলে জীবিত আসলো নি? গোয়া ঠান্ডা আসলো।
গরম লাগছে মানে সেলার দিকে ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। নিউজ ক্লিকের সম্পাদক ও কর্মীদের ব্যাপক পুলিশ অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ এলাকায় সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। নিউজ ক্লিকের সম্পাদক, সাংবাদিক, প্রতিবেদক ও কর্মীদের উপর ৩রা অক্টোবর ব্যাপক পুলিশ অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ এলাকায় সিপিআইএম পার্টির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে রাজ্য সম্পাদক পার্থ কর্মকারু বলেন, নিউজ ক্লিকের মুখ্য সম্পাদক প্রবীর পুরকায়স্থ ও প্রশাসনিক প্রধান অমিত চক্রবর্তীকে অতি সত্বর মুক্তি দেওয়া ও সাংবাদিকদের মোবাইল ফোন, ল্যাপটপ সহ সমস্ত কাগজপত্র ফিরিয়ে দেবার পাশাপাশি সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবার দাবি জানান। আপনারা জানেন যে গত ৩রা অক্টোবর ব্রিটিশের কায়দায় নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার নিউজ ক্লিক ডিজিটাল স্বাধীন ও মুক্ত যে সংবাদ মাধ্যম তার উপরে যে হামলা করেছে, ভোর রাতে ৭০ জন সাংবাদিকের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে এবং দানবীয় ইউএপিএ আইনে নিউজ ক্লিকের যিনি মুখ্য সম্পাদক প্রবীর পুরকায়স্থ এবং যিনি প্রশাসনিক প্রধান অমিত চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে। গত পরশুদিনও সিবিআই হানা দিয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্যে চরম দমন পীড়নের আশ্রয় গ্রহণ করা হয়েছে। সাংবাদিকদের ভয় দেখানো হচ্ছে। এই এত বড় হামলা ভারতবর্ষের ইতিহাসে বিরল এবং ঔপনিবেশিক যুগের কায়দায় নরেন্দ্র মোদী সরকার সংবাদ মাধ্যমের উপরে, প্রতিবাদী কণ্ঠস্বরের উপরে এই হামলা নামিয়ে এনেছে। ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। গোপন খবরের ভিত্তিতে রাজধানীর রামনগর ফাঁড়ির পুলিশ অভিযানে নেমে প্রগতি রোড এলাকায় একটি ই রিক্সা আটক করে উদ্ধার করে 760টি বোতলের বিভিন্ন ব্র্যান্ডের বিলিতি মদ। আটক করা হয় দুজনকে। অ্যাকচুয়ালি গোপন খবরের ভিত্তিতে রামনগর ফাঁড়ির ওসি রাকেশ বৈদ্য এবং সাব ইন্সপেক্টর মামুন কাজী সঙ্গে অন্য স্টাফ গোপন খবরের ভিত্তিতে প্রগতি রোড থেকে একটা টমটম গাড়ি ধরা হয়। টমটম গাড়ির নম্বর TR01G4215। তো ওই গাড়িতে খবর ছিল যে কিছু লোক মানে ইলিগেলি ফরেন লিকার নিয়ে যাওয়ার কথা। তো সেই অনুযায়ী রেড করে ওই গাড়িটাকে ডিটেন করা হয়। তো ডিটেন করার পর ওই গাড়িতে সার্চ করে প্রচুর পরিমাণে ফরেন লিকার বোতল রিকভারি করা হয়। টোটাল বোতল 760। এগুলোর বাজার আনুমানিক মূল্য প্রায় 2.5 লাখ। এই দুজন লোককে আটক করা হয়, কাজল চন্দ্র দাস এবং নয়ন দাস। ওদের বাড়ি কালিকাপুর। মোস্ট প্রবলি ওরা কালিকাপুরে নিয়ে যাওয়ার কথা ছিল। তবু আমরা বিষয়টা ভেরিফাই করে দেখছি। এই ধরনের রেট তো আমাদের প্রতিনিয়তই চলছে, তবে এইভাবে লার্জ স্কেলে নিয়ে যাওয়াটা একটা মানে ভীষণ উদ্বেগের ম্যাটার। তো তার জন্য আমরা সজাগ থাকবো যাতে এই ধরনের ইনফরমেশান সবার কাছে সহযোগিতা আমরা চাই, যে কোনো ইনফরমেশান থাকলে আমাদেরকে জানাতে। উৎসব মানেই নতুন জামা কাপড়, আনন্দ। মহাকারণ কর্মচারী ত্রাণ ও কল্যাণ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার বস্ত্র বিতরণ করা হয় মহাকরণে থাকা সাফাই কর্মীদের মধ্যে। সবাইকে শারদীয় দুর্গোৎসবের উপলক্ষে সবাইকে আমার প্রণাম। অ্যাকচুয়ালি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের নিউ সেক্রেটারি ব্রাঞ্চ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রত্যেক বিভিন্নভাবে আমাদের ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিতে আমরা অংশগ্রহণ করে থাকি। তো এবার আমাদের মহাকরণ শাখায় এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছিল যে বস্ত্র বিতরণ করবে সাফাই কর্মীদের মধ্যে। তো এটাতে উৎসাহিত হয়ে আমিও বললাম ঠিক আছে আমরাও এই অনুষ্ঠানটাতে পার্টিসিপেট করব। তো এই অনুষ্ঠানটাতে পার্টিসিপেট করে আমার খুব আনন্দ লাগছে, যাতে আমরা এই সাফাই কর্মীদেরকে যাতে মানে আমাদের সঙ্গে যাতে করতে পারি, যে তারা পুজোতে নতুন বস্ত্র একটা উপহার দিতে পারি, সেই উদ্যোগটাকে আমিও যাতে আরও সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করা যায় এদের অংশগ্রহণ করেছি। তো এই উদ্যোগটার জন্য মহাকরণ কর্মচারী ত্রাণ ও কল্যাণ সমিতিকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই উদ্যোগটাকে গ্রহণ করার জন্য।
আর আজকের এই সবাই উপস্থিত সমস্ত কর্মচারী এবং সাফাই কর্মচারী যারা আছেন তাদেরকে আমাদের স্টেট ব্যাংকের তরফ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা। ট্রেন পরিষেবা রাজ্যে আগামী দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে লক্ষ্যমাত্রা সেটা ধীরে ধীরে পূরণ হবে। প্রতি ক্ষেত্রে যাতে রাজ্যের মানুষকে ভালো পরিষেবা দেওয়া যায় সেদিকে নজর থাকবে। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে একথা বললেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মানুষের প্রয়োজনে পরিবেশকে সুস্থ, সুন্দর, নির্মল রাখার জন্য পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ড এলাকায় পাবলিক টয়লেটের উদ্বোধন হয় মেয়রের হাত ধরে। পরিবহন দপ্তরের উদ্যোগে পূর্ব ঘোষণা অনুযায়ী আগরতলা বিমানবন্দরে ইউনিফর্ম বিতরণ করলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিমানবন্দরের অধিকর্তা কেএসি মিনা সহ অন্যান্যরা প্রায় ৩০০ জন অটো চালকদের মধ্যে এই ইউনিফর্ম বিতরণ করেন। পুলিশের অনুমতি নিয়ে বীরচন্দ্র মনু বন্ধ অফিস খুলতে গিয়ে বেশ কয়েকজন সিপিআইএম নেতাকর্মী দুষ্কৃতীদের হাতে শহীদ হন। সেই ঘটনাকে স্মরণ রেখে আজ শহীদদের প্রতি বছরই সেখানে শ্রদ্ধা জানিয়ে আসছে সিপিআইএম। এবছর ৩৬তম শহীদান দিবস বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। তেলিয়ামুড়া মহকুমার কাকড়াছড়া এডিসি ভিলেজ, নোনাছড়া এডিসি ভিলেজের বিভিন্ন গ্রামে জমিয়াদের অভিযোগ এক বছর দেখা যাচ্ছে তিলের ফল ভালো হয়নি। তেলিয়ামুড়ার বনে ক্লাবগুলোর মধ্যে একটি অন্যতম হচ্ছে বুট ক্লাব। তেলিয়ামুড়া শহর এলাকায় বড় বাজেটের পুজোগুলোর মধ্যে বুলের ক্লাব একটি। এবছর প্রায় ১৫ লক্ষ টাকার বাজেট রয়েছে তাদের। মহকুমার অন্তর্গত মনপাথর এলাকার বাসিন্দা সুব্রত ত্রিপুরা একমাত্র পুকুরের ৩ বছরের ৮ মাসের যে শিশু সন্তান রয়েছে তার মৃত্যু হয় চিকিৎসা গাফিলতির কারণ বলে অভিযোগ শিশু সন্তানের পরিবারে। নিউজ ক্লিকের সম্পাদক ও কর্মীর ব্যাপক পুলিশ অভিযানের দেবাতে বৃহস্পতিবার উদয়পুর রাজারবাগ এলাকায় সিপিআই পার্টির পক্ষে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গোপন খবরের ভিত্তিতে রাজধানীর রামপুর ফাঁড়ির পুলিশ অভিযানে নেমে প্রগতি রোড এলাকায় একটি রিকশা আটক করে উদ্ধার করে 760টি বোতলের বিভিন্ন ব্র্যান্ডের বিলিতি মদ। আটক হয় দুজনকে। উৎসব মানেই নতুন জামাকাপড় আনন্দ। মহারণ কর্মচারী ত্রাণ ও কল্যাণ সমিতির উদ্যোগে বৃহস্পতিবার বস্ত্র বিতরণ করা হয় মহারণে থাকা সহকর্মীদের মধ্যে। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এ। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। ট্রেন পরিষেবা রাজ্যে আগামী দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে লক্ষ্যমাত্রা সেটা ধীরে ধীরে পূরণ হবে।
প্রতি ক্ষেত্রে যাতে রাজ্যের মানুষকে ভালো পরিষেবা দেওয়া যায় সেদিকে নজর থাকবে। বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে একথা বললেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তোলা থেকে যেন সরাসরি মুম্বাই যেতে পারে, কারণ এয়ারপোর্টে বিমানের মাধ্যমে ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি পায় মাঝে মাঝে, তাই রেলের মাধ্যমে যাতে মানুষ সেই সুবিধা নিতে পারে মুম্বাই পর্যন্ত। কারণ প্রতিনিয়ত চিকিৎসা পরিষেবা বলুন, পড়াশোনা বলুন, ব্যবসা বাণিজ্য বলুন, ভ্রমণ বলুন, রাজ্যের সঙ্গে মুম্বাইয়ের একটা যোগাযোগ রয়েছে। তো কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে আমি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দুজনেই আমরা দাবি করেছিলাম, এবং মাননীয় কেন্দ্রীয় রেল দপ্তরের মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি গত প্রায় সপ্তাহখানেক আগে ঘোষণা দিয়েছেন, আমাদের কাছে সার্কুলার এসছে যে আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস যা মুম্বাই সরাসরি যাবে 2 ঘন্টা 2 দিন 7 ঘন্টা, অর্থাৎ 55 ঘন্টা সময় লাগবে। এটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা, রাজ্যবাসীর কাছে একটা বাড়তি পাওনা, যেটা আমরা দাবি করেছিলাম সেটা আমাদের পূরণ হয়েছে। তার বাইরে আমরা আরও কিছু দাবি করেছি, যেটা আগামী দিনে আমরা আশা করি সফল করবেন মাননীয় রেলমন্ত্রী। তারই পরিপ্রেক্ষিতে যেটা ঘোষণা হয়েছে, আগামী 15 অক্টোবর আমাদের রাজ্য থেকে অফিসিয়ালি এই লোকমান্য তিলক এক্সপ্রেস মুম্বাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে, সেটা সরকারিভাবে চলাচল শুরু করবে। যেটা বলে গেছেন আমাদের নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের যিনি জেনারেল ম্যানেজার, উনি গত পরশুদিন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার সঙ্গে দেখা করেছেন মহাকরণে, এবং উনি সেটা আমাদেরকে বলে গেছেন। আগামী 15 তারিখ আগরতলা থেকে লোকমান্য তিলক এক্সপ্রেস মুম্বাইয়ের উদ্দেশ্যে সেটা অফিসিয়ালি তার যাত্রা শুরু করবে। মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন এবং কেন্দ্রীয় মন্ত্রী ভার্চুয়ালি সেটা উদ্বোধনে সেখানে করবেন। আমরা আশা করব আগামী দিনে পরিবহন ব্যবস্থা, আমাদের যে হীরা মডেল আমরা বলে থাকি, সেই পরিবহন ব্যবস্থা, এই ট্রেন পরিষেবা আগামী দিনে উত্তরোত্তর আরও বৃদ্ধি পাবে, এবং প্রতিটি ক্ষেত্রে রাজ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার যে আমাদের লক্ষ্যমাত্রা, সেটা আমরা ধীরে ধীরে পূরণ হবে। দুর্গাপূজার আগে এটা কি মানে রাজ্যবাসীর একটা উপহার বলে? নিশ্চয়ই, কারণ ঘোষণা হয়েছে তার 1 সপ্তাহের মধ্যে বা 10 দিনের মধ্যে চলাচল শুরু হয়ে যাবে। এটা রাজ্যবাসীর কাছে দুর্গাপূজার প্রাক্কালে একটা বিশেষ উৎসবের, সেটা আমরা বলবো গিফট বা সুন্দর, এবং আগামী দিনে শুধু এটা নয়, প্রতিটা ক্ষেত্রে রাজ্যবাসী আমরা চাই রাজ্যের মানুষ ভালো থাকুক, স্বাচ্ছন্দ্যে থাকুক, এবং প্রতিটা ক্ষেত্রে যেন আমরা রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। মানুষের প্রয়োজনে পরিবেশকে সুস্থ, সুন্দর, নির্মল রাখার জন্য পুর নিগমের 39 নম্বর ওয়ার্ড এলাকায় পাবলিক টয়লেটের উদ্বোধন হয় মেয়রের হাত ধরে। মানুষের প্রয়োজনে পরিবেশকে সুস্থ, সুন্দর, নির্মল রাখার জন্য স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডে তৈরি করা হচ্ছে কমিউনিটি টয়লেট। জনসাধারণের সুবিধার্থে বিভিন্ন এলাকায় তৈরি করা হচ্ছে এই ধরনের টয়লেট, যাতে অস্বাস্থ্যকর পরিবেশ না থাকে। বুধবার পুর নিগমের 39 নম্বর ওয়ার্ড এলাকায় পাবলিক টয়লেটের উদ্বোধন হয়। বৃহস্পতিবার সূচনা হয় আরও 3 কমিউনিটি টয়লেটের। এদিন পুর নিগমের 12 নম্বর ওয়ার্ডে 3টি টয়লেটের উদ্বোধন হয়। প্রথমে রাধানগর রাধা মাধব ক্লাব সংলগ্ন এলাকায় উদ্বোধন হয় কমিউনিটি টয়লেটের। পরে কাঁঠালতলি সহ আরও 2 জায়গায় উদ্বোধন হয় 2টি টয়লেটের, এবং প্রতিটির ক্ষেত্রে ব্যয় হয় প্রায় 14 লক্ষ টাকা। নিগমে বিভিন্ন ওয়ার্ডে এবং বস্তি এলাকা যেখানে প্রয়োজন আছে আমাদের কমিউনিটি টয়লেটের ব্যবস্থা করা হয়েছে আগরতলা পৌর নিগম থেকে, যা স্বচ্ছ ভারতের মিশনে অন্তর্ভুক্ত। আমাদের মোদীজিও চাইছেন, ভারতের প্রধানমন্ত্রী যশস্বী মোদীজি, যে প্রত্যেকটি বাড়িতে যে শৌচালয় হয়, প্রত্যেকটি বস্তির যাতে শৌচালয় তৈরি করা হয় পাকা। এই হিসাবে আমাদের আগরতলা পৌর নিগম বিভিন্ন ওয়ার্ডে গতকালকে আমরা বেলতলি কালীবাড়ি একটা টয়লেট করেছি, উদ্বোধন করেছি। আজকে রাধানগর এই বস্তি এলাকার 2টি এবং কাঁঠালতলি এলাকা আরও একটি আমরা টয়লেট করবো, ওপেন করবো। স্বাভাবিকভাবে আমরা চাইছি আগরতলা শহরে কোনো জায়গাতে, কোনো বস্তি এলাকায় কোনো জায়গাতে যাতে কাঁচা পায়খানা বা কাঁচা কিছু টয়লেট না থাকে। সেই ব্যবস্থা, সেই পরিবেশকে সুন্দর রাখার জন্য, সুস্থ রাখার জন্য আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি। আগামী দিনও আরও বিভিন্ন ওয়ার্ডে যেখান থেকে দাবি আসবে আমরা। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। পরিবহন দপ্তরের উদ্যোগে পূর্ব ঘোষণা অনুযায়ী আগরতলা বিমানবন্দরে ইউনিফর্ম বিতরণ করলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিমানবন্দরের অধিকর্তা কে.সি. মিনা সহ অন্যান্যরা প্রায় 300 জন অটো চালকদের মধ্যে এই ইউনিফর্ম বিতরণ করেন।
যে পরিবহন দপ্তরের দায়িত্ব গ্রহণ করার পর প্রায়ই খবরের কাগজে দেখতাম যে এয়ারপোর্টের যে প্রিপেড অটো সার্ভিস সেটা মুখ থুবড়ে পড়ে আছে এবং বাইরে থেকে যারা ত্রিপুরা রাজ্যে আসেন, রাজ্যের মানুষ বলুন, টুরিস্ট বলুন, বিভিন্ন অফিসার বলুন, প্রতিটা ক্ষেত্রে ফ্লাইট যখন ল্যান্ড করে এয়ারপোর্টের ভেতরে যখন আসেন একটা ইমপ্রেশন হয় যে সুন্দর এয়ারপোর্ট, নতুন এয়ারপোর্ট। কিন্তু এয়ারপোর্ট থেকে যখন বাইরে বেরোন তখনই একটা ক্রিটিসিজম বা একটা সমালোচনা প্রায়ই খবরের কাগজের মধ্যে বা মানুষের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা দেখতে পেতাম। কেউ বলছে যে দাদা এটা একটু নজর দিন, সংবাদপত্র সেটাকে ক্রিটিসিজম করছে, অফিসারদের মধ্যে আলোচনা হচ্ছে যে আগরতলা 520 কোটি টাকা ব্যয় করে কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সেরা এয়ারপোর্ট আমাদেরকে উপহার দিয়েছে, অথচ এয়ারপোর্টের বাইরের যে সিস্টেমটা সেটা রাজ্য সরকার সামাল দিতে পারছে না বা মানুষকে সুন্দরভাবে পরিষেবা দিতে পারছে না। আমি সেক্রেটারি এবং কমিশনার সাহেবকে ডেকে যখন জানতে চাইলাম, আমাকে ব্রিফ করা হলো যে 2022 সালে এই অটো পরিষেবা চালু হয়েছে, কিন্তু পরবর্তী সময়ে সেটাকে আমরা কন্টিনিউ করতে পারিনি সঠিকভাবে। সেক্রেটারি সাহেব এবং কমিশনার সাহেবকে যখন বললাম যে আপনারা আবার মিটিং করুন, অসুবিধাটা কোন জায়গায় সেটা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। একের পর এক মিটিং সংগঠিত হচ্ছিল কিন্তু কোনো সুরাহা হচ্ছিল না। মিটিংয়ে এসে কথা দিয়ে যাচ্ছে যে না এখন থেকে আমরা সঠিকভাবে করব, কিন্তু 3 দিন বাদে, 4 দিন বাদে, 5 দিন বাদে আবার দেখা যায় সংবাদপত্রে সেই নেগেটিভ ক্রিটিসিজম, সেই জিনিসগুলো আবার বেশি উঠছে। তারপর আমি নিজের উদ্যোগী হয়ে সেক্রেটারি এবং কমিশনারকে ডেকে যে আমি তাদের মিটিংয়ে থাকবো, তাদের প্রতিনিধিমূলক একটা মিটিং আয়োজন করুন এবং সেটা এয়ারপোর্টের ভেতরেই হবে। আমরা মিটিংয়ে বসলাম, আলোচনা হলো, সম্মতি প্রকাশ করলেন অটো ভাইয়েরা যে আমরা এখন থেকে সুন্দরভাবে সিস্টেম মেনে করব। তাদের কিছু দাবি দেওয়াও সেখানে ছিল বা আছে। আমরা খুশি হলাম এবং পরবর্তী সময়ে আবার একটা সুন্দরভাবে আমরা শুরু করার জন্য আগ্রহ প্রকাশ করলাম। কিন্তু তারপরেও আমাদের আশানুরূপ হচ্ছিল বা যে সমালোচনাটা আমরা বন্ধ করতে চাইছিলাম সেই জিনিসটা বন্ধ হচ্ছিল। আবার সংবাদপত্রে 2 দিন 3 দিন বাদে বাদে সেখানে সে ক্রিটিসিজম বা সমালোচনা হচ্ছিল। তো স্বাভাবিকভাবেই এটা দপ্তরের মন্ত্রী হিসাবে বা দপ্তরের যিনি সেক্রেটারি রয়েছেন, কমিশনার রয়েছেন, তাদের পক্ষে এটা সুখকর না। এবং রাজ্যের একজন বড় আমলা আমাকে যখন একদিন বললেন যে सर आप इसको थोड़ा देखिए, क्योंकि मैं एक दिन अपने एक रिलेटिव को छोड़ने के लिए गया था एयरपोर्ट में, मैं देखा रास्ते में बहुत सारे लोग बैग लेके आके खड़े हैं। मैंने जब पूछा इन लोगों से, अपना परिचय ना देते हुए इन लोगों ने मुझे काफी ऑटो ड्राइवर के खिलाफ काफी जाके बातें बोली। आप थोड़ा देखिए, आप इनिशिएटिव लीजिए, क्योंकि सरकार नाम का कोई चीज हमारे स्टेट में है, ऐसे नहीं चलेगा। আমি এটাকে ব্যক্তিগতভাবে নিলাম। তো জিনিসটা বেরিয়ে চলছিল দিনের পর দিন, এত সুন্দরভাবে কথা হলো, আলোচনা হলো, মিটিং হলো, কিন্তু তারপরেও
তাদের তরফ থেকে কোনো সুরাহার কোনো মানসিকতা নেই, সেটা করতে দেওয়া যাবে না। এবং আজকে যারা আপনারা এখানে উপস্থিত আছেন, আপনাদের প্রতিনিধিদেরকে নিয়ে আমরা যখন দ্বিতীয়বার মিটিংয়ে বসলাম একই জায়গায়, সেই মিটিংয়ে একটা সুরাহা বা ফলাফল সেখান থেকে বেরিয়ে এলো। আপনারাও রাজি হলেন যে না, এখন আমরা সরকারের কথা মেনে, সরকারের গাইডলাইন মেনে আমরা কাজ করব। আপনাদেরও দাবি দেওয়া ছিল এবং আমাদের থেকে অনেকগুলো প্রস্তাব আমরা দিয়েছি। আমাদের প্রথম প্রস্তাব যেটা ছিল বা আপনাদের থেকে যা ছিল, যে এয়ারপোর্টের আমাদের প্রিপেড যে কাউন্টার, সেখান থেকে মাইকিং সহযোগে আমাদের অটো চালক যারা আছেন বা অটো যারা আছেন তাদের মধ্যে স্টিকার লাগানো হবে এবং মাইকিং সহযোগে অ্যানাউন্সমেন্ট করা হবে আমাদের ভলান্টিয়ার নিয়োগ করে। আমরা ভলান্টিয়ার নিয়োগ করলাম 6 জনকে, তাদেরকে আমরা বেতন দেব। আমরা এই 6 জন ভলান্টিয়ার, প্যাসেঞ্জার আসবে, তাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলবে, তাদেরকে অটো পর্যন্ত নিয়ে যাবে। আপনাদের দায়িত্ব হচ্ছে অটো চালিয়ে আপনাদের তার গন্তব্যস্থলে ওই প্যাসেঞ্জারকে পৌঁছে দেওয়া। টানা হ্যাচড়া করা নয়, ধাক্কা দিয়ে গাড়িতে বসিয়ে দিলাম সেটা নয়, মারপিট করা নয়, এটা শোভা পায় না। কারণ আমাদের এটা আগামী কিছুদিনের মধ্যে। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। পুলিশের অনুমতি নিয়ে বীরচন্দ্র মনু বন্ধ অফিস খুলতে গিয়ে বেশ কয়েকজন সিপিআইএম নেতাকর্মী দুষ্কৃতীদের হাতে শহীদ হন। সেই ঘটনাকে স্মরণ রেখে আজ শহীদদের প্রতি বছরই সেখানে শ্রদ্ধা জানিয়ে আসছে সিপিআইএম। এবছর 36তম শহীদান দিবস বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। 1988 সালের 12 অক্টোবর, তখন রাজ্যে কংগ্রেস TUJS জোট রাজত্ব। সেদিন পুলিশের অনুমতি নিয়ে বীরচন্দ্র মনু বন্ধ অফিস খুলতে গিয়েছিলেন সিপিআইএম নেতাকর্মীরা। দেখা যায় অভিযোগ তখনই দুষ্কৃতিকারীরা তাদের উপর আক্রমণ করে। বর্বরোচিত আক্রমণে শহীদ হন সিপিআইএম এর নেতা শ্রীদাম পাল সহ আরো 13 জন। এদের মধ্যে 2 জন ছিলেন দেহরক্ষী। সেই ঘটনাকে স্মরণ করে শহীদদের প্রতি বছর শ্রদ্ধা জানিয়ে আসছে সিপিআইএম। এবছর 36তম শহীদান দিবস বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। এদিন রাজধানীর সিপিআইএম রাজ্য দফতরে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীয় সদস্য পবিত্র কর, প্রাক্তন মন্ত্রী রতন ভৌমিক সহ আরো অন্যান্যরা। আজকে পূর্বতন বিরোধীয় মহকুমার বীরচন্দ্র মনু শহীদান দিবস, এটা 35 বছর পার করে আসতে 36 বছরে পড়ল। সুতরাং মানুষ জানে যে 1988 সালে এই 12 অক্টোবর ব্রজমোহন জামাতিয়া পতাকাটা উত্তোলন করেছিলেন। আমাদের খুব প্রয়াত হয়েছে কিছুদিন আগে। এরপরে ডিল আরম্ভ হয়ে পুলিশ থেকে অনুমতি নেওয়া হয়েছিল এবং দেখা গেল পুলিশ এর সামনে পুলিশ প্রথম গুলি চালালো। তারা সে এভাবে আক্রমণ করলো, সেখানে আমাদের জেলা পরিষদের সদস্য ছিলেন শ্রীদাম পাল সহ 12 জন আমাদের পার্টি নেতা কর্মী কে খুন করে নৃশংসভাবে। 2 জন দেহরক্ষী হয়েছিল, এই 13 জন। রিপোর্ট ত্রিপুরা নিউজ 8। তেলিয়ামুড়া মহকুমার কাকড়াছড়া এডিসি ভিলেজ, নোনাছড়া এডিসি ভিলেজের বিভিন্ন গ্রামে জুমিয়াদের অভিযোগ এবছর দেখা যাচ্ছে জুমে তিলের ফলন ভালো হয়নি। বর্তমানে তিলের চাষ চোখে পড়ে না বললেই চলে, যার ফল স্বরূপ যেমন তিলের চাহিদা কমে গেছে, তেমনি তিল পাওয়াও মুশকিল হয়ে গেছে। সমতলে তো তিলের চাষ নেই বললেও চলে। তবে এখনো তেলিয়ামুড়ার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে চোখ রাখলে কিছু কিছু জায়গায় জুম চাষের মধ্যে তিলের ফলন লক্ষ্য করা যায়। তেলিয়ামুড়া মহকুমার কাকড়াছড়া এডিসি ভিলেজে, নোনাছড়া এডিসি ভিলেজের বিভিন্ন গ্রামে জুমিয়ারা এখনো অর্থকরী ফসল জুম চাষের মধ্যে তিলের চাষ করে যাচ্ছে। কিছু কিছু জমিয়ারা এই তিল চাষ করে এই তিলকে বাজারজাত করে সংসারে ভরণ পোষণ করে যাচ্ছে বলে প্রতি বছর জানা যায়। এক জুম চাষে সে তিলের ফলন সম্পর্কে বলতে গিয়ে বলেন, এই বছরের যারা জুম চাষ করছে এটা
কয়েকটা জায়গা বালা আছে এখানে ফসল ভালো হইব, যদি জায়গা খারাপ হলে ফসল কম হইব। এই তিলটা কি কি কাজে লাগে? তিলটা কাজও লাগে, বিভিন্ন কাজ লাগে। তেল খাওয়ান যায়, এটা দাম বেশি। এটা আমরা ত্রিপুরা লোক খাই না, কিন্তু এটা আমরা আবিষ্কার করে আমরা খাওয়ান পাই না, এটা খাওয়ান হয় না, অন্য দেশের যায়। প্রতি বছরে জুমের একটা অংশে তিলের চাষ করে থাকেন। যদি জুম চাষের উপযুক্ত জায়গা হয় তাহলে জুমে তিলের ফলন ভালো হয়, কিন্তু কিছু কিছু জায়গায় এবছর জুমে তিলের ফলন ভালো হয়নি। যে সকল জুম চাষি এবছর তিলের উপর নির্ভরশীল করে, এবছর ওনারা ক্ষতিগ্রস্ত হবেন বলে জানান একজন জুম চাষি। কারণ ওই সকল এলাকায় এবার প্রথম দিকে অনাবৃষ্টির কারণে সঠিক সময়ে বীজ বপন করতে পারেনি জুম চাষিরা। সরকারি সাহায্যের দাবি জানান জুম চাষিরা। ফলনের সময় এটা বছরের মধ্যে উপর জায়গায় ভালো হইতে পারে, সমান জায়গায় ভালো হইতে পারে। তো এই বছরের মধ্যে দুই বাটান আছে। জায়গা তো তিল খারাপ হয়েছে, ভালো না। অন্য জায়গাটা